আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ক্লাসের শুরুতে আপনাদের সাথে পরিচিত হয়নি। আমি ডাক্তার মোহাম্মদ বাইজেদ বস্তামি, এমবিবিএস পাশ করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 জেনারেল সার্জারিতে পাশ করেছি। বর্তমানে পিএইচডি রেসিডেন্ট প্লাস্টিক সার্জারি, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা। আজকে আপনাদের সাথে আমাদের ক্লাস অ্যানাটমি একটা গুরুত্বপূর্ণ পোর্শন, সেটা হচ্ছে থোরাক্স, এবং রেসিডেন্সি পরীক্ষায় একটা গেম চেঞ্জার হিসেবে যেই পোর্শনটুকু কাজ করে সেটা হচ্ছে অ্যানাটমি, এবং এই অ্যানাটমির মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে থোরাক্স, যেখান থেকে আপনি প্রতি সেশনে 5 থেকে 6টি কোশ্চেন্স পাবেন। তবে এখন যেহেতু রেসিডেন্সি পরীক্ষায় করোনাকালীন ক্রাইসিসের কারণে 50% মার্কের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হচ্ছে। সো এখান থেকে আপনি তারপর দেখবেন 3টি বা 4টি কোশ্চেন্স পেয়ে যাচ্ছেন। আমরা যদি দেখি যে টপিকসগুলো আমাদের এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই টপিকসগুলো আমরা দেখব। তবে ক্লাসের শুরুতে আমি আপনাকে রিকোয়েস্ট করব, যেহেতু এটা অনলাইন ক্লাস এবং রেকর্ডেড ক্লাস, এই ক্লাসটি করার সময় আপনি অবশ্যই একটি হেডফোন ব্যবহার করবেন। এবং এই পুরো ক্লাসটি আমি থোরাক্স লেকচার শিট 10th এডিশন, 10ম এডিশন যেটা, সেই লেটেস্ট এডিশনের সাথে আমি ক্লাসটি কন্টিনিউ করব। সো আপনার হাতে যদি এই লেটেস্ট এডিশনের বইটি না থাকে তাহলে একটু ডিফিকাল্টি হবে আপনার ক্লাসটি করতে যায়। আরেকটি ব্যাপার, অনলাইন এবং রেকর্ডেড ক্লাসটি করার সময় অবশ্যই আপনি কাগজ কলম সঙ্গে নিয়ে বসবেন এবং নিরবিচ্ছিন্নভাবে ক্লাসটি করতে পারবেন সেরকম প্রস্তুতি নিয়ে বসুন। আমরা যদি দেখি যে কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা যদি দেখি, তাহলে দেখা যাবে যে প্রতি বছরে হার্ট থেকে কোশ্চেন্স থাকে 1 থেকে 2টি কোশ্চেন্স থাকে, এবং হার্টের কিছু ফোকাল জায়গা রয়েছে, যেমন হার্টের গ্রস অ্যানাটমি থেকে কোশ্চেন্স থাকে, ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট থেকে কোশ্চেন্স থাকে, ডেভেলপমেন্ট অফ হার্ট থেকে কোশ্চেন্স থাকে, লাংস খুব ইম্পর্টেন্ট। হার্ট এবং লাংস এই দুটো সেগমেন্ট থেকে কোশ্চেন্স প্রতি সেশনেই থাকে, প্রতিবারই থাকবে। থোরাক্সের এই দুটো থেকে প্রশ্ন থাকবে না, ইট ইজ ভেরি আনলাইকলি। সো আপনি এই দুটো পোর্শনের উপরে এমফাসিস দেবেন এবং প্রতিবার কোশ্চেন্স কমন পাবেন। স্টার্নাল অ্যাঙ্গেল, থোরাসিক ওয়ালের এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখান থেকে প্রতিবার কোশ্চেন্স থাকে। মেডিস্টানাম অথবা ডায়াফ্রাম, দুটো যে কোনো একটা জায়গা থেকে একটি করে কোশ্চেন্স থাকে। ব্রেস্ট খুব ইম্পর্টেন্ট, সেখান থেকেও প্রশ্ন থাকে। এছাড়াও থোরাসিক ডাক্ট, অ্যাজাইগাস ভেইন, থাইমাস গ্ল্যান্ড, এইসব জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে। সো এই জায়গাগুলোকে আপনাকে থোরাক্স পড়ার সময় এমফাসিস দিতে হবে, হাইলাইটস করতে হবে। আমরা যদি একটু প্রিভিয়াস কোশ্চেন্স দেখি, 2021 একটা কোশ্চেন্স, পার্টস অফ দ্য ব্রঙ্কিয়াল ট্রি হুইচ ইজ সাপোর্টেড বাই দ্য কার্টিলেজ, অর্থাৎ কার্টিলেজিনাস পার্টস কোনটুকু। আবার দেখা যাবে যে ভেইন ড্রেনিং দ্য করোনারি সাইনাস। 2022-এ থাইমাস গ্ল্যান্ড থেকে একটি কোশ্চেন ছিল। সো যাই হোক, আপনাকে এই টপিক্সটার উপরে, থোরাক্স পোর্শনের উপরে খুব এমফাসিস দিতে হবে। একটু পড়লেই আপনি এখানকার প্রশ্নগুলো পারবেন, কারণ আমাদের ফার্স্ট ইয়ারে এই থোরাক্সটাকে দীর্ঘ সময় ধরে খুব গুরুত্ব সহকারে পড়ানো হয়, কারণ প্রত্যেকটা মেডিকেল কলেজের প্রথম এমবিবিএসের লেকচার এবং এমবিবিএসের ক্লাসটাই শুরু হয় থোরাক্স কার্ডটা দিয়ে, যার কারণে এটা আমরা অনেক সময় দিয়ে পড়ি, অনেক দিন ধরে অনেক সুন্দর করে পড়ানো হয়। আপনাদের অনেকেরই ভালো পড়া আছে। এখন শুধু একটু ক্লিনিক্যাল কোরিলেশনগুলো করে নিতে পারলে আপনি এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে পারবেন। লেকচার শিটে দেখেন একদম কাভার পেজ একটা ছবি দেওয়া আছে, এখানে একটা ছবি দেওয়া আছে, দিস ইজ থোরাসিক কেজ। এই থোরাসিক কেজ সম্পর্কে না জানলে পরের অনেক জায়গাতে আপনাকে আটকে যেতে হবে, অনেক কনসেপশন আপনার ক্লিয়ার হবে না। আমরা জানি থোরাসিক কেজে 12 ভার্টিব্রা থাকে, থোরাসিক ভার্টিব্রা, এবং 12টা রিবস থাকে অন ইচ সাইড। এই 12টা রিবসের মধ্যে কিছু বিশেষত্ব রয়েছে, যেমন প্রথম 7টা রিবস থেকে ডিরেক্টলি গেটস অ্যাটাচমেন্ট উইথ দ্য স্টার্নাম, সো দে আর কল্ড ট্রু রিবস। আর পরের 5টা রিবস সরাসরি অ্যাটাচমেন্ট পায় না, বাট কোস্টাল কার্টিলেজ ফর্মেশন করে স্টার্নামের সাথে তারা একটা সংযোগ স্থাপন করে, দে আর কল্ড ফলস রিবস। বাট লাস্টের দুটো রিবস, দিস লাস্ট 2 রিবস, দিস আর কল্ড ফ্লোটিং রিবস। এগুলো কোনোভাবেই স্টার্নামের কাছে যেতে পারে না, সো এদেরকে বলা হয় ফ্লোটিং রিবস। এখন এই জায়গা থেকে যদি আপনাকে আমি একটা প্রশ্ন থ্রো করি, দেখেন দুটো রিবসের মাঝে একটা স্পেস থাকে, যেটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। তাহলে রিবস যদি হয় 12টা, তাহলে ইন্টারকোস্টাল স্পেস কয়টা? 11টা। কিন্তু 11টা ইন্টারকোস্টাল স্পেস কি অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়রলি আছে? দেখেন, খেয়াল করে দেখেন নাই। আমরা দেখতে পাচ্ছি যে পেছনের দিকে যদি আমরা খেয়াল করি, পোস্টেরিয়রলি 11টা স্পেস রয়েছে, বাট অ্যান্টেরিয়রলি দুটো স্পেস শর্টেজ। সো অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল স্পেস কিন্তু থাকবে 9টা, আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল স্পেস থাকবে 11টা। এটার সাথে খুব ইম্পর্টেন্ট কোরিলেশন রয়েছে আমাদের অ্যানাটমিক্যাল। যখন আপনি ইন্টারকোস্টাল আর্টারি পড়েন, দেখেন অনেকবার পড়ছেন, ফার্স্ট ইয়ার থেকে অনেকবার মুখস্থ করেছেন যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ইজ 11 ইন নাম্বার, এন্ট্রো ইন্টারকোস্টাল আর্টারি ইজ 9 ইন পেয়ার, এভাবে অনেকবার মুখস্থ করছেন। এই যে পোস্টেরিয়রলি 11টা বললেন, এন্ট্রিয়রলি 9টা বললেন, কেন? এখন বুঝতে পেরেছেন, কারণ পোস্টেরিয়রলি স্পেস আছে 11টা, যার কারণে পোস্ট ইন্টারকোস্টাল আর্টারির সংখ্যা 11টা, বাট এন্ট্রিয়রলি স্পেস 2 স্পেস ইজ শর্টেজ, সো এন্ট্রিয়রলি ইন্টারকোস্টাল আর্টারির সংখ্যা 2টো কমে যাবে।
এই কনসেপশনগুলো আপনার যদি একটু বুঝে পড়া থাকে থোরাসিক ওয়াল, তাহলে দেখবেন আপনার অনেক কিছু ইজি হয়ে যাবে। এখন আমাদের পরীক্ষার জন্য যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। আমি এখনই আমাদের লেকচার শিটের সাথে আমরা স্টার্নাল অ্যাঙ্গেলের পেজটাতে যাব, তার আগে আমি এই কনসেপশনটা আপনাকে বলি। দেখেন ইজ এ T4 থোরাসিক ভার্টিব্রা, খেয়াল করে দেখেন দিস ইজ এ T4 থোরাসিক ভার্টিব্রা, আমরা দেখতে পাচ্ছি। তাহলে থোরাসিক ভার্টিব্রা লেভেল T4 এবং দিস ইজ দ্য বডি অ্যান্ড দ্য মেনুব্রিয়ামের জাংশন অফ স্টার্নাম। তাহলে এই যে বডি অ্যান্ড মেনুব্রিয়ামের জাংশন আর এদিকে T4 ভার্টিব্রার লোয়ার বর্ডার, এই বরাবর দিয়ে যে লাইনটা ক্রস করে যাচ্ছে দিস ইজ দ্য লাইন, দিস ইজ এ ইমাজিনারি প্লেন। This plane is called sternal angle line. This plane is called sternal angle line. Very very important for your exam. রেসিডেন্সি পরীক্ষায় প্রতি বছর বছর ঘুরে ঘুরে যে জায়গা থেকে প্রশ্ন আসে থোরাসিক ওয়ালের, সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল লাইনে এই লেভেলে কী কী স্ট্রাকচার থাকে। কখনও পরীক্ষা আসে সিটি স্ক্যান করলে এই লেভেলে কী কী স্ট্রাকচার দেখা যাবে, কখনও বলা হয় যে এই লেভেলে কোন কোন স্ট্রাকচার থাকে, এইভাবে বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসে। সো আপনাকে স্টার্নাল অ্যাঙ্গেল লাইন লেভেলে কোন কোন স্ট্রাকচার থাকে এগুলো নিয়ে জানতে হবে। সো দিস ইজ দ্য স্টার্নাল অ্যাঙ্গেল লাইন। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 6 আসেন, লেকচার শিটে পেজ নম্বর 6। তাহলে স্টার্নাল অ্যাঙ্গেল লাইনকে এটা আমরা এখন ড্রয়িং করে আপনাকে দেখিয়ে দেবো এবং এখানে আপনার পড়া এখানে মুখস্থ হয়ে যাবে। সো দিস ইজ দ্য স্টার্নাল অ্যাঙ্গেল লাইন, স্টার্নাল অ্যাঙ্গেল লাইন। তাহলে স্টার্নাল অ্যাঙ্গেল লাইনটাকে আমরা এখন ডিসকাস করব। দিস ইজ দ্য ভার্টিক্যাল কলাম, এটা হচ্ছে বডি অ্যান্ড মেনুব্রিয়াম অ্যান্ড বডির যে জাংশন, স্টার্নাল অ্যাঙ্গেল জাংশনস। This is the T4 vertebra and this is T5 vertebra and it is the imaginary line which is passing through the lower border of the T4 vertebrae and angle of Lewis এই লাইন দিয়ে যাচ্ছে। পরীক্ষার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক এই লাইন বরাবর কোন কোন স্ট্রাকচার থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন দেখব কোন কোন স্ট্রাকচার থাকে। তাহলে দেখেন যদি বলি দিস ইজ হার্ট, হার্ট থেকে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার অ্যারেঞ্জ করে, দিস ইজ দ্য অ্যাসেন্ডিং অ্যাওটা। তাহলে দেখেন অ্যাওটার ক্ষেত্রে সম্পর্কটা কি, অ্যাসেন্ডিং অ্যাওটা লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করলো, করার পরে ঠিক এই লেভেলে এসে স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে এসে অ্যাসেন্ডিং অ্যাওটা শেষ। তার মানে অ্যাসেন্ডিং অ্যাওটা শেষ এই লেভেলে। অ্যাসেন্ডিং অ্যাওটা শেষ হওয়া মাত্র শুরু হয় কি আর্চ অফ দ্য অ্যাওটা, আবার আর্চ অফ দ্য অ্যাওটা শেষ হয়েছে এই লেভেলে। তারপর দেখেন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা শুরু অ্যাট দিস লেভেল। তার মানে এক স্টার্নাল অ্যাঙ্গেল লাইনে এ দিয়ে কতগুলো অ্যাসেন্ডিং অ্যাওটা শেষ, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা শুরু অ্যাট দিস লেভেল। তারপর দেখেন পালমোনারি ট্রাঙ্ক, this is the pulmonary trunk right ventricle থেকে অ্যারাইজ করে, this is pulmonary trunk। দেখেন পালমোনারি ট্রাঙ্ক রাইট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করলো, অ্যারাইজ করার পর এটা উপরের দিকে উঠে ঠিক স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে এসে দুদিকে দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, যেটাকে আমরা বলি পালমোনারি আর্টারি, দুটো লাংসের মধ্যে চলে যায়। তাহলে পালমোনারি ট্রাঙ্কের এন্ডিং এবং পালমোনারি আর্টারি শুরু অ্যাট দিস লেভেল। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, দেখেন তো দেখে বলতে পারেন কিনা। দিস ইজ চেহারা দেখে বলা যায়, দিস ইজ ট্রাকিয়া, ইয়েস দিস ইজ দ্য ট্রাকিয়া। ঠিক স্টার্নাল অ্যাঙ্গেল লাইন লেভেলে এসে ট্রাকের দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, বিভক্ত হওয়ার পরে রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই ফর্মেশন করে দুটো লাংসের মধ্যে চলে যাচ্ছে। তাহলে ট্রাকিয়ার যে বাইফার্কেশন পয়েন্ট কোন লেভেলে থাকে, স্টার্নাল অ্যাঙ্গেল লাইন লেভেলে। আবার দেখেন প্রিন্সিপাল ব্রঙ্কের শুরু কোন লেভেলে, এই লেভেলে। তার মানে ট্রাকের শেষ হচ্ছে এই লেভেলে, আবার প্রিন্সিপাল ব্রঙ্কের শুরু হচ্ছে এই লেভেলে। ট্রাকিয়াল বাইফার্কেশন পয়েন্টের একটা নাম রয়েছে, একটা ক্লাসিক্যাল নাম রয়েছে, এটাকে বলে কারিনা অফ দ্য ট্রাকিয়া। এই কারিনা অফ দ্য ট্রাকিয়া মানে এই পোর্শনটা ঠিক এইটা। কারিনা অফ দ্য ট্রাকিয়ার এই যে মিকোজা থাকে, দিস ইজ হাইলি সেন্সিটিভ। রেসপিরেটরি ট্র্যাক্টের মোস্ট সেন্সিটিভ মিকোজা হচ্ছে কারিনা অফ দ্য ট্রাকিয়া এবং ইট ইনিশিয়েটস দ্য কাফ রিফ্লেক্স। আমাদের যে স্পোটাম গলার মধ্যে জমলে কাশি দিই না আমরা, কাশির ইনিশিয়েশনটা কোথায় থেকে হয়, দিস কারিনা। কারিনা লেভেলে কোনো ফরেন বডি আসলে, ডিভাইডিং লেভেলে কোনো ফরেন বডি আসলে বা কোনো একটা মিকস সিক্রেশন জমলে সঙ্গে সঙ্গে ভিগোরাস কাফ রিফ্লেক্স শুরু করবে, দিস ইজ দ্য কারিনা। এরপরে আসেন আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার রয়েছে। আমরা রিকারেন্ট লেরিঞ্জাল নার্ভের নাম পড়ছি, রিকারেন্ট লেরিঞ্জাল নার্ভ, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। রাইট সাইড এটা নেগেই থাকে, বাট লেফট রিকারেন্ট লেরিঞ্জাল নার্ভ দেখেন, দিস ইজ দ্য লেফট রিকারেন্ট লেরিঞ্জাল নার্ভ। ঠিক এভাবে নিচের দিকে নেমে তারপরে আর্চ অফ দ্য অ্যাওটার মধ্যে হুক করে আবার উপরের দিকে উঠে যায়। তাহলে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ নিচের দিকে নেমে আর্চ অফ দ্য অ্যাওটা দিয়ে হুক করে আবার উপরে উঠে চলে যাচ্ছে অ্যাট দিস লেভেল। এরপরে নার্ভের আরেকটা সম্পর্ক রয়েছে কার্ডিয়াক প্লেক্সাস, ডিপ কার্ডিয়াক প্লেক্সাস, দিস ইজ দ্য আর্চ অফ দ্য অ্যাওটা এবং ঠিক অ্যাওটার নিচে এই লেভেলে ডিপ কার্ডিয়াক প্লেক্সাস থাকে। তাহলে এই সম্পর্কগুলো কিন্তু সব এখানে রিলেশন রয়েছে। এরপরে দুটো খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার রয়েছে, একটা হচ্ছে অ্যাজাইগাস ভেন আর একটা হচ্ছে থোরাসিক ডাক্ট।
দেখেন যদি বলি দিস ইজ আ সুপিরিয়র ভেনা কাবা, যেটা রাইট অ্যাট্রিয়ামে এসে ড্রেন করে। এই সুপিরিয়র ভেনা কাবাতে ওপেন করে অ্যাজাগাস ভেন, যেটা আমাদের হোল অফ দ্য চেস্ট ওয়ালের ভেনাস ড্রেনেজ করে। তাহলে আমাদের চেস্ট ওয়ালের কথা বলছি না, পোস্টেরিয়র চেস্ট ওয়ালের যে ভেনাস ড্রেনেজটা করে, আমরা ইন্টারকোস্টাল আর্টারি যেমন বললাম, তাহলে ইন্টারকোস্টাল ভেন রয়েছে। সো ইন্টারকোস্টাল ভেনগুলো ড্রেন করবে অ্যাজাগাস ভেনের মাধ্যমে। সো দিস ইজ দ্য অ্যাজাগাস ভেন, এভাবে উঠছে, ঠিক এই লেভেলে এসে অ্যাজাগাস ভেন আর্চিং করে। সো দিস ইজ দ্য অ্যাজাগাস ভেন, এই লেভেলে উঠে আর্চিং করে। তাহলে অ্যাজাগাস আর্চ অ্যান্ড এন্ডিং অফ দ্য অ্যাজাগাস ভেন লাইস অ্যাট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল লাইন, ঠিক এখানে এসে ওপেন করবে। তাহলে অ্যাজাগাস ভেন যে সুপিরিয়র ভেনা কাবাতে ওপেন করে কোন লেভেলে? স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে। অ্যাজাগাস ভেন যে উপরের দিকে উঠে আর্চিং করে এইভাবে কোন লেভেলে? স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে। এরপরে যে অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে থোরাসিক ডাক্ট। দেখেন থোরাসিক ডাক্ট রয়েছে কোথায়? নিচের দিকে। দিস ইজ দ্য থোরাসিক ডাক্ট, যেটা হোল বডি লিম্ফ্যাটিক ড্রেনেজ, অলমোস্ট হোল বডি, কিছু পোর্শন বাদ দিয়ে বাকি সবটাই লিম্ফ্যাটিক ড্রেনেজ হয় থোরাসিক ডাক্টের মাথায়। এই থোরাসিক ডাক্ট দেখেন ঠিক থোরাসিক ডাক্ট এই লেভেল পর্যন্ত, স্টার্নাল অ্যাঙ্গেল লেভেল পর্যন্ত ছিল রাইট সাইডে। ঠিক স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে এসে থোরাসিক ডাক্ট শিফটেড ফ্রম রাইট টু লেফট, রাইট টু লেফটে শিফট করলো, শিফট করে এটা উপরের দিকে উঠে যে তার জায়গা মতো ওপেন করলো। সো থোরাসিক ডাক্ট রাইট টু লেফটে যে বেন্ডিং করে যাবে, শিফটিং করে যাবে কোন লেভেলে? স্টার্নাল অ্যাঙ্গেল লাইন লেভেলে। অ্যান্ড লাস্ট ওয়ান স্ট্রাকচার, সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। দিস ইজ আ থাইমাস গ্ল্যান্ড, তার কিছু পোর্শন নিচের দিকে স্টার্নাল অ্যাঙ্গেল লেভেল পর্যন্ত পৌঁছায়। থাইমাস ডাক্ট বা থাইমাস গ্ল্যান্ড যেটা, এটা অ্যাডাল্ট লাইফে অ্যাট্রফি হয়ে যায়, বাট চাইল্ডহুড লাইফে এটা অ্যাক্টিভ থাকে। সো থাইমাস গ্ল্যান্ড পরবর্তী সময় পাওয়া যায় না, ছোটোদের ক্ষেত্রে দেখা যাবে যে স্টার্নাল অ্যাঙ্গেল লাইন পর্যন্ত এটা ক্রস করতে পারে। সো দেজ আর দ্য স্ট্রাকচারস লাইস অ্যাট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল লাইন। সো এখন যদি আমরা দেখি পাওয়ার পয়েন্টে দেখেন, তাহলে দিস ইজ স্টার্নাল অ্যাঙ্গেল লাইন, আমাদের লেকচার শিটে পেজ নম্বর 7-এ রয়েছে। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 6-এ দেখেন স্টার্নাল অ্যাঙ্গেল লাইন লেভেলে কোন কোন স্ট্রাকচার থাকে, সেগুলো র্যাট প্ল্যান্ট নামে একটা মেনোমিক্সে দেওয়া আছে। আগে এটাকে ইনফিনিটিভ স্টার দিয়ে দাগান, ইনফিনিটিভ স্টার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে, প্রতিবারই আসে এখান থেকে। তাহলে স্টার্নাল অ্যাঙ্গেল লাইনে দেখেন এ মানে অ্যাওটা, এই অ্যাওটা মানে কি এখন আপনি বোঝেন, কিন্তু যদি ফার্স্ট ইয়ারে আপনাকে বলা হতো তাহলে অ্যাওটা মানে আপনি অনেক কিছু বলে দিতে পারতেন, মানে অনেক কিছু মিন করতে পারতেন। ফার্স্ট ইয়ারের সাথে এই ফাইনাল লেভেলে, ঠিক এই লেভেলে এসে আপনার ডিফারেন্সটা কোথায় জানেন? এখন আপনার হোল বডি অ্যানাটমি সম্পর্কে পড়া হয়ে গেছে, হোল বডি ফিজিওলজি, প্যাথোলজি সব পড়া হয়ে গেছে। এতে যেটা সুবিধা হয়েছে, আপনাকে এটা ধরে দিলেই পারবেন। বাট অ্যাট ফার্স্ট ইয়ার প্রথম দিকে যদি আপনাকে প্রশ্ন করা হতো যে আর্টারি ডোরসালিস পেডিস লাইটস অ্যাট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল, ট্রু না ফলস, আপনি কিন্তু এটা অ্যান্সার করতে গিয়ে আকাশ বাতাস সব এক করে ফেলতেন, কারণ তখন তো আপনি জানতেন না এটা কোন লেভেলে থাকে। আর এখন আপনি চোখ বন্ধ করে অ্যান্সার করে দেবেন যেটা ফলস। আপনাকে যদি ফার্স্ট ইয়ারে প্রশ্ন করা হতো ফিমোরাল আর্টারি লাইস অ্যাট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল লাইন, ট্রু না ফলস, তখন কিন্তু আপনার সেই অবস্থায় হতো, বুঝতেন না কি হতো, কি হবে না হবে। বাট এখন আপনি চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবেন দিস ইজ ফলস, কারণ এখন আপনার হোল বডি অ্যানাটমি সম্পর্কে, হিউম্যান বডি সম্পর্কে একটা গ্রস কনসেপশন তৈরি হয়েছে, রেসিডুয়াল নলেজ তৈরি হয়েছে। সো অনেক কিছু আপনি এখন না পড়লেও পারবেন, এক্সক্লুড করতে পারবেন। সো সেরকম এটি এখন দেখেন, তাহলে আর্থ সেকেন্ডে হবে এতে অ্যাওটা মানে আমরা এখন জানি। তারপরে টিতে ট্রাকিয়া, ট্রাকিয়া মানে দুটো সম্পর্ক আমরা জানি, ট্রাকিয়া ডিভাইড করে, ট্রাকিয়া শেষ হয় এখানে, পালমোনে প্রিন্সিপাল ব্রঙ্কাই শুরু হয়, কারিন অফ দ্য ট্রাকিয়া লাইস অ্যাট দিস লেভেল, এরকম রিলেশনগুলো এখন আমরা জানি। পালমোনে ট্রাঙ্ক সম্পর্কে জানি, লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, দেন অ্যাজাইগাস ভেন, দেন নার্ভ টু কার্ডিয়াক প্লেক্সাস, দ্যাট ইজ ডিপ কার্ডিয়াক প্লেক্সাস অ্যান্ড থোরাসিক ডাক্ট অ্যান্ড থাইমাস গ্ল্যান্ডের রিলেশন এখন আমরা জানি। তাহলে পেজ নম্বর 6, ইনফিনিটিভ স্টার ফর ইউর এক্সাম। নাও ব্রেনস্টর্মিং ফর ইউ, অ্যান্সার করতে হবে এটা। এখন বলেন 1 নম্বর ট্রু না ফলস, 2020-এর কোশ্চেন এটা, 2 নম্বর, 3 নম্বর, 4, 5। আপার অ্যাসপেক্ট অফ আর্টস অফ দ্য ওটা নাকি বিগিনিং অ্যান্ড এন্ডিং? বিগিনিং অ্যান্ড এন্ডিং। সো দিস ইজ অ্যান্সার্স। এখন কিন্তু আপনার কাছে ব্যাপারটা ইজি মনে হয়। আবার দেখেন আরেকটা কোশ্চেন একই জায়গা থেকে, 2019-এর কোশ্চেন সেটা, স্ট্রাকচার স্লাইডস অ্যাট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল, বডি অফ T4 vertebra, ট্রু না ফলস? আমি কিন্তু বলেছিলাম লোয়ার বডি অফ দ্য T4 vertebra, নট দ্য বডি। ইনফিরিয়র ভেনা কাবা নাকি সুপিরিয়র ভেনা কাবা, কোনটা হবে? ইনফিরিয়র ভেনা কাবার সাথে কোনো সম্পর্ক নাই স্টার্নাল অ্যাঙ্গেলের, সম্পর্ক সুপিরিয়র ভেনা কাবার সাথে। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো
দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস, আপনাকে খুবই ভালো করে পড়তে হবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বুঝবেন দেন মেমোরাইজ করবেন, তাহলে পরীক্ষায় আপনি ভালো রেজাল্ট করবেন। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট টপিকস আমরা ডিসকাস করবো, সেটা হচ্ছে ফার্স্ট রিব নিয়ে। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 7 খেয়াল করে দেখেন, ফার্স্ট ইয়ারে আমরা কয়টা রিবস পড়েছিলাম? 12টা, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম কোনটাকে বলেন তো? ফার্স্ট রিবকে। এইটাকে সবচেয়ে বেশি এমফেসিস দিয়ে পড়া হয়েছিল ফার্স্ট ইয়ারে, ফার্স্ট রিবকে। কারণ যত ভাইটাল স্ট্রাকচারাল রিলেশন এই ফার্স্ট রিবের সাথে। থোরাসিক ইনলেটের মুখে বসে আছে কে? ফার্স্ট রিব। থোরাসিক আউটলেটের মুখে বসে আছে ফার্স্ট রিব। ইনলেট বলেন, আবার কিছু স্ট্রাকচার জন্য দিস ইজ অলসো আউটলেট। সো ফার্স্ট রিবের সাথে অনেক ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে, ফার্স্ট রিব ভালো করে পড়তে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখি ফার্স্ট রিব থেকে আমাদের কী কী জানা দরকার। দিস ইজ ফার্স্ট রিব। ফার্স্ট রিবের পেটের মধ্যে দেখেন একটা টিউবারকল থাকে। এই টিউবারকলটার নাম হচ্ছে স্কেলেনি অ্যান্টেরিয়র টিউবারকল, এবং এখানে একটা মাসল অ্যাটাচমেন্ট রয়েছে। দিস ইজ স্কেলেনি অ্যান্টেরিয়র মাসল। তাহলে ফার্স্ট রিবের পেটের মধ্যে টিউবারকল বললাম, ইনার বর্ডারে টিউবারকলের সাথে একটা মাসল রয়েছে স্কেলেনি অ্যান্টেরিয়র মাসল। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই মাসল, এবং এই মাসলের গাবে নামে ফ্রেনিক নার্ভ। ব্রাকিয়াল প্লেক্সাসের সাথে স্কেলেনি মাসলগুলো সম্পর্ক রয়েছে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। বডিতে বড় বড় মাসল পরে লাভ নয়, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই ছোটো ছোটো মাসলগুলো। হ্যান্ড পড়তে গেলে ইম্পর্টেন্ট লাম্ব্রিকাল মাসলগুলো, হ্যান্ড পড়তে গেলে ইম্পর্টেন্ট ইন্টারোসের মাসলগুলো। সো আপনাকে বড় বড় মাসল পড়ার থেকে ছোটো ছোটো মাসলগুলোতে এমফেসিস দিতে হবে। তাহলে স্কেলেনি অ্যান্টেরিয়র মাসলের কথা বললাম। একটা জিনিস মনে করে দেখেন, আমরা একটা মেনোমিক্সে মনে রাখতাম, নিউরোভাস্কুলার বান্ডল পড়ছেন আমরা, ইন্টারকোস্টাল নিউরোভাস্কুলার বান্ডল, একটা মেনোমিক্সে মনে রাখতাম। কি বলেন তো? সেটাকে বলতাম ভ্যান, VAN, ভ্যান। ভ্যান মানে ভেন, আর্টারি অ্যান্ড নার্ভ, এই সিকোয়েন্সে। এই সূত্রটা বডির ম্যাক্সিমাম জায়গাতে মেনটেন হবে। নিউরোভাস্কুলার বান্ডলের কথা বললেন, ইন্টারকোস্টাল, ওকে। আবার দেখেন, আপনি যখন ফিমোরাল ট্রায়াঙ্গল পড়তে যাবেন, তখন দেখবেন যে এখানে এসে ভেন, আর্টারি, নার্ভ একদম মিডিয়াল টু ল্যাটারাল। আবার যখন পোস্টার টিবিয়াল নিউরোভাস্কুলার স্ট্রাকচার পড়বেন, সেখানেও এটা মেনটেন হবে। আবার ফার্স্ট রিবের ক্ষেত্রেও এটা মেনটেন হয়। এই স্ট্রাকচারটা, এই সিকোয়েন্সটা খুব ম্যাক্সিমাম জায়গাতে মেনটেন হয়। তাহলে এই সূত্র মধ্যে দেখেন, ফার্স্ট রিবের স্কেলেনি টিউবারকলের সামনে দিয়ে যাবে ভেন, তার পেছন দিয়ে যাবে আর্টারি, তার পেছন দিয়ে যাবে নার্ভ, এই তো ভ্যান। এখন এই স্ট্রাকচারগুলোকে আমরা মনে রাখবো কীভাবে? দেখেন, ফার্স্ট রিবের উপর দিয়ে যারা যায় তারা ক্লাভিকলের নিচ দিয়ে যায়, ঠিক তো? ফার্স্ট রিবের উপর দিয়ে যারা যাবে তারা ক্লাভিকলের নিচ দিয়ে যাবে। যেহেতু ক্লাভিকলের নিচ দিয়ে যায়, সো দে আর কল্ড সাবক্লাভিয়ান স্ট্রাকচার। দে আর কল্ড সাবক্লাভিয়ান স্ট্রাকচার। তাহলে দেখেন, সাবক্লাভিয়ান ভেন, সাবক্লাভিয়ান আর্টারি, তাহলে সেই সূত্র মধ্যে দেখেন সামনে দিয়ে যাবে, দিস ইজ দ্য সাবক্লাভিয়ান ভেন, সাবক্লাভিয়ান ভেন, ওকে। তারপরে হবে সাবক্লাভিয়ান আর্টারি, দিস ইজ সাবক্লাভিয়ান আর্টারি, ঠিক আছে। এরপরে সাবক্লাভিয়ান নার্ভ হইলেই তো সব মিলে যেত না, সাবক্লাভিয়ান নার্ভ নামে কোনো নার্ভ নাই। আমরা ব্রাকিয়াল প্লেক্সাস পড়েছি, লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, দ্য রুট ভ্যালি T1 নার্ভ রুট। দিস ইজ দ্য লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, T1 নার্ভ রুট। তাহলে ফার্স্ট রিবের উপর দিয়ে যারা যাচ্ছে, সাবক্লাভিয়ান ভেন, সাবক্লাভিয়ান আর্টারি অ্যান্ড লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, দিস স্ট্রাকচারস আর ক্রসিং above the first rib but below the clavicle, so they are called subclavian structure. তাহলে ফার্স্ট রিবের সাথে এই ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট। পেজ নম্বর 7-এ দেখেন ফার্স্ট রিব বলে যে কথা রয়েছে, এখানে এই প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, স্পেশালি 4 নম্বর বুলেট। 4 নম্বর বুলেট, ইন ফ্রন্ট অফ দ্য স্কেলেনি টিউবারকল সাবক্লাভিয়ান ভেন, বিহাইন্ডে থাকবে সাবক্লাভিয়ান আর্টারি, তারপর লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। তারপরে দেখেন একটা প্যারা দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, নেক অফ দ্য ফার্স্ট রিব বলে একটা কথা রয়েছে, সেখানেও দেখেন ভ্যান সূত্রটা মেনটেন হয়। প্রথমটা বাদ দিয়ে বাকি সবগুলো দেখেন ভ্যান, প্রথমে থাকবে সিম্প্যাথেটিক সেন, তারপরে ভ্যান। এই কথাগুলো ইম্পর্টেন্ট, খুব ভালো করে দাগিয়ে রাখেন, ট্রিপল স্টার দিয়ে রাখেন। এরপরে দেখেন পরের পৃষ্ঠায় আসেন, যদি একটা রিবস অ্যারাইজ করে, যার অ্যারাইজ করার কথা ছিল না, নর্মালি থাকার কথা না, আমরা জানি যে রিবসগুলো অ্যারেঞ্জ করবে থোরাসিক ভার্টিব্রার সাথে এই লেভেল থেকে, কিন্তু যদি সার্ভাইকাল 7 ভার্টিব্রা থেকে, সার্ভাইকাল 7 ভার্টিব্রা যদি থেকে রিবস অ্যারেঞ্জ করে, ধরুন এখানে একটা C7 ভার্টিব্রা, সার্ভাইকাল 7 ভার্টিব্রা,
তাহলে সার্ভাইকাল 7 ভার্টিব্রাতে এদের তো এখান থেকে কোনো রিপস অ্যারেঞ্জ করার কথা না। যদি এমন হয় সার্ভাইকাল 7 ভার্টিব্রার দিস ইজ দ্য ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেসটা ইলংগেটেড হয়ে গেল, একদম বড় হয়ে গেল। দিস ইজ দ্য ইলংগেটেড প্রসেস অফ দ্য সার্ভাইকাল 7 ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস, ইলংগেটেড হয়ে গেছে। এই ইলংগেটেড প্রসেস অফ দ্য সার্ভাইকাল 7 ভার্টিব্রা যদি অ্যারাইজ করে এটাকে বলে সার্ভাইকাল রিপস। এটা হচ্ছে সার্ভাইকাল রিপস। এই সার্ভাইকাল রিপ যদি হয় প্রবলেমটা কি দেখেন, দিস ভেন, দিস আর্টারি, দিস নার্ভ অল আর কম্প্রেসড। ভেন কম্প্রেশনের ফলে ভেনাস কনজেশন হবে, আর্টারি কম্প্রেশনের ফলে ইসকেমিয়া হবে, নার্ভ কম্প্রেশনের ফলে নিউরাল সিমটম প্যারাস্থেসিয়া, অ্যানাস্থেসিয়া, হাইপারস্থেসিয়া সব হবে। এই যে নিউরোভাস্কুলার সিন্ড্রোম, দিস ইজ কল্ড সার্ভাইকাল রিপ সিন্ড্রোম। আর্টারি যেহেতু বাইরে বের হচ্ছে এখান থেকে, সো থোরাসিক আউটলেট সিন্ড্রোম। সাবক্লাভিয়ান ভেন যেহেতু থোরাক্সের মধ্যে ঢুকছে, সো ইনলেট, সো দিস ইজ কল্ড থোরাসিক ইনলেট সিন্ড্রোম, যেটাকে বলা হয় সার্ভাইকাল রিপ সিন্ড্রোম। তাহলে আমাদের পেজ নম্বর 8-এ আসেন, 8 নম্বর পেজে আসেন। 8 নম্বর পেজে ঠিক এখন দেখতে পাবেন 8 নম্বর পেজ নম্বর 8-এ দেখেন, দ্য লোয়ার সার্ভাইকাল রিব, দ্য লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস ইজ মেইনলি কম্প্রেসড। এবং সার্ভাইকাল লিভ দেখেন 2 রকম রয়েছে। এই সার্ভাইকাল লিভের পুরো প্যারাটা ইম্পর্টেন্ট, প্রথম প্যারাটা পড়বেন, দ্বিতীয় প্যারা দেখেন 3টা লাইন দেওয়া আছে। মেইনলি T1 নার্ভ রুট ইজ কম্প্রেসড। তারপরে দেখেন সিমটমস আর লেস ইন কেস অফ কমপ্লিট রিব। রিবস যখন কমপ্লিট হয়ে যায় তখন সিমটম কম থাকে, আর ইনকমপ্লিট রিবস যদি হয় তাহলে সিমটম বেশি থাকে। তারপরের প্যারাটা ক্লিনিক্যালি থোরাসিক আউটলেট সিন্ড্রোম, এই প্যারাটা পড়ে নেবেন, এই কথাগুলো ইম্পর্টেন্ট। এখন পাওয়ার পয়েন্টে দেখেন, দিস ইজ দ্য ফার্স্ট রিব, first rib, this is scalene tubercle, this is the group for the subclavian vein artery and the lower trunk of brachial plexus. So in case of cervical lip, this is the cervical lip, দেখেন cervical 7 vertebral transverse processটা elongated হয়ে এভাবে চলে যাচ্ছে, সো এটাকে বলা হচ্ছে cervical lip। এবং cervical lip যে কাজটা করে দেখেন, this compresses this neurovascular structure that is subclavian vein artery and lower trunk of brachial plexus. এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে পেজ নম্বর 8-এ আছে এই প্রশ্নের উত্তর, প্রশ্নটা এরকম, যদি আপনাকে প্রশ্ন করলাম যে ইনকমপ্লিট রিব আর কমপ্লিট রিব কোনটাতে পেশেন্টের সমস্যা বেশি হবে? একজনের আছে ইনকমপ্লিট রিব, আরেকজনের আছে কমপ্লিট রিব। ধরুন একজনের রিবস এই পর্যন্ত এসে শেষ, এখানে শেষ, ক্লোজ, আর আরেকজনের বললো যে না তার পুরোটাই আছে থ্রো অ্যান্ড থ্রো। অসুবিধা বেশি কার? স্বাভাবিকভাবে মনে হবে যার কমপ্লিট তার অসুবিধা বেশি, আর যারা ইনকমপ্লিট তার অসুবিধা কম মনে হবে, এটাই তো স্বাভাবিক। নো, ইনকমপ্লিট রিব যার তার প্রবলেম বেশি। কেন বেশি? রিবস যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের তো একটা সাস্টেইন লেভেলের কম্প্রেশন হচ্ছে, এবং সেই মানুষটা তার সেই অস্বস্তি বা পেন বা এই যে প্রবলেমগুলোর সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। আর যদি রিবস ইনকমপ্লিট থাকে তাহলে উইথ রেসপিরেটরি মুভমেন্ট ইজ অ্যান্ড এভরি টাইম দের ইজ ফ্লাকচুয়েশনস অফ দ্য সিমটমস, একবার বেশি হচ্ছে একবার কম হচ্ছে, বেশি হচ্ছে কম হচ্ছে, এই যে ফ্লাকচুয়েটিং সিমটমস হচ্ছে, দিস ইজ মাস মোর ইরিটেটিং। এই জন্য ইনকমপ্লিট রিব যাদের তাদের সমস্যা বেশি, তাদের অস্বস্তি বেশি, তারা ডাক্তারের কাছে যায়। আর যাদের কমপ্লিট হয়ে যায় তারা একটা অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে অভ্যস্ত হয়ে যায় এবং তারা আর খুব একটা হসপিটালমুখী হয় না। তাহলে বেশি সমস্যা কাদের? ইনকমপ্লিট রিবদের ক্ষেত্রে। পরীক্ষার হলে এই কমপ্লিট ইনকমপ্লিট যেন প্যাচ না লাগে, মনে রাখবেন এই ঢাকা শহরে বাড়ি ভাড়া পায় না কারা বলেন তো? ব্যাচেলরদের কোনো বাড়ি ভাড়া দেয় না, সেটা যদি বিবাহিত ব্যাচেলরও হয়, কারণ বাড়ি ভাড়া পায় না কেন? ব্যাচেলররা টু মাচ রিস্কি। তো ইনকমপ্লিট রিব হচ্ছে এরকম লাইক দ্য ব্যাচেলর, সো সবসময় ইরিটেট করবে। তাহলে মনে রাখবেন পরীক্ষা হলে আপনি যদি ব্যাচেলর হন, বাড়ি ভাড়া পাইতে যেমন কষ্ট হয়েছে, ইনকমপ্লিট রিব নিয়ে যে ঘুরতেছে তার কিন্তু সেরকম কষ্ট। দেন আমরা এরপরে যেটা পড়বো, দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে ফুল স্টেমের কোশ্চেন্স আসে এবং একবার রিডিং পড়লে আপনার দ্বিতীয়বার আর পড়া লাগবে না, সেরকম একটা টপিক্স। একটুখানি কথা পড়লেই 1 মার্ক, না পড়লে মিস করবেন এখানকার স্টেমগুলো। আমরা একটু স্কিপ করে চলে যাই পেজ নম্বর 77, সেখান থেকে আমরা আবার এখানে ব্যাক করবো। পেজ নম্বর 77-এ আসেন, 77 নম্বর পেজ, সেখানে রয়েছে সাবক্লেভিয়ান আর্টারি। যেহেতু পড়াটা খুব কোরিলেটেড এই পোর্শনের সাথে, এই জন্য আমি সেখান থেকে ডিসকাস করে আবার ব্যাক করব। 77 নম্বর পেজে দেখেন সাবক্লেভিয়ান আর্টারি, পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সাবক্লেভিয়ান আর্টারি কোর্স এবং তার ব্রাঞ্চগুলো, তার পার্ট এবং তার ব্রাঞ্চ। তো যদি আমরা দেখি সাবক্লেভিয়ান আর্টারি দেখতে যাচ্ছি আমরা, দিস ইজ ফার্স্ট রিব,
This is the scalene tubercle and this is scalene anterior muscle. তাহলে আমরা দেখব যে সাবক্লেভিয়ান আর্টারির ব্রাঞ্চগুলো দেখব। This is the subclavian artery arising from the brachial plexus in the right side and directly from the arch of the aorta in the left side. Brachycephalic trunk plexus. তাহলে ইন দ্য সাবক্লেভিয়ান আর্টারি দেখেন তিনটা ভাগে বিভক্ত হচ্ছে। এর এক্সটেনশন যদি আমরা বলি ফ্রম অরিজিন টু দ্য আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট টিপ পর্যন্ত আমাদের সাবক্লেভিয়ান আর্টারি এক্সটেনশন, তার মানে এই পর্যন্ত বলছি আমরা সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে এই সাবক্লেভিয়ান আর্টারি তিনটা ভাগে বিভক্ত হচ্ছে বাই দ্য স্কেলেনে অ্যান্টেরো মাসল। এই মাসলের নিচ দিয়ে যাওয়ার কারণে তিন ভাগে বিভক্ত হচ্ছে, আপ টু দ্য মাসল ফার্স্ট পার্ট, বিহাইন্ড দ্য মাসল সেকেন্ড পার্ট, তারপরের পোর্শনটাকে বলা হয় থার্ড পার্ট। এই তিনটা পার্টে বিভক্ত হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই তিনটা পার্টের ব্রাঞ্চ, ফার্স্ট পার্টের ব্রাঞ্চ, সেকেন্ড পার্টের ব্রাঞ্চ, থার্ড পার্টের ব্রাঞ্চ। তাহলে এই ফার্স্ট পার্টের ব্রাঞ্চগুলোকে আমরা কীভাবে মনে রাখবো? একটা মেনোমিক্স দিয়ে আমরা মনে রাখতে পারি। ছোটোবেলায় দেখবেন যে আমরা সিডি দেখতাম, ডিভিডি দেখতাম, ভিসিআর দেখতাম, সেখান থেকে আমরা মনে রাখতে পারি ভিআইটি মানে ভিটামিন, তারপরে সিডি, এই যে ভিআইটি সিডি, ভিআইটি সিডি, এই ভিআইটি মানে ফার্স্ট পার্টের তিনটা ব্রাঞ্চ, দিস ভিআইটি মানে ফার্স্ট পার্টের তিনটা ব্রাঞ্চ, সি মানে সেকেন্ড পার্টের ব্রাঞ্চ, ডি মানে থার্ড পার্টের ব্রাঞ্চ, দিস ইজ ভিআইটি সিডি। তাহলে এখন আমরা একটু ক্লিনিক্যাল কোরিলেশনগুলো দেখবো, এটা কোরিলেট করে। তাহলে ফার্স্ট পার্টের ব্রাঞ্চ দেখেন, প্রথম যে ব্রাঞ্চটা, দিস ইজ দ্য ভি মানে ভার্টিব্রাল আর্টারি, দিস ইজ ভার্টিব্রাল আর্টারি। তার মানে আই মানে ইন্টারনাল থোরাসিক আর্টারি, দিস ইজ ইন্টারনাল থোরাসিক আর্টারি। তারপরে দেখেন বলা হচ্ছে টি, অ্যানাদার ওয়ান হচ্ছে টি, দিস ইজ দ্য টি, টি মানে থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক। খেয়াল করে দেখেন ট্রাঙ্ক, থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে ডিভাইড করে। গাছের যেমন মেন দণ্ড থেকে ব্রাঞ্চ বের হয়, ঠিক তেমনই ভাস্কুলার সিস্টেমে ট্রাঙ্ক মানে ডিভাইড করবে। যেমন পালমোনারি ট্রাঙ্ক ডিভাইড করলে দুটো পালমোনারি আর্টারি তৈরি করে, ঠিক তেমনই থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক ডিভাইড করে দুটো আর্টারি করে, একটা হচ্ছে সার্ভাইকাল আর একটা হচ্ছে থাইরো। দেখেন থাইরো, থাইরো মানে কি? থাইরয়েড গ্ল্যান্ড। তার মানে থাইরয়েড গ্ল্যান্ডকে সাপ্লাই দেওয়ার জন্য সেটা ব্রাঞ্চ দেবে, দ্যাট ইজ কল্ড দ্য ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। সো এইরকম যদি হয়, দিস ইজ থাইরয়েড গ্ল্যান্ড, এটা যদি হয় থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডকে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য সেখান থেকে একটা ব্রাঞ্চ দেবে, দিস ইজ দ্য ব্রাঞ্চ গিভিং সাপ্লাই টু দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তার মানে থাইরয়েড গ্ল্যান্ডকে সাপ্লাই দেওয়ার জন্য এখান থেকে একটা ব্রাঞ্চ দেবে, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। আপনারা কি জানেন যে থাইরয়েড গ্ল্যান্ডের মেন বাল্কটা থাকে কিন্তু নিচের দিকে, লোয়ার পার্টে, উপরের দিকে দুটো পোল মাত্র, মানে দুইটা স্ট্যাম্পের মতো। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের মেন পোর্শন থাকে লোয়ার পার্টে। থাইরয়েড গ্ল্যান্ড ইজ সাপ্লাইড বাই টু আর্টারি, এটা সুপিরিয়র থাইরয়েড আর্টারি, এটা ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ সাপ্লাইড বাই ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। এই দুটো কি বলেন তো? থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে দেখে লেখে থাকে, দিস ইজ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই কি জানেন? ইট ইজ অলসো সাপ্লাইড বাই দ্য ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, ইট ইজ আ ব্রাঞ্চ অফ থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক, দ্যাট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি। আপনারা যখন পড়বেন একটু কোরিলেশন করে পড়বেন, তাহলে দেখবেন পড়াগুলো মনে থাকবে দীর্ঘদিন। এরপরে আমরা ফার্স্ট পার্টের তিনটা ব্রাঞ্চ পেয়ে গেছি, ভিতে ভার্টিব্রাল আর্টারি, আইতে ইন্টারনাল থোরাসিক অ্যান্ড টিতে থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক, ভিআইটি আমরা পেয়ে গেছি। তাহলে ফার্স্ট পার্টের ব্রাঞ্চ ভিআইটি, সেকেন্ড পার্টের সি অ্যান্ড থার্ড পার্টের ডি। সেকেন্ড পার্টে যে ব্রাঞ্চটা আসবে সেটাকে বলা হচ্ছে দিস ইজ দ্য কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক, কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক সি। এখানেও কিন্তু আবার দেখেন কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক, তার মানে একটা সার্ভাইকাল রিজনের ব্রাঞ্চ দিবে আর একটা হচ্ছে কোস্টাল রিজন, তার মানে ইন্টারকোস্টাল আর্টারিতে একটা ব্রাঞ্চ দেয়। অ্যান্ড লাস্ট ওয়ান, দিস ইজ দ্য ডি, ইটস কল্ড ডরসাল স্ক্যাপুলার আর্টারি। সো দিস আর দ্য 5 ব্রাঞ্চেস ফ্রম দ্য সাবক্লেভিয়ান আর্টারি, ফার্স্ট পার্ট থেকে ভিআইটি, সেকেন্ড পার্ট থেকে সি, থার্ড পার্ট থেকে ডি। আমরা একটু দেখি, দিস ইজ সাবক্লেভিয়ান আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি, this is the first part branch vertebral artery, internal thoracic artery, and this is the thyrocervical trunk. First part তিনটা branch, second part branch C মানে costocervical trunk, D মানে dorsal scapular artery. This is the 5 branches of subclavian artery. Page number 77, লেকচার শিটের পেজ নম্বর 77। ইনফিনিটিভ স্টার, শুধু এই ব্রাঞ্চগুলো মুখস্থ করতে হবে, এক্সটেনশন। একবার পরীক্ষাটা কোশ্চেন ছিল শুধুমাত্র এই একটা শুধু ব্রাঞ্চ দিয়ে, দেখেন ব্রাঞ্চেস অফ ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি। এই প্রশ্নে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল অ্যান্সার করেছিল। আপনার কি মনে হয় আপনি সঠিক করবেন?
এই প্রশ্নের সবচেয়ে ট্রিক্সটা কোথায় জানেন? দেখেন এই যে ফার্স্ট পার্ট, এটাই পরীক্ষার হলে চোখে পড়ে নেই ম্যাক্সিমামে। পরীক্ষার হলটা খুব এক্সাইটিং জায়গা। পজিটিভ ফিডব্যাক মেকানিজম যখন বাড়তে থাকে তখন এক্সাইটেশন এত হাই লেভেলে চলে যায়, দেখবেন খালি ভুল হয়ে যাবে, চোখ ছোটোখাটো জায়গায় পড়বে না। তাহলে ব্রাঞ্চেস অফ ফার্স্ট পার্ট অফ সাবক্লাভিয়ান আর্টারি পড়লে একরকম অ্যান্সার, আর ব্রাঞ্চেস অফ সাবক্লাভিয়ান আর্টারি পড়লে কিন্তু আরেক রকম অ্যান্সার। একবার আমি 33তম বিসিএসের ক্যাডার অফিসার, তো ওই বছর একটা প্রশ্ন ছিল বাংলাদেশের জাতীয় ফলের নাম কি। এই প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ওইবারের ভুল করেছিল। কেন জানেন? অনেকেই ভেবেছিল যে বাংলাদেশের জাতীয় ফল কি কাঁঠাল, ঠিক আছে, কিন্তু এবার মনে হয় চেঞ্জ হয়ে গেছে, তা নাহলে তো এত সহজ প্রশ্ন পরীক্ষায় আসার কথা না। এবং সেবার অনেকেই ওই পরীক্ষায় কেউ আম দাগিয়েছিল, কেউ পেঁপে দাগিয়েছিল, এরকম একটা ভুল করেছিল। তো পরীক্ষার হলে নিজেকে কন্ট্রোল করে রাখা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো পরীক্ষার সময় প্রশ্ন বারবার পড়বেন, সাবধান হবেন, বুঝে সুঝে অ্যান্সার করবেন। সহজ প্রশ্নের অ্যান্সার বেশি ভুল হয়। এই প্রশ্নটা রিফ্লেক্সলি ভুল করবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, এবং করেছিল। ম্যাক্সিমাম দাগিয়েছিল অল আর ট্রু, আর যিনি ভালো করে দেখেছিলেন ফার্স্ট পার্ট তিনি কিন্তু সঠিক দাগিয়েছিলেন, ঠিক আছে। ওকে, এরপরে আমরা আবার আগের অবস্থায় ব্যাক করে আসি। পেজ নম্বর 13, 13 নম্বর পেজে আসেন। ব্লাড সাপ্লাই অফ থোরাসিক ওয়াল, এটা খুব ইজি ব্যাপার, তবে এখানে একটু ট্রিক্স যেটা হতে পারে। আপনাকে যদি প্রশ্ন করি যে নিউরোভাস্কুলার বান্ডল যেটা, তো আমরা জানি লোয়ার কোস্টাল গ্রুপের মধ্যে থাকে, কিন্তু কোন দুইটা মাসল লেয়ারের মধ্যে থাকে সবসময় মনে রাখবেন। সৃষ্টিকর্তা সব কিছু প্রোটেক্টেড করে দিয়েছেন। এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইনারমোস্ট ইন্টারকোস্টাল, এই দুটোর মাঝখানে থাকবে। ইনার টু লেয়ারের মধ্যে থাকে আমাদের নিউরোভাস্কুলার বান্ডল, মনে রাখবেন সবসময় ভেতরের দিকে থাকে, প্রোটেক্টেড থাকে। দিস ইজ দ্য সাইট ফর দ্য নিউরোভাস্কুলার বান্ডল। নিউরোভাস্কুলার বান্ডল তাহলে কী কী থাকে আমরা জানি। অ্যান্টেরিয়রলি থাকবে স্পেস 9টি, সো ইন্টারকোস্টাল আর্টারি কিন্তু কম। অ্যান্টেরিয়রলি থাকবে 9 পেয়ার অন ইচ সাইড, আর পোস্টেরিয়রলি 11। কোথায় থেকে আসে? ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে আপার 6 পেয়ার, মাস্কুলোফ্রেনিক আর্টারি থেকে পরের 3টা। আর দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 13 চমৎকারভাবে এখানে গুছিয়ে দেওয়া আছে, পড়ে নেবেন। পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আছে 11 ইন নাম্বার, যেহেতু 11টা স্পেস থাকে। প্রথম দুইটা আসে সুপার ইন্টারকোস্টাল আর্টারি ব্রাঞ্চ, যেটা কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক থেকে আসে, আর পরেরগুলো আসে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থেকে। আর এদের যে ভেনাস ড্রেনেজটা, ইন্টারকোস্টাল ভেনাস ড্রেনেজ, এটা কিন্তু এজাইগাস ভেনাস সিস্টেম। দিস ইজ দ্য এজাইগাস ভেনাস সিস্টেম। পরীক্ষার জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট, এজাইগাস ভেনাস সিস্টেম সম্পর্কে ডিটেলস জানতে হবে আপনাকে। তাহলে এজাইগাস ভেনাস সিস্টেমটা আসলে কি? ইট ইজ এ ভেনাস ড্রেনেজ সিস্টেম অর অফ পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেনাস সিস্টেম। তার মানে 11টা ভেন এখানে ড্রেন করবে অন ইচ সাইড। আমরা জানি এজাইগাস শব্দের অর্থ আনপেয়ার্ড, মানে এ জাইগোস, আনপেয়ার্ড। আসলে এজাইগাস ভেন আনপেয়ার্ড হলেও ডেভেলপমেন্টাল এজাইগাস ভেন ওয়াজ পেয়ার্ড, দুই সাইডেই ছিল। কারণ পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন রাইট সাইডেও আছে, লেফট সাইডেও আছে, দুই সাইডেই ছিল। কিন্তু উইথ দ্য ডেভেলপমেন্টের সাথে সাথে লেফট সাইডে যেহেতু আমাদের আর্টারিয়াল সিস্টেম ডোমিনেন্ট, যেমন আর্চ অফ দ্য অ্যাওর্টা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এগুলো লেফট সাইডে থাকে, আর ভেনাস সিস্টেম থাকে আমাদের রাইট সাইডে। সো সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, এগুলো রাইট সাইডে। সো উইথ দ্য ডেভেলপমেন্ট লেফট সাইডের এজাইগাস ভেন তখন অবলিটারেটেড হয়ে যায়। কেন? ওখানে তো আর্টারিয়াল সিস্টেম জায়গা দখল করে নিচ্ছে। বাট রাইট সাইডের ভেনাস সিস্টেম, দ্যাট ইজ দ্য এজাইগাস ভেন, সেখানে হাইলি ডমিনেন্ট হয় এবং ডেভেলপড হয়। তাহলে এজাইগাস ভেনাস সিস্টেম হবে রাইট অ্যান্ড লেফট, দুই সাইডেই। তাহলে কীভাবে তাদের ডেভেলপমেন্ট এবং ড্রেনেজটা হচ্ছে সেটা আমি এখন আপনাদের দেখাবো ড্রয়িং করে। পেজ নম্বর 14 সাথে কোরিলেট করবে তথ্যগুলো। এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, এটা রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসেফালিক ভেন। আর এইটা বললাম দিস ইজ দ্য এজাইগাস ভেন। তাহলে এজাইগাস ভেন রাইট সাইডে একটা, তাহলে আমার বক্তব্য মতো লেফট সাইডেও একটা থাকার কথা, ঠিক আছে। লেফট সাইডে আঁকাই দিলাম, বললাম লেফট সাইডেও একটা এজাইগাস ভেন এরকম আছে। কিন্তু এখানে এসে যখন হার্ট বসলো, হার্ট থেকে যখন অ্যাওর্টার ডেভেলপমেন্ট হচ্ছিল, তখন লেফট সাইডের এজাইগাস ভেন ভেঙে চলে যায়। ধ্বংস অবশেষ যেগুলো থাকে সেগুলো এরকম হয়, কিছু অংশ এই, আবার কিছু অংশ নিচের দিকে দেখেন। এই যে অর্ধেক অর্ধেক হয়ে গেল, এই অর্ধেক পোর্শনটা, এই যে পোর্শনটাকে বলা হচ্ছে হেমিএজাইগাস ভেন। উপরের অর্ধেককে বলা হয় অ্যাক্সেসরি হেমিএজাইগাস ভেন। তার মানে এগুলো এজাইগাস ভেনই ছিল, কিন্তু অবলিটারেটেড হয়ে হাফ অফ হয়ে গেছে। তাহলে এখানে আমি কয়টা ভেন আনবো এখন? 11টা ভেনকে ড্রেন করাবো।
আমি যদি এখন আপনাকে একটু রিক্যাপিচুলেট করাই, এই যে এখানে সুপিরিয়র ভেনা কাভা এজাগাস ভেন ওপেন করছে, এটা কোন লেভেল বলেন তো? ক্লাসের শুরুতে বলেছিলাম স্টার্নাল অ্যাঙ্গেল লেভেল, তার মানে T4 ভার্টিব্রাল লোয়ার বর্ডার লেভেলে। ইয়েস। তাহলে এখন যদি আমরা ভেনগুলো দেখি, দেখেন ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন অনেক উপরে থাকে, এটা সরাসরি ড্রেন ইনটু দ্য রাইট ব্রাকিওসিফলিক ভেন এবং লেফট সাইডে ইনটু দ্য লেফট ব্রাকিওসিফলিক ভেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ তিনজন একসাথে যুক্ত হয়ে নাম হয় সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন। সেকেন্ড, থার্ড, ফোর্থ রাইট সাইডে ড্রেন করে এজাগাস ভেনে, লেফট সাইডে এরকম ডেভেলপড এজাগাস ভেন না থাকার কারণে ড্রেন ইনটু দ্য ব্রাকিওসিফলিক ভেন। সেকেন্ড, থার্ড, ফোর্থ। এরপর আসেন 5, 6, 7, 8, 9, 10, 11। এই সবগুলো পোস্ট ইন্টারকোস্টাল ভেন ড্রেন ইনটু দ্য এজাগাস ভেন ইন দ্য রাইট সাইড, বাট লেফট সাইড এরকম ডেভেলপড এজাগাস ভেন নাই, ভাঙা ভাঙা, সো এরাও ভাঙা ভাঙা হয়। 5, 6, 7, 8, 8 পর্যন্ত চলে গেল অ্যাক্সেসরি হেমি এজাগাস ভেনে। 9, 10, 11 এরা আসে হেমি এজাগাস ভেনে। সো দিস ইজ দ্য total venous drainage of posterior chest wall, where 11 posterior intercostal vein are draining into the esophagus vein on its side. এখন যদি আপনি এই ছবিটা দেখেন আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো দিস ইজ দ্য সুপিরিয়র ভেনা কাভা যেখানে ড্রেন করছে, দিস ইজ দ্য এজাগাস ভেন, দিস ইজ দ্য এজাগাস ভেন। খেয়াল করেন এজাগাস ভেনে যদি আমরা দেখি উপরের দিকে দেখা যাবে যে একদম প্রথম ফার্স্ট যে ইন্টারকোস্টাল ভেন ড্রেন ইনটু রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসিফলিক ভেন, সেকেন্ড, থার্ড, ফোর্থ যুক্ত তৈরি করছে সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন ইন দ্য রাইট সাইড এবং লেফট সাইডে ড্রেন ইনটু দ্য ব্রাকিওসিফলিক ভেন। তারপরে দেখেন অ্যাক্সেসরি হেমি এজাগাস ভেন এন্ড দিস ইজ দ্য হেমি এজাগাস ভেন হোয়ার সেগমেন্টাল পোর্শন ড্রেন করে। সো দিস ইজ দ্য এজাগাস ভেনাস সিস্টেম। খুবই ভালো করে জানতে হবে এজাগাস ভেন সম্পর্কে, ডিটেলিং করে জানতে হবে এজাগাস ভেনের ট্রিবিউটরিজ, এজাগাস ভেনের কোর্স, এজাগাস ভেনের রিলেশনগুলো জানতে হবে। পেজ নম্বর 14, 14 নম্বর পেজে দেখেন কোর্স অফ দ্য এজাগাস ভেন, টার্মিনেশন পড়তে হবে, ফরমেশন পড়তে হবে, রিলেশনগুলো পড়বেন। ট্রিবিউটরিজটার একটা টেবিল দেওয়া আছে, দেখেন এরকম টেবিল, পেজ নম্বর 15। 15 নম্বর পেজে দেখেন পেজ নম্বর 15 টেবিল দেওয়া আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনফিনিটিভ স্টার দিয়ে দাগিয়ে রাখেন এজাগাস ভেনের ট্রিবিউটরিজগুলো। তারপর দেখেন ক্লিনিক্যাল কোরিলেশন, ইন কেস অফ অবস্ট্রাকশনস অফ সুপিরিয়র ভেনা কাভা ব্লাডগুলো ড্রেন হবে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে থ্রু দ্য এজাগাস ভেন। দিস ইজ দ্য এজাগাস ভেনাস সিস্টেম। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে 1 নম্বর প্রশ্নের উত্তর আপনি একটু পরে পারবেন ডায়াফ্রাম পড়ার সময়, ডি নম্বর অপশনে যদি আপনাকে বলে ড্রেন দ্য লোয়ার ইন্টারকোস্টাল ভেন অনলি, ট্রু না ফলস? নো, এটা হচ্ছে শুধু যদি অনলি থাকে তাহলে ফলস হবে, কারণ এজাগাস ভেন অনলি না, সবগুলো ড্রেন করে, লোয়ারও করে, আপারও করে, একদম আপার মোস্ট বাদ দিয়ে বাকি সবগুলো করে। এরপরে আসেন, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডায়াফ্রাম, ভেরি ইম্পর্টেন্ট দ্য ডায়াফ্রাম। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 16, 16 নম্বর পেজ হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম থেকে আমাদের খুব লিমিটেড পড়তে হবে, এখানে অনেক বেশি পড়ার দরকার নেই। দেখেন ডায়াফ্রাম যদি আমরা দেখি, ডায়াফ্রামের ডেভেলপমেন্ট বা অরিজিন যদি আমরা চিন্তা করি, অরিজিন সেই স্টার্নাম থেকে, চেস্ট ওয়াল থেকে, ভার্টিব্রাল বডি থেকে, বিভিন্ন জায়গা থেকে, চারিদিক থেকে মাসলগুলো এসে ইনসারশন দেয় কোথায়? সেন্ট্রাল টেন্ডিনিয়াস পার্টে এসে ইনসারশন দেয়। সো এখানে যদি আমরা দেখি টেন্ডিনিয়াস পার্ট দেখতে পাচ্ছি আমরা মাঝখানে, এই টেন্ডিনিয়াস পার্টের কিছু ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে এবং এটা আমাদের জানতে হবে স্ফিংটারিক অ্যাকশন। তার আগে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়াফ্রামের যে মেজর ওপেনিং দিয়ে কোন কোন স্ট্রাকচারগুলো যায়। তাহলে আমরা যদি দেখি ডায়াফ্রামের মেজর ওপেনিং দেখেন, একদম রুফটপ লেভেলে যে ওপেনিংটা রয়েছে সেটাকে আমরা বলছি যে ভেনা কাভাল ওপেনিং। খেয়াল করেন, তাহলে আমরা যদি দেখি যে এখানে একটা ওপেনিং থাকবে, দিস ইজ কল্ড দ্য ভেনা কাভাল ওপেনিং। তারপরে দেখেন একটা ওপেনিং থাকবে ঠিক এই লেভেলে, তাহলে এটাকে আমরা বলবো T8 লেভেল, এইটা হচ্ছে T10 লেভেল, সেটাকে বলছি আমরা ইসোফেজিয়াল ওপেনিং। এবং লাস্টে আরেকটা ওপেনিং থাকে ঠিক এই লেভেলে, সেটাকে আমরা বলবো T12 লেভেলে, সেটা হচ্ছে আমাদের অ্যাওটিক ওপেনিং। ডায়াফ্রামের 3টা ওপেনিং। এখন কোন ওপেনিং দিয়ে কোন কোন স্ট্রাকচার যায় পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 17 এই কথাগুলো দেওয়া আছে, পেজ নম্বর 17, 17 নম্বর পেজ, এটা টেবিল দেওয়া আছে দেখেন। তাহলে T8 লেভেলে যেটা আছে আমাদের ভেনা কাভাল ওপেনিং, তাহলে এখানে আছে আমাদের হার্ট, হার্টের মধ্যে ঢুকবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে ভেনা কাভাল ওপেনিং দিয়ে কে যাবে? নাম্বার 1 যদি একটা কথা বলেন সেটা কি হবে? ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা কোন সাইডে থাকে? রাইট সাইডে না লেফট সাইডে? রাইট সাইডে। সো রাইট ফ্রেনিক নার্ভ এই ভেনা কাভাল ওপেনিং দিয়ে ঢুকে
ডায়াফ্রামকে সাপ্লাই দিতে যাবে। তাহলে ভেনা কাভাল ওপেনিং দিয়ে মূলত দুটি স্ট্রাকচার, একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা আর একটা হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ। ইনফিরিয়র ভেনা কাভা, রাইট ফ্রেনিক নার্ভ, এছাড়াও কিছু লিম্ফ্যাটিক স্ট্রাকচার এদিকে পাস করে। এখন আসেন ইসোফেজিয়াল ওপেনিং। ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে যদি চিন্তা করেন, এই ছবিটা দেখেন, দিস ইজ দ্য মাউথ ক্যাভিটি, ঢুকলো, এটা হচ্ছে আমাদের ইসোফেগাস। ইসোফেগাস ঠিক এই লেভেলে এসে কিসে কনভার্ট হয় দেখেন, ইসোফেগাস ঘুরে কিন্তু স্টমাকে কনভার্ট হচ্ছে। ইসোফেগাস মানে কিন্তু আলটিমেটলি স্টমাক। তাহলে ইসোফেগাস মানে যদি স্টমাক হয়, তাহলে ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে কে যাবে? নাম্বার 1 দা ইসোফেগাস। নাম্বার 2 স্টমাকের নার্ভ সাপ্লাই কে? ভ্যাগাস নার্ভ না? রাইট অ্যান্ড লেফট ভ্যাগাস নার্ভ যাবে, এছাড়াও গ্যাস্ট্রিক ভেসেলগুলো। তাহলে ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে যাবে নাম্বার 1 দা ইসোফেগাস, নাম্বার 2 দা স্টমাকের নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই। স্টমাকের নার্ভ সাপ্লাই কে? গ্যাস্ট্রিক ভ্যাগাস নার্ভ। সো লেফট অ্যান্ড রাইট ভ্যাগাস নার্ভ অ্যান্ড দ্য গ্যাস্ট্রিক ভেসেলস, লেফট গ্যাস্ট্রিক ভেসেলস, এইগুলো যাবে এই ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে। সো এই তিনটা কথা মনে রাখবেন। এরপরে আসেন লাস্ট ওয়ান এখানকার, সেটা হচ্ছে অ্যাওটিক ওপেনিং। তাহলে অ্যাওটিক ওপেনিং দিয়ে কে যাবে? অ্যাওটা। কোন অ্যাওটা? হার্ট থেকে অ্যারাইজ করে অ্যাসেন্ডিং অ্যাওটা হয়ে পরে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা হলো, সেই ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা বেরোবে অ্যাওটিক ওপেনিং দিয়ে। আরেকটা মনে রাখবেন এ দিয়ে, সেটা হচ্ছে অ্যাজাইগাস ভেন। তাহলে অ্যাওটা গেল, অ্যাজাইগাস ভেন হলো। অ্যান্ড লাস্ট ওয়ান, সেটা হচ্ছে থোরাসিক ডাক্ট অ্যান্ড আদার ভাস্কুলার স্ট্রাকচার। তাহলে অ্যাওটিক ওপেনিং দিয়ে আমি পাচ্ছি একটা অ্যাওটা, দ্যাট ইজ দ্য ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা, তারপরে অ্যাজাইগাস ভেন অ্যান্ড থোরাসিক ডাক্ট, এই স্ট্রাকচারগুলো পাসেস থ্রু দ্য অ্যাওটিক ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম। এই 5টা কথা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভেনা কাভাল ওপেনিং, অ্যাওটিক ওপেনিং অ্যান্ড ইসোফেজিয়াল ওপেনিং, কোন কোন ওপেনিং দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে। লেকচার শিটে পেজ নম্বর 17 ইনফিনিটিভ স্টার, এই টেবিলটা। এর উপরে দেখেন, নিচের দিকে দেখেন মাইনর ওপেনিং দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে, এটাও মনে রাখতে হবে। মাইনর ওপেনিং দিয়ে কারা কারা পাস করে। মেজর ওপেনিংয়ের 3টে, ইনফিনিটিভ স্টার, মাইনর ওপেনিংগুলো পড়তে হবে। এখন আসেন অ্যাকশনস অফ ডায়াফ্রাম বলে একটি জায়গা রয়েছে, অ্যাকশনস অফ ডায়াফ্রাম। এটা একটু বুঝতে হবে, আমার সাথে একটু বুঝে নেন, তাহলে আপনারা কখনোই ভুল হবে না। তাহলে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে কিছু স্পিংটারিক অ্যাকশন রয়েছে ডায়াফ্রামের, যেমন সে ভেনা কাভাল ওপেনিংয়ের সাথে কিছু অ্যাকশন করে, ইসোফেজিয়াল ওপেনিংয়ের উপর কিছু ইফেক্ট করে, আবার অ্যাওটিক ওপেনিংয়ের উপরে করে না। এই ব্যাখ্যাটা একটু বুঝতে হবে, না হলে আপনার মনে থাকবে না। ব্যাখ্যাটা হচ্ছে দেখেন, ডায়াফ্রামে যদি আমরা অরিজিনের কথা চিন্তা করি, এদিক দিয়ে রয়েছে আমাদের স্টার্নাম, এখানে রয়েছে আমাদের ভার্টিব্রা, এদিকে রয়েছে আমাদের কোস্টাল সারফেস বা রিবস বলতে পারেন। সো এইসব জায়গাগুলো থেকে ডায়াফ্রামের মাসলগুলো অরিজিন করে। সো এই যে অরিজিন করলো, অ্যান্ড দিস ইজ দ্য সেন্ট্রাল টেন্ডিনিয়াস পার্ট। এইটা হচ্ছে আমাদের টেন্ডিনিয়াস পার্ট। তাহলে মাসলগুলো চারিদিক থেকে অরিজিন করে ইনসারশন দেয় টেন্ডিনিয়াস পার্টে এসে। আমরা কি জানি, মাসল যখন কন্ট্রাক্ট করে তখন তার অরিজিনের দিকে টান দেয়, অরিজিনের দিকে টান দেয়, পুল করে। তাহলে ডিউরিং কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম, আমরা যখন ইন্সপিরেশন করি, যখন শ্বাস নিই, তখন কি ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে না? তাহলে ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে তখন এই সেন্ট্রাল টেন্ডিনিয়াস পার্টটা কী হবে? সেন্ট্রাল টেন্ডিনিয়াস পার্ট তখন এরকম হয়ে যাবে, এত বড় হয়ে গেছে, সরে গেছে। সেন্ট্রাল টেন্ডিনিয়াস পার্ট তখন এরকম চওড়া হয়ে যাবে, যেহেতু ডায়াফ্রামের মাসলগুলো পুল করছে টুয়ার্ডস দ্য পেরিফেরি। তাহলে যদি কোনো ওপেনিং থাকে উইদিন দ্য সেন্ট্রাল টেন্ডিনিয়াস পার্ট অফ দ্য ডায়াফ্রাম, দ্যাট উইল অলসো ডাইলেট, এবং দিস ইজ দ্য ভেনা কাভাল ওপেনিং, দিস ইজ দ্য ভেনা কাভাল ওপেনিং হুইচ লাইজ উইদিন দ্য সেন্ট্রাল টেন্ডিনিয়াস পার্ট অফ দ্য ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে তখন ভেনা কাভাল ওপেনিং কী করবে? তখন ডাইলেট করবে, বেশি বেশি ব্লাড তখন ভেনা কাভাল ওপেনিং দিয়ে রাইট এট্রিয়ামের মধ্যে চলে আসবে। ক্লিয়ার? এই জন্যই দেখবেন যাদের হার্ট ডিজিজ আছে সেই সকল প্রেগনেন্ট মায়েদের নর্মাল ডেলিভারি ডিসকারেজ করা হয়। কেন করা হয় জানেন? হার্ট ডিজিজ রয়েছে, আর সে যখন লেবার পেনে যাবে তখন বেশি বেশি করে চাপ দিবে, ভিগরাস কন্ট্রাকশন করবে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার তখন বাড়বে। এই যে বাড়ানোর জন্য কী করবে? সে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করবে। ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে ভেনাস রিটার্ন তার তখন অনেক বেশি বেড়ে যাবে, সো হার্টের উপরে লোড বেড়ে যাবে। এই জন্য কার্ডিয়াক ডিজিজওয়ালা মায়েদেরকে নর্মাল ডেলিভারির জন্য ডিসকারেজ করা হয়, এনকারেজ করা হয় না। তাহলে ভেনা কাভাল ওপেনিং কোথায় থাকে? সেন্ট্রাল টেন্ডিনিয়াস পার্ট অফ দ্য ডায়াফ্রামে। যখনই ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে টেন্ডিনিয়াস পার্ট তখন রিল্যাক্স হয়, মানে আরও এক্সপান্ড হয়, বড় হয়, ডাইলেটেড হয়, তখনই ভেনা কাভাল ওপেনিংটা ডাইলেট করে। তাহলে এটা একটা এক্সপ্লানেশন গেল, এবং এটা আপনি দেখতে পাবেন লেকচার শিটে পেজ নম্বর 18 এই কথা দেওয়া আছে যে যখন কন্ট্রাকশন হবে এই চেঞ্জটা আসবে।
2 নম্বর পয়েন্ট আছে দেখেন, 1 নম্বর 2 নম্বর পয়েন্ট পড়লে পাবেন। এরপরে আসেন যে ইসোফেজাল ওপেনিংয়ের ক্ষেত্রে কি হয়। ইসোফেজাল ওপেনিংটা থাকে কোথায় জানেন? ইসোফেজাল ওপেনিং, ধরুন দিস ইজ ইসোফেজাল ওপেনিং, এটা হচ্ছে ইসোফেজাল ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম। এটা এই ইসোফেজাল ওপেনিং অফ দ্য ডায়াফ্রামকে, দিস ইজ দ্য রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, এইভাবে রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম এইভাবে ইসোফেজাল ওপেনিংকে এনসার্কেল করে থাকে। গলার মধ্যে স্টাইল করে ওড়না পেঁচাই না, এরকম স্টাইল করে ওড়না পেঁচানোর মতো করে ইসোফেজাল ওপেনিংকে, ইসোফেগাসকে এরকম পেঁচাই রাখে। এই যে ছবিটা দেখেন, এই যে পেঁচাই রেখে থেকে রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। তো ডায়াফ্রামের রাইট ক্রাস তো একটা মাসল অফ দ্য ডায়াফ্রাম, মাস্কুলার পোর্শন। যখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে তখন এই মাসলটা কন্ট্রাক্ট করে, এই মাসল যখন কন্ট্রাকশন করবে ইসোফেজাল যে ওপেনিংটা এটা কী হবে, কনস্ট্রিক্টেড হবে, নেরিং হয়ে যাবে। তাহলে ইসোফেগাসের ক্ষেত্রে স্পিংটারিক অ্যাকশন দেয় কে, রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম ডিউরিং কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে এট এ টাইমে দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে ইসোফেজাল ওপেনিং তখন কন্ট্রাক্টেড হয়, আর ভেনাকাবল ওপেনিং তখন ডাইলেটেড হয়। এই দুটো কথা খুবই ইম্পর্টেন্ট। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 18, 18 নম্বর পেজে দেখেন অ্যাকশনস অফ ডায়াফ্রাম বলে যে জায়গাটি রয়েছে, খুবই ভালো করে পড়তে হবে। স্পেশালি এখানে দেখেন 1 নম্বর পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, 2 নম্বর পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখেন যে 5 নম্বর পয়েন্ট স্পিংটারিক অ্যাকশন অফ ইসোফেগাস, এই কথাগুলো খুবই ভালো করে পড়বেন। তারপর দেখেন ক্লিনিক্যাল কোরিলেশনের যে জায়গাটি রয়েছে, যেমন ডায়াফ্রামাটিক হার্নিয়া প্যারালাইসিস, যেটা ফ্রেনিক নার্ভ যদি ইনজুরি হয় তাহলে ডায়াফ্রামাটিক প্যারালাইসিস ডেভেলপ করতে পারে। অ্যান্ড সবশেষে যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ডায়াফ্রাম। 3টা পোর্শন, শুধু নামটুকু জানবেন। পেজ নম্বর 19-এ আসেন, 19 নম্বর পেজে। 19 নম্বর পেজে দেখেন ডায়াফ্রামাটিক হার্নিয়া বলে একটি কথা রয়েছে, ডায়াফ্রামাটিক হার্নিয়া বলে একটা কথা রয়েছে, এটা একটু পড়তে হবে। দুটো টাইপ রয়েছে, কনজেনিটাল, অ্যাকওয়ার্ড। এখানে ডিটেলিং করে খুব একটা পড়ার দরকার নেই। যেমন কনজেনিটালের মধ্যে পোস্টেরোল্যাটারাল হার্নিয়া, এটা হচ্ছে কমনেস্ট হার্নিয়া, শুধু এই কথাটুকুই জানবেন, ডিটেলিং করে পড়ার কোনো দরকার নেই এখানে। সো দিস ইজ অল অ্যাবাউট ডায়াফ্রাম। ডায়াফ্রাম থেকে এর বেশি আর পড়ার দরকার নাই। আমাদের চেস্ট ওয়াল রিলেটেড ডিসকাশনগুলো হয়ে গেছে। আমরা এরপরে পড়বো রেসপিরেটরি সিস্টেম। তো বিফোর স্টার্টিং দিস পোর্শন আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি এখন একটা শর্ট ব্রেক নেবেন। একটা জেনেসিসে থাকলে এই মুহূর্তে আপনাকে আমি একটু চা কফি খাওয়ার একটা ব্রেক দিতাম, অ্যাটলিস্ট 15 মিনিটস একটা ব্রেক দিতাম। যেটা এই মুহূর্তে আপনি বাসায় বসে আছেন, সো এই সময় একটু চা কফি খেয়ে তারপরে আমাদের পরবর্তী পোর্শন শুরু করবেন। 10 মিনিটস একটা ব্রেক। তাহলে ব্রেকের পরে আমরা আবার শুরু করছি আমাদের পরের পোর্শন। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 21-এ আসেন, রেসপিরেটরি সিস্টেম। তো এখানে শুরুতে আছে ট্রাকিয়া। দেখেন ট্রাকিয়া সম্পর্কে খুব একটা পড়া দরকার নাই, কিছু কথা আছে ইম্পর্টেন্ট কথা, এগুলো একটু পড়বেন। যেমন লোকেশনটা কোথায়, স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কথা রয়েছে, 16 থেকে 20টা সি-শেপড রিং থাকে এবং এই রিংগুলো বেসিক্যালি তৈরি হয় হাইলিন কার্টিলেজ দিয়ে। এর ডায়ামিটারটা পড়বেন। এরপরের পৃষ্ঠায় আসেন, পরের পৃষ্ঠায় দেখেন ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই রয়েছে, স্পেশালি নার্ভ সাপ্লাইটা পড়ার চেষ্টা করবেন। 22 নম্বর পেজে দেখেন নিচের দিকে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বলে যে কথা রয়েছে, সেই তার মধ্যে 23 নম্বর পেজের উপরের দিকে দেখেন লেখা আছে হাইলিন কার্টিলেজ বলে যারা রয়েছে, এই হাইলিন কার্টিলেজের কথাগুলো পড়বেন। ক্লিনিক্যাল কোরিলেশনের মধ্যে আপনি একটু বুলেটগুলো দেখেন, বুলেটের 6 নম্বর বুলেটে দেওয়া আছে ট্রাকিওস্টোমি ইজ ডান, ট্রাকিওস্টোমি ইজ ডান এট দ্য লেভেল অফ 2nd, 3rd, 4th ট্রাকিয়াল রিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রাকিওস্টোমি করার সময় কিন্তু ফার্স্ট ট্রাকিয়াল লিঙ্ককে কেটে ফেলা হয় না, কেন জানেন? ফার্স্ট ট্রাকিয়াল লিঙ্ক কেটে ফেললে যেটা হবে, ট্রাকিয়া আনস্টেবল হয়ে যাবে। সো ট্রাকিয়া যেন পজিশন আনস্টেবল না হয়, ফার্স্ট ট্রাকিয়াল লিঙ্ক প্রিজার্ভ করা হয়, তাহলে 2nd, 3rd and 4th ট্রাকিয়াল লিঙ্কে ডিভাইড করা যেতে পারে। ইম্পর্টেন্স অফ কারিনা, এটা একটু পড়বেন। এর মধ্যে দেখেন ফাংশনাল ইম্পর্টেন্স এবং প্যাথোলজিক্যাল সিগনিফিকেন্স বলে যে জায়গাটা আছে পড়ে নেবেন। দিস ইজ দ্য ট্রাকিয়া এবং দিস ইজ দ্য কারিনা অফ দ্য ট্রাকিয়া, সেটা আমরা ডিসকাস করেছি। এবং ট্রাকিয়াতে দেখেন যে প্রিন্সিপাল ব্রঙ্কাই আমরা দুটো বলি, রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই। রাইট ব্রঙ্কাইটা দেখেন ওয়াইডার অ্যান্ড ভার্টিক্যাল অনেকটা, তার মানে এইরকম আছে। দেখেন যদি আমরা দেখি দিস ইজ ট্রাকিয়া, ট্রাকিয়াটা ঠিক এইভাবে আসে। এখন আপনি চিন্তা করেন যদি কোনো ফরেন বডি ঢুকলো রেসপিরেটরি ট্র্যাক দিয়ে, তার জন্য ইজি কোনটা, এইদিকে যাওয়া ইজি নাকি এইদিকে যাওয়া ইজি? ডেফিনেটলি এদিকে যাওয়া ইজি, কারণ রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাই ইজ ওয়াইডার অ্যান্ড অনেকটা ভার্টিক্যাল, যার কারণে রাইট লাংয়ের মধ্যে ফরেন বডি যায় বেশি। এরপর দেখেন কারিনা অফ দ্য ট্রাকিয়া নিয়ে আমরা শুরুতে কথা বলেছিলাম।
আমাদের ট্রাকিয়ার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের মধ্যে ছিল। এরপর আসেন প্লুরা, পেজ নম্বর 24। প্লুরা থেকে খুব বেশি পড়ার দরকার নেই, কোস্টাল প্লুরাটা কী পড়বেন, সার্ভাইকাল প্লুরা। পেজ নম্বর 25-এ কথা কিছু ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দ্য প্লুরা এবং ব্লাড সাপ্লাই অফ দ্য প্লুরা, শুধু এতটুকুই পড়বেন। পরের পৃষ্ঠা আসেন 26 নম্বর পেজ। 26 নম্বর পেজে দেখেন পালমোনারি লিগামেন্ট বলে একটি কথা দেওয়া আছে। পালমোনারি লিগামেন্ট এটি একটু পড়তে হবে। পালমোনারি লিগামেন্ট ডিউরিং হচ্ছে আমাদের এক্সারসাইজের সময় যখন অনেক বেশি ভেনাস রিটার্ন বাড়ে, পালমোনারি ভেনকে এই জায়গাতে পালমোনারি ভেনকে সে স্পেস করে দেয়, মানে এক্সপান্ড করে স্পেস করে দেয় ডিউরিং এক্সারসাইজের সময়। এরপর দেখেন ডিফারেন্স বিটুইন প্যারিটাল অ্যান্ড ভিসেরাল প্লুরাটা টেবিল দেওয়া আছে, টেবিলটা পড়ে নেবেন। এরপরে আসেন পরের পৃষ্ঠায় পেজ নম্বর 27 নম্বর পেজের নিচের দিকে দেখেন ক্লিনিক্যাল অ্যানাটমি বলে একটি কথা রয়েছে। ক্লিনিক্যাল অ্যানাটমির এই জায়গাটা পড়বেন। প্যারাসিনথেসিস কি, এখানে কিছু কথা দেওয়া রয়েছে। যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেফটি ট্রায়াঙ্গল ফর চেস্ট এন্ড টিউব ইনসারশনস। আমরা চেস্ট এন্ড টিউব দিই না, চেস্ট এন্ড টিউব দেওয়ার জন্য একটা সেফটি ট্রায়াঙ্গল দরকার হয়, ওয়াটার সিল চেস্ট এন্ড টিউব দেওয়ার জন্য। এই সেফটি ট্রায়াঙ্গলের বাউন্ডারি পরীক্ষার জন্য ইনফিনিটিভ স্টার। দেখেন দিস ইজ দ্য মিড এক্সিলারি লাইন, দিস ইজ দ্য নেপল লেভেল লাইনটা, আর এটা হচ্ছে আমাদের পেক্টোরালিস মেজর মাসল বিলিয়ন ল্যাটারালি। তাহলে এই ট্রায়াঙ্গলের মধ্যে দেওয়া হয়, এই বাউন্ডারিটা একদম মুখস্থ রাখতে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেফেস্ট সাইট কোনটা। এরপরে আসেন যেটা আমাদের মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে 29 নম্বর পেজে আছে লাংস। পরীক্ষার জন্য লাংস থেকে খুব ডিটেলিং করে পড়তে হবে না, হার্ট থেকে খুব ডিটেলিং করে পড়তে হয়, তবে লাংস থেকে খুব ডিটেলিং করার দরকার নাই। লাংসের যে পোর্শনটা আমরা বেশি হাইলাইটস করব, গ্রস অ্যানাটমি অফ দ্য লাংস, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, এই জায়গাগুলো আমরা বেশি হাইলাইটস করবো, এবং লাংসের মেডিস্টেনাল সারফেসে কিছু রিলেশন, রুট অফ দ্য লাংস, এইসব জায়গাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো গ্রস অ্যানাটমির মধ্যে যদি আমরা দেখি 29 নম্বর পেজে দেখেন লাংসের রয়েছে অ্যাপেক্স রয়েছে, বেজ রয়েছে, 3টা বর্ডার সারফেস রয়েছে। অ্যাপেক্সের জায়গাগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অ্যাপেক্সে দেখেন রিলেশন রয়েছে, পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাপেক্সের যে রিলেশন সেটা ফার্স্ট রিবের নেক অফ দ্য ফার্স্ট রিব অ্যান্টেরিয়র বর্ডারের সাথে কোরিলেট করে, অর্থাৎ লাংসের যে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাপেক্স অফ দ্য লাংস যেটা এই লেভেলে, এবং ঠিক এই লেভেল দিয়ে ক্রস করে কি আমাদের ফার্স্ট রিবের নেক। তো আমরা যখন ফার্স্ট রিব পড়েছিলাম, নেক অফ দ্য ফার্স্ট রিবে যে স্ট্রাকচারগুলো রিলেশন ছিল সেগুলোই কিন্তু আবার পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাপেক্স অফ দ্য লাংসের সাথে রিলেটেড। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একবার রেসিডেন্সি পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন এসেছিল। প্যানকোস্ট সিন্ড্রোমটা দেখে নেবেন, যেটা হর্নার সিন্ড্রোমের সাথে কোরিলেট করে, কারণ লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, এখানে যে T1 থোরাসিক স্পাইনাল নার্ভ যেটা আমরা যাই এখানে, এইটার সাথে আমাদের সিম্প্যাথেটিক চেন নাম্বার 1 যেটা, এটা যাই, যার কারণে এর সাথে আমাদের হর্নার সিন্ড্রোম বা এর কোরিলেশন রয়েছে। একটু দেখে নেবেন, খুব ডিটেলিং করে এইসব জায়গাগুলো পড়া দরকার নাই। যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের পেজ নম্বর 30-তে ফিশারগুলো নিচে দেখেন সাম ইম্পর্টেন্ট ফিশার বলে একটা জায়গা রয়েছে, ইনফিনিটিভ স্টার, এই পয়েন্টগুলো সাম ইম্পর্টেন্ট ফিশার্স, পেজ নম্বর 30 ইনফিনিটিভ স্টার। এখানে দেখেন আমাদের রাইট লাংয়ের ক্ষেত্রে লোব কয়টা, 3টা, আর লেফট লাংয়ে 2টা। সো রাইট লাংয়ে 3টা লোবের মধ্যে এটা যদি হয় আমাদের রাইট লাং, এই রাইট লাংয়ের এই একটা লোব চলে গেল আমাদের ফিশার, দিস ইজ দ্য অবলিক ফিশার। হ্যাঁ, আর আরেকটা ফিশার যাই কোনটা, দিস ইজ দ্য হরাইজন্টাল ফিশার। তাহলে এটা হচ্ছে হরাইজন্টাল ফিশার। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই হরাইজন্টাল ফিশার এবং অবলিক ফিশার যে কাট করে, এই মিটিং পয়েন্ট, দিস মিটিং পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট ফর এর এক্সাম। তাহলে হরাইজন্টাল ফিশার এবং অবলিক ফিশার যে কাট করে, এই কাট পয়েন্টটা ইম্পর্টেন্ট ফর এক্সাম। দিস ইজ অ্যাট দ্য লেভেল অফ ফিফথ রিব, কোন রিব বরাবর, এই যে দেখেন, দিস ইজ দ্য মিটিং পয়েন্ট অফ, দিস ইজ দ্য মিড এক্সিলারি লাইন, মিড এক্সিলারি লাইন এটা কাট করে, দিস ইজ দ্য মিড এক্সিলারি লাইন, এবং ফিফথ রিব বরাবর এটা কাট করে। সো দিস পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট ফর এর এক্সাম। সাম ইম্পর্টেন্স পয়েন্টসের মধ্যে এটা রয়েছে, দেখেন হরাইজন্টাল ফিশার এবং অবলিক ফিশার, এই অবলিক ফিশার দুটো কাট পয়েন্ট পেজ নম্বর 30-তে লেখা আছে। এরপর আসেন পেজ নম্বর 31, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে রুট অফ দ্য লাংস দিয়ে কোন কোন স্ট্রাকচার যায় আসে, মেডিস্টেনাল সারফেসের সাথে কোরিলেশন, এই দুটো জায়গা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আমরা 32 নম্বর পেজটা পড়ে তারপর 31-এ আসবো, আগে 32টা পড়বো তারপর 31-এ আসবো। 32-তে একটু আসেন। 32 নম্বর পেজে দেখেন রুট অফ দ্য লাংস বা হাইলাম অফ দ্য লাংস, থোরাসিক ভার্টিব্রা 5, 6, 7, তাই না, এই লেভেলে থাকে। এই রুট অফ দ্য লাংস দিয়ে কোন কোন স্ট্রাকচার যায় আসে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
আর আরেকটা হচ্ছে রুট অফ দ্য লাংসের স্ট্রাকচারগুলো রিলেশন কীভাবে মুখস্থ করছেন। ব্রঙ্কো আমার ভাই, আমি ব্রঙ্কুর বড় ভাই। পরীক্ষার হলে হয়ে গেল ব্রঙ্কো আমার বড় ভাই, এই জটা ছুটাইতে পারবেন না। কোনটা বড় ভাই কোনটা ছোট ভাই এই প্যাসে পড়া যাবে না, স্পেসিফিকভাবে জানবেন, কনসেপশন ক্লিয়ার করবেন, দেখবেন আর কোনোদিন পরীক্ষা আটকাবেন না। তাহলে আমরা কীভাবে মনে রাখবো রুট অফ দ্য লাংস যে স্ট্রাকচারগুলো রিলেশন, এই তো আমাদের রুট অফ দ্য লাংস, তাই না? এখানে দেখেন লাংসের মধ্যে যে জিনিসটা না থাকলে লাংসের কোনো দাম নেই, সেটা কি জানেন? হাইলাম এর মধ্যে যেটা ব্রঙ্কাস, ব্রঙ্কাস যদি ফাংশনিং না হয় লাংসের কোনো ভ্যালু নেই। তাহলে ব্রঙ্কাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো লাংসের মধ্যে একটা ব্রঙ্কাস থাকবে, দুই লাংসের মধ্যেই ব্রঙ্কাস। তাহলে আপনি লিখে রাখেন যে প্রথম রিলেশন ব্রঙ্কাস বি, যদি আটারি না যায় তাহলে তো হবে না, আটারি থাকবে, পালমোনারি আটারি থাকবে। সো বির উপরে বসবে একটা আটারি এ, তার মানে এ বসলো, এ পাশেও তাই এ, তাহলে এ বসলো। ভেন লাগবে না? ভেনও তো লাগবে, তো একটা ভেন বসে দেন, দিলাম ভেন, দিস ইজ ভি, এ বি ভি, মাঝখানে ব্রঙ্কাস, উপরে এ নিচে ভি, এ বি ভি, দিস ইজ দ্য মেন কন্টেন্ট রিলেশনস অফ হাইলাম অফ দ্য লাংস। তাহলে ব্রঙ্কাস লাগবে, তারপরে থাকবে একটা আর্টারি উপরে, নিচে একটা ভেন, এটুকু তো মনে থাকবে। আচ্ছা এটাও মনে রাখতে পারেন না আপনি, এই সিকোয়েন্স মনে থাকে না আপনার, তাহলে আলফাবেটিক্যালি এ উপরে তারপরে বি, এটুকু তো মনে থাকতে হবে। তাহলে এ বি ভি। আমি বলেছিলাম যে রাইট লাংয়ের ক্ষেত্রে লোব 3টা, লেফট লাংয়ের লোব 2টা। তো রাইট লাংয়ে যেহেতু লোব 3টা, রাইট লাংয়ে বেশি দরকার না বাতাস? বেশি দরকার, তাহলে ব্রঙ্কাস বেশি দরকার। রাইট লাংয়ের ক্ষেত্রে একটা এক্সট্রা ব্রঙ্কাস থাকে যার অবস্থান অ্যাবভ দ্য আর্টারি, আর্টারির উপরে অবস্থান করে বলে একে বলা হয় এপি আর্টারিয়াল। দিস ইজ দ্য আমি ব্রঙ্কুর বড় ভাই, ইজ দ্য এপি আর্টারিয়াল, মানে আমি ব্রঙ্কু, এখান থেকে আসছে কথাটা। তাহলে রাইট লাংয়ের ক্ষেত্রে হবে আমি ব্রঙ্কুর বড় ভাই, তার মানে এপি আর্টারিয়াল ব্রঙ্কাস, একটা ব্রঙ্কাস থাকে। রাইট লাংয়ে লোব বেশি, রাইট লাংয়ে বাতাস লাগে বেশি, সো রাইট লাংয়ে ব্রঙ্কাস এটা বেশি। তাহলে এ বি ভি ইজ দ্য কমন ফর রাইট অ্যান্ড লেফট লাং, বাট ইন কেস অফ দ্য রাইট লাং সেখানে একটা এপি আর্টারিয়াল ব্রঙ্কাস থাকবে। এই কথাটা মনে রাখবেন, তাহলে দেখবেন আপনার আর ব্রঙ্কুর বড় ভাই ছোট ভাই নিয়ে প্যাচ লাগবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের হাইলাম অফ দ্য লাংসের পেজ নম্বর 32তে সবগুলো কথা ইম্পর্টেন্ট। উপরে টেবিল রুট অফ দ্য লাংস দিয়ে কোন কোন স্ট্রাকচার যায়, তারপরে দেখেন ফ্রম অ্যাবভ ডাউনার্স কী কী রিলেশনগুলো রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, মুখস্থ রাখতে হবে। পরীক্ষার কোশ্চেন থাকে এরকম, স্ট্রাকচার পাসিং থ্রো দ্য এন্টারিং থ্রো দ্য হাইলাম অফ দ্য লাংস। যদি বলে এন্টারিং থ্রো দ্য হাইলাম অফ দ্য লাংস, এই প্রশ্নের অ্যান্সার কী হবে? শুধু কোনগুলো এন্টার করে। পরীক্ষায় যদি থাকে যে এক্সিটিং থ্রো দ্য হাইলাম অফ দ্য লাংস, তাহলে কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। আর পরীক্ষায় যদি থাকে পাসিং থ্রু দ্য হাইলাম অফ দ্য লাংস, তাহলে কিন্তু অ্যান্সার সব চেঞ্জ, কারণ অল আর কারেক্ট, যা ঢুকবে যা বেরোবে সব কারেক্ট। এই কথাগুলো খেয়াল রাখতে হবে পরীক্ষার হলে, কিন্তু দিস আর ভেরি ট্রিকি পয়েন্ট, খেয়াল রাখতে হবে। এরপর আসেন পেজ নম্বর 31 নম্বর পেজে দেখেন রাইট অ্যান্ড লেফট লাংস নিয়ে কথা রয়েছে। রাইট অ্যান্ড লেফট লাং জীবনে অসংখ্যবার মুখস্থ করেছেন এবং অসংখ্যবার ভুলে গেছেন, এরকম অনেক তথ্য আছে, কিন্তু তাদের মধ্যে একটা যেটা দেখতে পাচ্ছেন, পরীক্ষার জন্য ফার্স্ট ইয়ারে ড্রয়িং অ্যান্ড লেভেলিং করেছেন, মেডেস্টানাল সারফেসে কোন কোন স্ট্রাকচার থাকে অনেকবার মার্কিং করেছেন, কিন্তু এখন একটা মনে নেই। কেন জানেন? তখনকার স্টাডি ছিল ইম্যাচিওর, উইদাউট কো রিলেশনস, আর এখনকার স্টাডি ম্যাচিওর, এখন যা পড়বেন তাই মনে থাকবে। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে রাইট ফ্রেনিক নার্ভস গিভস ইমপ্রেশন টু দ্য মেডেস্টানাল সারফেস অফ হুইচ লাং, রাইট না লেফট, এটাকে আপনার ভাবার দরকার আছে? আপনি এমনি বলতে পারবেন ইয়েস রাইট লাংয়ের মেডেস্টানাল সারফেস ইমপ্রেশন দেয়, আর লেফটটা লেফট সাইডে, এটাও কিন্তু মুখস্থ করতে হয়েছে ফার্স্ট ইয়ারে। আচ্ছা আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আর্চ অফ দ্য এউটা, বাদ দেন, ডিসেন্ডিং থোরাসিক এউটা গিভস ইমপ্রেশন টু হুইচ লাংস মেডেস্টানাল সারফেস, ফার্স্ট ইয়ারে কিন্তু এটা আপনাকে মুখস্থ করতে হয়েছে। আর এখন আপনি জানেন যে এউটা লাইস ইন দ্য লেফট সাইড, সো ইটস গিভস ইমপ্রেশন টু দ্য মেডেস্টানাল সারফেস অফ লেফট লাং। আপনাকে যদি প্রশ্ন করি সুপিরিয়র ভেনা কাভা গিভস ইমপ্রেশন টু হুইচ লাংস, চোখ বন্ধ করে অ্যান্সার, ভেনা কাভা থাকে রাইট সাইডে, সো রাইট লাংস। ক্লিয়ার? তাহলে যে যেই সাইডে তার ইমপ্রেশন সেই সাইডে। আপনাকে যদি আমি এখন বলি যে এজাইগাস ভেন্স গিভস ইমপ্রেশন টু হুইচ লাংস মেডেস্টানাল সারফেস, ফার্স্ট ইয়ারে একদম ঠাটা মুখস্থ করতে হয়েছে। আর এখন আপনি জানেন যে এজাইগাস ভেন একটা থাকে রাইট সাইডে, সো গিভস ইমপ্রেশন টু দ্য রাইট লাংস মেডেস্টানাল সারফেস। সো যে যেই সাইডে রয়েছে তার ইমপ্রেশন হবে সেই সাইডে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি ট্রাকিয়া অ্যান্ড ইসোফেগাস, ট্রাকিয়া অ্যান্ড ইসোফেগাস
এরা কোথায় ইমপ্রেশন দেয়? এর অ্যান্সার হচ্ছে ট্রাকিয়া অ্যান্ড ইসোফেগাসের সিঙ্গেল স্ট্রাকচার মিড লাইনে থাকে, গিভস ইমপ্রেশন টু মেডিস্টাইনাল সারফেস অফ বোথ লাংস। ট্রাকিয়া ইসোফেগাস সিঙ্গেল স্ট্রাকচার মিড লাইনে থাকে, গিভস ইমপ্রেশন টু বোথ লাংস মেডিস্টাইনাল সারফেস। এই অনলি দ্য ব্যতিক্রম ট্রাকিয়া অ্যান্ড ইসোফেগাস। সো দিস ইজ দ্য ইমপ্রেশনস অফ বোথ লাংস মেডিস্টাইনাল সারফেস। এখন এই টেবিলটা যদি আমরা দেখি পেজ নম্বর 31, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনফিনিটিভ স্টা দিয়ে রাখেন টেবিলের মাথার উপরে, সব কথা জানতে হবে। এখানে দেখেন ইসোফেগাস অ্যান্ড ট্রাকিয়া, it gives impression to both lungs mediastinal surface as because they are single structure midline structure, বাদ বাকি যার যার তার তার। এরপর আসেন 33 নম্বর পেজ, 33 নম্বর পেজে আসেন, রাইট লাং লেফট লাং ডিফারেন্স। বলেন তো এই ছবি দেখে কি মনে হয়? ভূমিদস্যু আছে না, এরকম লাংস দস্যু আছে। দেখেন লাংসকে দখল করেছে কে? লাংসের ঘরের মধ্যে যে জায়গা দখল করেছে হার্ট। কোন লাংস? দেখেন লেফট লাংকে দখল করে নিয়েছে। কি মনে হয়? দখল হয়ে গেছে না? এই কারণেই লেফট লাংয়ের লোব সংখ্যা কম, লেফট লাংয়ের সাইজ কম, লেফট লাংয়ের ওজন কম, লেফট লাংয়ের ফিশার কম, লেফট লাংয়ের সব কিছু কম। কেন? কারণ লেফট লাং ইজ ব্যাডলি অকুপাইড বাই দ্য হার্ট। লেফট লাং ইজ ব্যাডলি অকুপাইড বাই দ্য হার্ট, অবৈধভাবে অধিগ্রহণ করে আছে কে? হার্ট। তাহলে এখন আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন লেফট লাংয়ের সব কিছু কম। কেন কম? কারণ লেফট লাং দখল হয়ে আছে। এখন দেখেন 33 নম্বর পেজে দেখেন সাইজ শেপ। লেফট লাং ছোটো না বড়? লেফট লাং ছোটো হবে। লেফট লাংয়ের ওজন কম হবে না বেশি হবে? লেফট লাংয়ের ওজন কম হবে। লেফট লাংয়ের লোব বেশি হবে না কম? লেফট লাংয়ের লোব কম। লেফট লাংয়ের ফিশার কম। লেফট লাংয়ের এন্ট্রি বর্ডার স্ট্রেট না। তার মানে লেফট লাংয়ের সব কিছু ডেস্ট্রয়েড, অকুপাইড বাই দ্য বাই দ্য হার্ট। সো লেফট অ্যান্ড রাইট লাংয়ের মধ্যে ডিফারেন্স। এই একটা ছবি আপনাকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাই দিবে। লেফট লাংয়ের সব কিছু কম। কেন কম? হার্ট এসে বসে আছে। একটা জিনিস আছে, লিঙ্গুলা রয়েছে, যেটা রাইট লাংয়ের নাই। কারণ এই দুটো ভাগে ভাগ করে দেওয়ার ফলে দুটো লিপের মধ্যে তৈরি হয়েছে, দিস আর কল্ড লিঙ্গুলা। সো দিস ইজ দ্য রিলেশনস। এরপর আসেন 34 নম্বর পেজ, ব্রঙ্কিয়াল ট্রি। ব্রঙ্কিয়াল ট্রির মধ্যে আমাদের যেটা পড়তে হবে মূলত 35 নম্বর পেজে দেখেন। 35 নম্বর পেজে আসেন, দেখেন ব্রঙ্কিয়াল ট্রির জোন ভাগ করে দেওয়া আছে। এটা কন্ডাক্টিং জোন, রেসপিরেটরি জোন। আমরা যখন আমাদের ভ্রমণ করি, ভ্রমণ করার সময় দেখবেন বাস একটা পর্যায়ে যে চেঞ্জ করা লাগে এরকম হয়, বা তার গন্তব্য চেঞ্জ হয়। সো বাস টার্মিনাল থাকে। তো টার্মিনাল পয়েন্টগুলো এমন যেখান থেকে ডিফারেন্স, একটা রুট বা একটা কিছু চেঞ্জ আসে। ঠিক তেমনই ব্রঙ্কিয়াল ট্রির মধ্যে একটা পয়েন্ট রয়েছে, টার্মিনাল ব্রঙ্কিয়াল পয়েন্ট। সো দিস ইজ দ্য টার্মিনাল ব্রঙ্কিয়াল পয়েন্ট। দিস ইজ দ্য টার্মিনাল পয়েন্ট। আপ টু দিস পয়েন্ট, এই টার্মিনালের আগ পর্যন্ত যে জায়গাটা সেটাকে বলে কন্ডাক্টিং জোন অফ দ্য ব্রঙ্কিয়াল ট্রি, এবং আফটার দিস পয়েন্ট এরপর থেকে বলা হয় রেসপিরেটরি জোন। আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত থাকে ব্রঙ্কিয়াল কার্টিলেজ, তারপর থেকে কোনো কার্টিলেজ থাকে না, এই হাইলিন কার্টিলেজগুলো থাকে না। সো ব্রঙ্কিয়াল ট্রি দুটো ভাগে বিভক্ত। 35 নম্বর পেজের নিচের দিকে টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন। এরপর আসেন 36 নম্বর পেজে আসেন, ব্রঙ্কিয়াল কার্টিলেজ। ব্রঙ্কিয়াল কার্টিলেজের মধ্যে দেখেন অনেক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এর মধ্যে 3 নম্বর পয়েন্টে দেখেন টার্মিনাল ব্রঙ্কিউল। এই টার্মিনাল ব্রঙ্কিউলে কী কী সেলগুলো থাকে নামগুলো খুব ইম্পর্টেন্ট। সিলেটেড অ্যান্ড নন সিলেটেড কিউবয়েডাল এপিথেলিয়াল সেল থাকে, ক্লারা সেল থাকে, ব্রাশ সেল থাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখেন নিচের দিকে সেলস অফ দ্য এলভিউলাই বলে একটি জায়গা রয়েছে, সেলস অফ দ্য এলভিউলাই। সেলস অফ দ্য এলভিউলাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। টাইপ 1 সেল, টাইপ 2 সেল। টাইপ 2 সেলকে বলা হয় ম্যাক্রোফেজ টাইপের বা গ্রানুলার নিউমোসাইট সেল বলা হয়। তারপরে দেখেন তার নিচের দিকে আরেকটা প্যারা রয়েছে, ক্লাব সেল, তারপরে ক্লারা সেল ইত্যাদি কথাবার্তা যেগুলো রয়েছে এগুলো খুব ইম্পর্টেন্ট। হিস্টোলজি বই থেকে এগুলো কালেক্ট করে পড়ে নেবেন। ব্রাশ সেল, এই কথাগুলো পড়বেন। গ্রেজ অ্যানাটমির কিছু পোর্শন থেকেও ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়ার এক্সাম। এরপর আসেন ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। লাংসের মধ্যে 10টা করে সেগমেন্ট থাকে। যেমন বাংলাদেশ যে বলি না আমরা বিভাগ, 8টা বিভাগ আছে বাংলাদেশে। এই বিভাগের মধ্যে ডিস্ট্রিক্ট আছে। এগুলো তার ফাংশনাল অ্যাক্টিভিটিসটা, প্রশাসনিক ব্যবস্থাগুলোকে উন্নত করার জন্য এরকম ডিভিশন করা। ঠিক তেমনি লাংসের মধ্যে এরকম আল্লাহ তাআলা অনেকগুলো ডিভিশন করে দিয়েছে। প্রত্যেকটা লাংসের মধ্যে 10টা করে সেগমেন্ট থাকবে, যেই সেগমেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, স্বায়ত্তশাসিত দেশের মতো কাজ করতে পারে। বাট দে হ্যাভ এ কমন কোরিলেশন টু। সেগুলো কেমন দেখি আমরা। দিস ইজ এ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এরকম 10টা সেগমেন্ট থাকে প্রত্যেকটা লাংসের মধ্যে।
প্রত্যেকটা সেগমেন্টের বিশেষত্ব দেখেন, নিজস্ব সেগমেন্টাল ব্রঙ্কাস আছে, এই ব্রঙ্কাসের মাধ্যমে তারা অক্সিজেন নিচ্ছে। সেগমেন্টাল ব্রঙ্কাস মানে এয়ারেশন পাইছে। তাদের ব্রঙ্কিয়াল আর্টারিও আছে, তাদের একটা কমন ভেনাস ড্রেনেজ হয়, মানে অক্সিজেনেটেড ব্লাডগুলো যে ট্রান্সমিট হবে ভাই কমন ভেনাস ড্রেনেজ। সো দিস ইজ দ্য কমন ভেনাস ড্রেনেজ অ্যান্ড ইট ইজ কল্ড দ্য পালমোনারি ভেন। এটা হচ্ছে পালমোনারি ভেন, যেই ভেনটা তাদের মধ্যে কমন শেয়ারিং, বাদ বাকি সম্পূর্ণভাবে তারা ইন্ডিপেন্ডেন্ট। তার মানে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট 10টা, তারা নিজস্ব এয়ারেশন রয়েছে, তাদের অ্যানাটমিক্যাল টেরিটরি রয়েছে, তাদের নিজস্ব এয়ারেশন এবং অ্যানাটমিক্যাল টেরিটরি থাকলেও একটা জায়গাতে তাদের কমন শেয়ারিং রয়েছে, সেটা হচ্ছে আমাদের পালমোনারি ভেনাস ড্রেনেজ সিস্টেম। এখন এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টগুলোর ইম্পর্টেন্সটা কি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্স হচ্ছে যদি লাংসে কোনো ইনফেকশন হয়, কোনো একটা সেগমেন্টের ইনফেকশন, ধরুন এখানে একটা ইনফেকশন হলো, এই ইনফেকশনটা রেস্ট্রিক্টেড থাকে উইদিন দ্য স্পেসিফিক সেগমেন্টের মধ্যে, এই সেগমেন্টের মধ্যে রেস্ট্রিক্টেড থাকে ইউজুয়ালি। তবে টিউবারকুলোসিস এবং লাং ক্যান্সার এই দুটো কিন্তু রেস্ট্রিক্টেড থাকে না। তাহলে নর্মালি ইনফেকশনস আর রেস্ট্রিক্টেড উইদিন দ্য ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট এক্সেপ্ট টিউবারকুলোসিস অ্যান্ড লাং ক্যান্সার। তারপরে এই সেগমেন্টগুলোর ইম্পর্টেন্স আরও কিছু রয়েছে। যখন আপনি ব্রঙ্কোস্কোপি করবেন, ব্রঙ্কোস্কোপি করার সময় আপনার গাইড দেবে এই সেগমেন্টগুলো। আপনি ঠিক আছে সেগমেন্টেক্টমি করবেন, লাং কাটবেন, অপারেশন করবেন, নিউমোনেক্টমি করবেন। সো লাং কাটার সময় যখন আপনি সার্জারি করবেন, আপনি যে কোনো দিক দিয়ে সার্জারি করলে হবে না। আপনি যদি এই ডিসেকশন প্লেন বরাবর যান, আপনার অপারেশনটা যদি হয় ঠিক এই বরাবর দিয়ে প্লেন দিয়ে অপারেশন করেন, তাহলে আপনার অপারেটিভ প্লেন পেতে সুবিধা হবে, লেস ব্লিডিং হবে। আর যদি আপনার যেদিক সেদিক দিয়ে কাটা শুরু করেন, দেখবেন ব্লিডিং কন্ট্রোল করতে পারছেন না এবং আপনার অপারেশন হবে একটা ডার্টি অপারেশন হবে। সো ডিউরিং সার্জারি এই প্লেনগুলো আপনাকে হেল্প করবে, তাহলে আপনার ডায়াগনস্টিক পারপাজে হেল্প করছে, তারপরে আপনাকে সার্জিক্যাল পারপাজে হেল্প করছে, আবার প্রোটেক্টিভ পারপাজ, দ্যাট ইজ ইনফেকশনগুলো রেস্ট্রিক্টেড থাকে উইদিন দ্য ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট এক্সেপ্ট দ্য টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালিগন্যান্সি। তাহলে পেজ নম্বর 37-এ আসেন। 37 নম্বর পেজে এগুলো নিয়ে বর্ণনা দেওয়া রয়েছে এবং এই ছবিটা দেখেন, দিস ইজ দ্য পিকচার্স অফ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, দিস ইজ এ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, দিস ইজ অ্যানাদার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তাহলে এখন পেজ নম্বর 37-এ দেখেন, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট স্ট্রাকচারালি সেপারেটেড অ্যান্ড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট ইউনিট অফ লাং টিস্যু, নিজস্ব সেগমেন্ট এয়ারেশন থাকবে, 10টা করে সেগমেন্ট থেকে অনেস লাঙে। এবং 1 নম্বর পয়েন্টে দেখেন ইম্পর্টেন্সের মধ্যে ইনফেকশন রেস্ট্রিক্টেড থাকে। 2 নম্বরে দেখেন এপিক্যাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব অফ দ্য লাং, রাইট লাং, এটাই সবচেয়ে বেশি ইনফেকশন হয়, কেন হয় সেটা আমি বলবো। তারপর দেখেন সার্জিক্যাল পারপাজে এর অনেক ইম্পর্টেন্স রয়েছে। এখন দেখেন আমরা বলেছিলাম যে রাইট লাংয়ের যে ব্রঙ্কাইটা যায়, সেই ব্রঙ্কাইটা ওয়াইড অ্যান্ড মোর ভার্টিক্যাল, তার মানে ইনফেকশন রাইট লাংয়ে বেশি যায়। একটা মানুষ যদি শুয়ে থাকে, দেখেন শুয়ে আছে, হ্যাঁ, শুয়ে থাকা অবস্থায় রাইট লাংয়ের কথা ভাবেন, দিস ইজ দ্য এপিক্যাল সেগমেন্ট অফ দ্য রাইট লাং, এপিক্যাল সেগমেন্ট অফ দ্য রাইট লাং, দিস ইজ দ্য ব্রঙ্কাস। আমরা বলেছি যে রাইট ব্রঙ্কাস ইজ ওয়াইডার, মোর ভার্টিক্যাল। তাহলে এখন যদি এই ব্যক্তি একটা মানুষের অপারেশন করছেন, আজকে ধরুন একটা মেজর অপারেশন করছেন, অপারেশন করার পর পোস্ট অপারেটিভ রুমে তার মিসম্যানেজমেন্ট হচ্ছে বা খুব ভালো ম্যানেজমেন্ট হয় নাই, তার অ্যাসপিরেশন নিউমোনিয়া হলো, তার কনসিয়াসনেস লেভেল ফিরে নাই, আনকনসিয়াস। অ্যাসপিরেশন নিউমোনিয়া হলে কোন লাং বেশি অ্যাফেক্টেড হবে বলেন তো প্রথমে? রাইট লাং। কারণ যেই অ্যাসপিরেট হবে ইজি ওয়ে টু এন্টার ইনটু দ্য রাইট সাইড, বিকজ আমরা শুরুতেই বলেছি এই দিক দিয়ে আসা খুবই সহজ। তাহলে প্রথমে ঢুকবে রাইট লাঙে। রাইট লাঙে ঢুকার পরে রাইট লাঙের সবচেয়ে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট ইন সুপাইন পজিশন, রুগী যখন শুয়ে থাকে সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে দিস এপিক্যাল লোব অফ দ্য এপিক্যাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব। রাইট লাঙের যে লোয়ার লোব রয়েছে, লোয়ার লোবের যে এপিক্যাল সেগমেন্ট, এই সেগমেন্ট হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট ডিউরিং সুপাইন পজিশন। সো একটা মানুষ যখন শুয়ে থাকে চিত হয়ে, সেই সময় যদি তার অ্যাসপিরেশন হয়, অ্যাসপিরেশন হলে সবচেয়ে দ্রুত চলে যাবে যে জায়গাতে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, দ্যাট ইজ দ্য এপিক্যাল সেগমেন্ট অফ লোয়ার লোব অফ দ্য রাইট লাং। অ্যাসপিরেশন নিউমোনিয়া এখানে সবচেয়ে বেশি হয়।
তাহলে দেখেন এই কথাটাই লেখা আছে পেজ নম্বর 37-এ। দেখেন 37 নম্বর পেজে 2 নম্বর পয়েন্টে দেখেন ইনফেকশন এই লোবেই বেশি হয়, আবার অ্যাসপিরেশন নিউমোনিয়াটাও এখানেই বেশি হবে। সো পরের পৃষ্ঠে আমরা চলে আসি। পরের পৃষ্ঠাতে যদি আমরা দেখি তাহলে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট সুপিরিয়র সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব বা এপিক্যাল সেগমেন্ট অফ লোয়ার লোব ইন সুপাইন পজিশন, এবং এখানে অ্যাসপিরেশন নিউমোনিয়াটা সবচেয়ে বেশি হয়। ফরেন বডি যদি কোন লাংসে বেশি যায় বলে তাহলে রাইট লাংয়ে ফরেন বডি সবচেয়ে বেশি যাবে। 2020-এ এলভিউলার এপিথেলিয়াম থেকে একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা অ্যাকচুয়ালি অ্যানাটমির পুরোপুরি নাই, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি মিক্সিং একটা কোশ্চেন। পোস্টার অ্যাসপেক্ট অফ অ্যাপেক্স অফ রাইট লাং থেকে একটা প্রশ্ন ছিল ইতিপূর্বে। সো ফার্স্ট রিবের এন্টার বর্ডারের সাথে রিলেটেড এই প্রশ্নটা। এরপরে আমরা লাংস পড়ার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি লাংসের। এরপর আমরা দেখব ব্লাড সাপ্লাই অফ দ্য লাংস। পেজ নম্বর 39-এ আসেন। 39 নম্বর পেজে দেখেন ব্লাড সাপ্লাই অফ দ্য লাংস, আর্টারিয়াল সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ। শুধু নামগুলো পড়বেন, ডিটেলিং করে খুব একটা পড়ার দরকার নেই। এরপরে আসেন 41 নম্বর পেজে আসেন। 41 নম্বর পেজে দেখেন এখানে ব্রঙ্কিয়াল কার্সিনোমা নিয়ে কথা আছে, শুধু নামগুলো জেনে রাখবেন, ডিটেলিং করে এখানে পড়ার কোনো দরকার নেই। এরপর আসেন 42 নম্বর পেজে দেখেন। 42 নম্বর পেজে পোস্চুরাল ড্রেনেজ, অ্যাসপিরেশন নিউমোনিয়া, এগুলো খুব একটা পড়ার দরকার নেই, এগুলো মূলত এফসিপিএসে লাগে, আমাদের রেসিডেন্সি পরীক্ষায় দরকার নেই। ডেভেলপমেন্ট যে জায়গাটা শুধু নাম চারটা জানবেন, সিডো গ্ল্যান্ডুলার স্টেজ রয়েছে, ক্যানালিকুলার পিরিয়ড, টার্মিনাল পিরিয়ড এবং অ্যালভিউলার পিরিয়ড, এই চারটা নামের বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। এবং এরপরে এখান থেকে আমাদের দরকার নেই। আমরা এরপরে চ্যাপ্টারে চলে আসবো মেডিস্টেনাম। মেডিস্টেনামের পরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারে যাবো, সেটা হচ্ছে হার্ট। সো মেডিস্টেনাম পেজ নম্বর 43-তে আসেন। এখান থেকে খুবই লিমিটেড পড়া, মেডিস্টেনামের খুবই লিমিটেড পড়তে হবে, এখানে একদমই বেশি পড়ার দরকার নেই। যদি আমরা দেখি যে মেডিস্টেনাম বলতে কয়টা, একটা সুপার মেডিস্টেনাম, একটা ইনফের মেডিস্টেনাম। পার্টিশন কে দেয়? এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন, সেই ইমাজিনারি প্লেন, এর উপরে দিকে সুপার মেডিস্টেনাম, নিচের দিকে ইনফের মেডিস্টেনাম। ইনফের মেডিস্টেনামে 3টা পার্ট রয়েছে দেখেন, হার্টের সামনে এন্ট্রো মেডিস্টেনাম, পেছনের দিকে পোস্টার মেডিস্টেনাম, মাঝখানে মিডল মেডিস্টেনাম। তাহলে সামনে এন্ট্রো মেডিস্টেনাম, পেছনে পোস্টার মেডিস্টেনাম, ইন বিটুইন মাঝখানে যে হার্টের যে জায়গাটা সেটা হচ্ছে মিডল মেডিস্টেনাম। তাহলে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই মেডিস্টেনামের কন্টেন্টগুলো, অনলি দ্য কন্টেন্ট অফ মেডিস্টেনাম, এটাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পেজ নম্বর 44-এ আসেন। 44 নম্বর পেজে দেখেন কন্টেন্ট অফ মেডিস্টেনাম দেওয়া আছে। দেখেন এন্ট্রো মেডিস্টেনামের কন্টেন্ট খুবই কম, কারণ এখানে কন্টেন্ট হওয়া সম্ভব না, খুব ন্যারো একটা স্পেস। এখানে একটা জিনিস থাকে, একটা লিগামেন্ট থাকে, এই যে স্টার্নামের সাথে পেরিকার্ডামের সংযোগ দেয় স্টার্নো পেরিকার্ডাল লিগামেন্ট, এই লিগামেন্ট থাকে। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ডের লোয়ার পার্ট এসে এখানে অবস্থান করে। সো বেসিক্যালি এন্ট্রো মেডিস্টেনামের কন্টেন্ট দুইটা, একটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ডের লোয়ার পার্ট, আর একটা হচ্ছে স্টার্নো পেরিকার্ডাল লিগামেন্ট, তারপর কিছু লুজার এলো টিস্যু থাকে, ফ্যাট থাকে, এগুলো থাকে। এটা গেলো এন্ট্রো মেডিস্টেনামের কন্টেন্ট। মিডল মেডিস্টেনামের কন্টেন্ট মনে রাখা খুবই সহজ। কীভাবে মনে রাখবেন? মিডল মেডিস্টেনাম মানেই মাঝখানে হার্ট, দুদিকে দুইটা লাংস, এই স্পেসটা হচ্ছে মিডল মেডিস্টেনাম। তাহলে হার্টের মধ্যে যা কিছু ঢুকবে, হার্ট থেকে যা কিছু বেরোবে, লাংসের মধ্যে যা কিছু ঢুকবে থ্রু দ্য হাইলাম অফ দ্য লাংস, অথবা হাইলাম দিয়ে যা কিছু বেরোবে, অথবা এই স্পেসটুকুর মধ্যে যা কিছু রয়েছে, অল আর কন্টেন্ট অফ মিডল মেডিস্টেনাম। তাহলে হার্টের মধ্যে ঢুকে গেছে সুপের ভেনা কাবা, হার্ট থেকে বেরোচ্ছে গ্যাসিনিং একটা পালমোনারি ট্রাঙ্ক, হার্টের গা বেয়ে নামছে গে ফ্রেনিক নার্ভ, হার্টের গায়ের সাথে লেগে আছে গে ডিপ কার্ডিয়াক প্লেক্সাস, তারপরে কি ট্রাকিয়ার কিছু পোর্শন রয়েছে প্রিন্সিপাল ব্রঙ্কাই, হাইলাম অফ দ্য লাংসের মধ্যে ঢুকে কে প্রিন্সিপাল ব্রঙ্কাই, হাইলাম থেকে বেরোচ্ছে কে পালমোনারি ভেন, ঢুকে কে পালমোনারি আর্টারি, ট্রাকিও ব্রঙ্কিয়াল লিম্ফ নোড রয়েছে এখানে। সো দিস আর কন্টেন্ট অফ মিডল মেডিস্টেনাম। তবে মনে রাখবেন সোজা কথা, হার্টের মধ্যে যা কিছু ঢুকবে, হার্ট থেকে যা কিছু বেরোবে, অথবা এদের গা বেয়ে মিডলাইনে যা কিছু রয়েছে, অল আর কন্টেন্ট অফ মিডল মেডিস্টেনাম। এরপরে আসেন পোস্টেরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট। পোস্টেরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট হচ্ছে সব চ্যানেল লাইক স্ট্রাকচার, উপর থেকে এসোফেগাস এসে স্টোমাকে চলে যাচ্ছে, ওইদিকে ডিসেন্ডিং থোরাসিক আউট আসছে, এজাইগাস ভেন, থোরাসিক ডাক্ট, এগুলো সব কন্টেন্ট অফ পোস্টেরিয়র মেডিস্টেনাম। বাদ থাকে একজন, সেটা হচ্ছে সুপিরিয়র মেডিস্টেনাম। উপর থেকে নিচে যা কিছু নামবে, অল আর কন্টেন্ট অফ সুপিরিয়র মেডিস্টেনাম। ইসোফেগাস হতে পারে, ট্রাকিয়া হতে পারে। নিচ থেকে খালি একজন ওঠে, কে জানেন? থোরাসিক ডাক্ট। তাহলে উপর থেকে নিচে যা কিছু নামে, অল আর কন্টেন্ট অফ সুপিরিয়র মেডিস্টেনাম, অনলি ওয়ান অ্যাসেন্ডিং, সেটাকে থোরাসিক ডাক্ট। দিস ইজ দ্য কনসেপ্ট অফ মেডিস্টেনাম। তাহলে পেজ নম্বর 44-এ কন্টেন্ট অফ সুপিরিয়র মেডিস্টেনাম পড়তে হবে। পেজ নম্বর 45-এ কন্টেন্ট অফ মিডল মেডিস্টেনাম অ্যান্ড পোস্টেরিয়র মেডিস্টেনাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিডল মেডিস্টেনাম অ্যান্ড পোস্টেরিয়র মেডিস্টেনাম, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। সাথে অবশ্যই
যদি 3টা পড়েন তাহলে পড়তে হবে সুপিরিয়র মেডিস্টাইনাম, মিডল মেডিস্টাইনাম, পোস্টেরিয়র মেডিস্টাইনাম। এই 3টা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর আসেন পেজ নম্বর 47, এখান থেকে আপনাদের আর কিছু পড়া দরকার নেই। সো যদি একটা প্রশ্ন দেখি, পরীক্ষায় প্রশ্নগুলো একটু ট্রিকি হয়ে আসে, কেমন যে সরাসরি বলে না যে পোস্টেরিয়র মেডিস্টাইনামের কন্টেন্ট কী, কীভাবে না বলে আসবে পোস্টেরিয়র এবং সুপিরিয়র মেডিস্টাইনামের কন্টেন্ট কী, এভাবে আসবে, একটু ঘুরিয়ে দিয়ে আসবে। সো দিস ইজ অল অ্যাবাউট। আমরা এখন একটা অ্যানাদার পোর্শন শুরু করতে যাব। তো এই পোর্শন শুরুর আগে আমি আপনাদেরকে বলবো ইউ ক্যান টেক এ শর্ট ব্রেক, কারণ এই পোর্শনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম এবং ফাইনাল পরীক্ষাতে আপনি এখান থেকে প্রশ্ন পাবেন, অবশ্যই পাবেন। এটার জন্য আপনার একটা ভেরি কুল ব্রেন দরকার। সো আপনি এখন একটা ছোট্ট ব্রেক নেবেন, 5 মিনিটস একটা ব্রেক নিয়ে পরের পোর্শনটাকে শুরু করবেন। তাহলে ব্রেকের পরে আমরা শুরু করি। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 48, পেরিকার্ডিয়াম। এখান থেকে খুব একটা পড়ার দরকার নেই পেরিকার্ডিয়াম থেকে। এখানে শুধু একটু ফাইবারাস পেরিকার্ডিয়াম এর ব্লাড সাপ্লাইটা পড়বেন, নার্ভ সাপ্লাই। পেজ নম্বর 49-এ আছে, দেখেন ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই অফ দ্য পেরিকার্ডিয়াম। আর এটা টেবিল দেওয়া আছে যেখানে ট্রান্সভার্স সাইনাস এবং অবলিক সাইনাসের কিছু কথা লেখা আছে। পেজ নম্বর 50-তে দেখেন ক্লিনিক্যাল অ্যানাটমি বলে একটা কথা রয়েছে, যেখানে প্যারাসিনথেসিস বলে একটা জায়গা রয়েছে। সার্জিক্যাল সিগনিফিকেন্সের যে 2 লাইন আছে এগুলো পড়বেন, খুব বেশি পড়া দরকার নেই। একবার চলে আসেন পেজ নম্বর 51। আর রেসিডেন্সি পরীক্ষায় যদি বলেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা অ্যানাটমির মধ্যে, প্রশ্ন থাকবেই, সেটা হচ্ছে হার্ট থেকে। খুবই ভালো করে পড়তে হবে। হার্টের যে জায়গাগুলো পড়তে হবে 3টা সেগমেন্টে পড়তে হবে আপনাকে। একটা হচ্ছে গ্রস অ্যানাটমি অফ দ্য হার্ট, এর মধ্যে স্পেশালি আমাদের রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট খুব ইম্পর্টেন্ট, সেই সাথে ডেভেলপমেন্ট অফ দ্য হার্ট এবং তার কিছু কনজেনিটাল অ্যানোমালাস কন্ডিশন। এই 3টা সেগমেন্ট, এটা গ্রস অ্যানাটমি যার মধ্যে রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট, অ্যান্ড নাম্বার 3 ডেভেলপমেন্ট উইথ সাম কনজেনিটাল অ্যানোমালি যেগুলো অ্যাসোসিয়েটেড থাকে। এই 3টা সেগমেন্ট হার্টকে আপনাকে পড়তে হবে। দিস 3 সেগমেন্টস অল আর ভেরি ইম্পর্টেন্ট ফর এর এক্সাম। আপনি 2টো কোশ্চেন্স এখান থেকেই পাবেন এই 3টা সেগমেন্টের মধ্যে থেকে। আমরা দেখি পেজ নম্বর 51-এ দেখা যাচ্ছে হার্টের গ্রস অ্যানাটমি দেওয়া আছে। তাহলে এখানে একটু ছবিটা যদি দেখি, দেখেন দিস ইজ দ্য হার্ট 3D স্ট্রাকচার এবং আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট অ্যান্ড দিস ইজ দ্য রাইট ভেন্ট্রিকল অফ দ্য হার্ট and this is the left atrium of the heart and this is the left ventricle of the heart. খেয়াল করে দেখেন যে অ্যাপেক্স অফ দ্য হার্ট, যেটা আমরা বলি অ্যাপেক্স বিট যেখানে আমরা পাই, এটি কিন্তু লেফট ভেন্ট্রিকলের মধ্যে পড়ে গেছে। এই জন্যে আমরা অনেক সময় পড়ি না যে অনলি বললে সেটা ফলস অ্যান্সার, কিন্তু ইট ইজ দ্য অনলি কারেক্ট অ্যান্সার যে অ্যাপেক্স, কার্ডিয়াক অ্যাপেক্স ইজ ফর্মড অনলি বাই লেফট ভেন্ট্রিকল। তার মানে কার্ডিয়াক অ্যাপেক্স ইজ ফর্মড বাই লেফট ভেন্ট্রিকল অনলি। দিস ইজ দ্য pulmonary trunk arising from the right ventricle and this is the ascending aorta arising from the left ventricle. এবং এই ascending aorta থেকে দুটি artery arise করে, this is a very important, that is a right coronary artery and this is a left coronary artery which gives intrinsic blood supply to the heart এবং এর clinical importance রয়েছে। This is the cardiac apex. So grossly হার্টকে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অ্যাপেক্স হুইচ ইজ অনলি ফর্মড বাই লেফট ভেন্ট্রিকল, বেস কি দিয়ে ফর্মেশন আছে কথাগুলো আমরা দেখতে পাচ্ছি। পেজ নম্বর 51-এ দেখেন কি পয়েন্টস বলে যে প্যারাটা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ তথ্য খুবই সুন্দর করে সামারাইজ করা রয়েছে। এই কথাগুলো সবগুলো পড়বেন, অ্যাপেক্স বেজ এগুলো পড়বেন। দেন বেজের দ্বিতীয় প্যারাই স্ট্রাকচারাল ইন্টারভেন্স, স্ট্রাকচারাস ইন্টারভেন্স বিটুইন দ্য বেজ অফ দ্য হার্ট অ্যান্ড ভার্টিব্রাল কলাম, ইনফিনিটিভ স্টার, এখান থেকে ফুল স্টেমের কোশ্চেন্স আসে। এরপরে চলে আসেন পেজ নম্বর 52 নম্বর পেজে কিছু কথা রয়েছে, সারফেস, স্টার্নোকোস্টাল সারফেস, ডায়াফ্রাগমেটিক সারফেস, জাস্ট রিড আউট করবেন। এখানে যেটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল কোরিলেশনের মধ্যে অ্যাপেক্স বিট, দ্বিতীয় প্যারায় দেখেন ইন ইনফ্যান্ট অ্যাপেক্স বিট কোন পজিশনে থাকবে, আপ টু 7 ইয়ার্স অফ এজ পর্যন্ত অ্যাপেক্স বিট পাওয়া যাবে থার্ড আর ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড ইট ইজ ল্যাটারাল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা পাই 5th ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। পরীক্ষায় একটা খুব কমন ফেনোমেনন বলা যায়, যেখান থেকে অনেক সময় প্রশ্ন আসে প্রায়, মেডিস্টেনাল শ্যাডো অথবা রেডিওলজিক্যাল বর্ডার অফ দ্য হার্ট ইজ ফর্মড বাই।
দেখেন সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা এগুলো রাইট সাইডে থাকে। সো রাইট বর্ডার অফ দ্য হার্ট, দিস ইজ দ্য রাইট বর্ডার অফ দ্য হার্ট, আমরা দেখতে পাচ্ছি। This is the right border of the heart, this is the superior vena cava, this is the right atrium, inferior vena cava. So right border of the heart is formed by this structures, and this is the left border of the heart. দেখেন এই সাইডে আমরা দেখতে পাচ্ছি aortic arch, pulmonary trunk, auricle এগুলো দিয়ে। সো এই কথাগুলো একটু মনে রাখতে হবে যে লেফট বর্ডার কি দিয়ে ফরমেশন হচ্ছে, রাইট বর্ডার কি দিয়ে ফরমেশন হচ্ছে। এখন আমরা আস্তে আস্তে মূল পড়াই ঢুকবো। তার আগে 53 নম্বর পেজে দেখেন করোনারি সালকাস থেকে এটা প্যারা রয়েছে, এই প্যারাটা রিড আউট করবেন, পড়ে নিয়েন। এখন আসেন 54 নম্বর পেজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল সম্পর্কে ডিটেলিংস করে জানতে হবে এবং কম্পারিজনগুলো জানতে হবে। এই ছবিতে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য ভালভ অফ দ্য করোনারি সাইনাস। এটা কিন্তু রাইট অ্যাট্রিয়ামে ওপেন করে। এর ওপেনিংয়ের লোকেশনটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো রাইট অ্যাট্রিয়াম সম্পর্কে এখন আমরা ডিসকাস করব। দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট। আমি একটু ছবিটা আপনাদেরকে বোঝানোর জন্য একটু বড় করে রাইট অ্যাট্রিয়ামকে দেখিয়েছি, যদিও ভেন্ট্রিকলের থেকে বড় হওয়ার কথা নয়। সো দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট, এবং এখানে আমরা একটা অরিপিস দেখতে পাই। দিস ইজ কল্ড দ্য এট্রোভেন্ট্রিকুলার অরিপিস, তার মানে রাইট এট্রোভেন্ট্রিকুলার অরিপিস। রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্টে একটা স্ট্রাকচার এসে ওপেন করে, দিস ইজ কল্ড দ্য সুপিরিয়র ভেনা কাভা। এখানে কোনো ভালভ থাকে না, বাট দিস ইজ দ্য ইনফিরিয়র ভেনা কাভা। ইন্ট্রাইউটেরাইন লাইফে দিস ইনফিরিয়র ভেনা কাভা ইজ গার্ডেড বাই এ ভালভ, এবং এটাকে বলা হয় ইউস্টেশিয়ান ভালভ, যেটা অ্যাডাল্টহুডে রুডিমেন্টারি হয়ে যায়। আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার এখানে এসে ওপেন করে, দিস ইজ দ্য করোনারি সাইনাস, হুইচ ইজ দ্য ভেনাস ড্রেনেজ, মেইন ভেনাস ড্রেনেজ অফ দ্য হার্ট, করোনারি সাইনাস। ইট ইজ অলসো গার্ডেড বাই এ ভালভ, যেটাকে রুডিমেন্টারি একটা ভালভ, সেটাকে বলা হয় থিবেসিয়ান ভালভ। মনে রাখবেন করোনারি সাথে টি মানে থিবেসিয়ান। সিটি স্ক্যান পড়ছেন না, সিটি স্ক্যানে সিটি দিয়ে মনে রাখবেন, করোনারির সাথে যে ভালভটা থাকবে তাকে বলা হয় থিবেসিয়ান ভালভ। এখন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে এই করোনারি সাইনাস যে ওপেন করে এই লোকেশনটা কোথায়। লোকেশনটা হচ্ছে দেখেন এট্রোভেন্ট্রিকুলার অরিপিস এবং ইনফিরিয়র ভেনা কাভা, ইন বিটুইন দিস ওপেন করে করোনারি সাইনাস। তাহলে করোনারি সাইনাসের লোকেশন হচ্ছে এট্রোভেন্ট্রিকুলার অরিপিস এবং ইনফিরিয়র ভেনা কাভা, এই দুটোর মাঝখানের পজিশন ওপেন করবে করোনারি সাইনাস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা একটু ইন্ট্রাইউটেরাইন লাইফের সাথে কোরিলেট করি, আমরা জানি যে ফিটাল লাইফে মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আমাদের লাং ইজ নন ফাংশনিং। সো ব্লাড যদি হার্ট থেকে লাংসে যায় কোনো লাভ নাই। তার মানে অ্যাট্রিয়ামে আসে ব্লাডগুলো যদি রাইট ভেন্ট্রিকলে যায়, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড যদি পালমোনারি ট্রাঙ্ক হয়ে লাঙে যায়, কোনো কাজে লাগবে না। সো এই কারণেই সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এই সব জায়গা দিয়ে যে ব্লাডগুলো আসলো রাইট অ্যাট্রিয়ামের মধ্যে, এই ব্লাডগুলো সরাসরি চলে আসবে ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম থ্রু এ ওপেনিং। দিস ইজ অ্যান অ্যাবনর্মাল কমিউনিকেশনস বলতে পারেন। সো দিস ওপেনিং ইজ কল্ড, এই ওপেনিংটার নাম রয়েছে, দিস ইজ কল্ড ফোরামেন ওভালি, ফোরামেন ওভালি। এবং এটা ইন্ট্রাঅ্যাট্রিয়াল যে সেপ্টাম রয়েছে, এই সেপ্টামের মধ্যে এটা ওপেনিং থাকে, যেটাকে বলে ফোরামেন ওভালি, যেটা ফাংশনালি ক্লোজ হয়ে যায় ইমিডিয়েটলি আফটার বার্থ। আর এই ফোরামেন ওভালিতে ব্লাডগুলো লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। সো দিস ইজ দ্য অ্যাবনর্মাল কমিউনিকেশনস এবং পিকুলারিটিস অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। তাহলে রাইট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে আমরা কী মনে রাখবো? সুপিরিয়র ভেনা কাভাতে কোনো ভালভ থাকে না, ইনফিরিয়র ভেনা কাভাতে ভালভ থাকে, যেটা রুডিমেন্টারি হয়ে যায়। তারপরে করোনারি সাইনাস রয়েছে, করোনারি সাইনাসে একটা ভালভ থাকে, এট্রোভেন্ট্রিকুলার অরিপিসের কথা বললাম। এখন এই যে আমরা যে দেখছি যে রাইট অ্যাট্রিয়ামে আসা ব্লাডগুলো গ্র্যাভিটির কারণেই তো সরাসরি রাইট ভেন্ট্রিকলে যাওয়ার কথা, তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে কীভাবে যাচ্ছে ফিটাল লাইফে, দের ইজ এ চ্যালেঞ্জিং জব, তাই না? গ্র্যাভিটির কারণে তো সরাসরি নিচে যাওয়ার কথা ছিল। সো দিস ডাইভারশনস, দিস ট্রাফিক পুলিশ যেমন কী করে, গাড়িকে এদিকে পাঠিয়ে দেয়, এদিকে পাঠিয়ে দেয়, নির্দিষ্ট গন্তব্যের দিকে সে ডাইভার্স করে, চাইলে আপনি সোজাসুজি চলে যেতে পারবেন না। এই যে ট্রাফিকিং অ্যাকশনটা করে, এই যে একটা ইম্পর্টেন্ট কাজটা কী করে, দিস ইজ দ্য ভালভ, যে ভালভটার নাম আমরা বলেছিলাম ইউস্টেশিয়ান ভালভ, হুইচ লাইস এট দ্য বেজ অফ আর ওপেনিং লেভেল অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা। সো ইনফিরিয়র ভেনা কাভা ঠিক ওপেনিংয়ের এখানে সেই আমাদের ইউস্টেশিয়ান ভালভ। এই ভালভটা যে কাজ করে, ইনফিরিয়র ভেনা কাভা অ্যান্ড সুপিরিয়র ভেনা কাভা থেকে আসা ব্লাডগুলোকে সে রাইট অ্যাট্রিয়ামের দিকে ঢুকতে দেয় না, না দিয়ে সে গার্ড করে পাঠিয়ে দেয় ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম। তাহলে ইনফিরিয়র ভেনা কাভা অ্যান্ড সুপিরিয়র ভেনা কাভা থেকে আসা ব্লাডগুলোকে রাইট অ্যাট্রিয়াম থেকে সরাসরি লেফট অ্যাট্রিয়ামে ডিরেক্ট করে কে?
Eustachian valve which lies at the opening of inferior vena cava. এই ছবিটা দেখেন, this is the coronary sinus valve যেটা located in between the atrioventricular orifice and inferior vena cava opening, and this is the foramen ovale, and this is the inferior vena cava opening which is guarded by Eustachian valve, এবং this is the Eustachian valve যেটা দেখেন ব্লাড কে গাইড করে পাঠিয়ে দিচ্ছে রাইট অ্যাট্রিয়াম টু লেফট অ্যাট্রিয়াম Eustachian valve এর মাধ্যমে। সো আমরা যদি দেখি রাইট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে আমাদের এই কথাগুলো জানার দরকার আছে। পেজ নম্বর 54 নম্বর পেজে আসেন, 54 নম্বর পেজ, রাইট অ্যাট্রিয়াম। এখানে কিছু কথাবার্তা রয়েছে। এক্সটার্নাল ফিচারে 2 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, রাইট অরিকুলার অ্যাপেন্ডিক্সটা ভালো করে পড়বেন, ইন্টারনাল ফিচারগুলো রিডিং পড়বেন। এখন পরের পৃষ্ঠায় আসেন, সেপ্টাল ওয়ালের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্ট ট্রায়াঙ্গল অফ কজ থাকে। 55 নম্বর পেজে আসেন, লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম থেকে খুব একটা পড়ার কিছু নাই। এখানে দেখেন কম্প্যারিজন বিটুইন দ্য রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়ামটা পড়তে হবে। এখন ক্লিনিক্যাল কোরিলেশনগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে দেখেন ওপেনিং ইনটু দ্য রাইট অ্যাট্রিয়াম কী রয়েছে, যে কথাগুলো আমি আপনাদেরকে মাত্র বললাম। 1 নম্বর সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা 2 নম্বরে। নোটা বেনি বলে যে প্যারাটা আছে খুব ইম্পর্টেন্ট, ডিউরিং এমব্রায়োনিক লাইফ যে কন্ডিশনটি আমি ডেসক্রাইব করেছি আপনাদেরকে। তারপর দেখেন 3 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ইনফিনিটিভ স্টার 3 নম্বর পয়েন্ট, ওপেনিং অফ দ্য কোরোনারি সাইনাস কোন লেভেলে থাকে, ইন বিটুইন দ্য ওপেনিং অফ দ্য ইনফেরিয়র ভেনা কাভা অ্যান্ড atrioventricular orifice of right side, and it is guarded by a Thibesian valve. তারপরে পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 56। রাইট অ্যাট্রিয়াম থেকে পরীক্ষায় প্রশ্ন আপনি ফেস করবেন। এখন এগুলো পড়া থাকলে আপনি পারবেন এই প্রশ্নের অ্যান্সার। এগুলো দেখেন লাস্ট ওয়ান, এখানে যদি ই নম্বর অপশনটা দেখি, ড্রেন ব্লাড টু দ্য কোরোনারি সাইনাস, প্রশ্ন পড়তে ভুল করা যাবে না, স্ট্রিম পড়তে ভুল করা যাবে না। দেখেন ই নম্বর অপশনে বলছে ড্রেন ব্লাড টু কোরোনারি সাইনাস, আর যদি বলে কোরোনারি সাইনাস ড্রেন ইনটু দ্য রাইট অ্যাট্রিয়াম, দুটো 100% উল্টা কথা। সো দিস ইজ দ্য ফলস অ্যান্সার। বেজ অফ দ্য হার্ট ইজ পোস্টেরিয়রলি রিলেটেড উইথ হুইচ স্ট্রাকচার, 2020 কোশ্চেন, সেটা এই স্ট্রাকচারগুলোর সাথে রিলেটেড। নাও রাইট ভেন্ট্রিকল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট ভেন্ট্রিকলের স্ট্রাকচার জানতে হবে এবং কম্পারিজন জানতে হবে। এখানে খেয়াল করেন, এটা হচ্ছে আমরা একটা ক্রস সেকশনাল নিলাম, তাহলে দেখেন দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকল, এবং লেফট ভেন্ট্রিকলের পিকুলারিটি যেটা, ওয়াল অফ দ্য লেফট ভেন্ট্রিকল ইজ 3 টাইমস থিকার দেন দ্য রাইট ভেন্ট্রিকল। নাম্বার 1, কারণ কি, লেফট ভেন্ট্রিকল অনেক বেশি প্রেশারে ব্লাড ইজেক্ট করে, অনেক বেশি কাজ করতে হয়। সো দের ইজ হাইপারট্রপি অনেকটা বলতে পারে। লেফট ভেন্ট্রিকলের ওয়াল ইজ 3 টাইমস থিকার দেন দ্য রাইট ভেন্ট্রিকল, নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বারবার আসি একটা স্টিম, সেটা হচ্ছে ক্রস সেকশন করলে ভেন্ট্রিকল বরাবর যদি ক্রস সেকশন করা হয়, তাহলে ভেন্ট্রিকলের যে কেভিটিটা দেখতে কেমন, ডেভেলপমেন্টালি যেটা ছিল দেখেন, যখন ডেভেলপমেন্ট হচ্ছিল তখন হয়তো এরকম ছিল, রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের ক্যাভিটি হাফ হাফ ছিল। কিন্তু লেফট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাডের প্রেশার বেশি থাকার কারণে সবসময় সে পুশ করে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামকে টুয়ার্ডস দ্য রাইট সাইড, যার কারণে ভেন্ট্রিকুলার সেপ্টাম সবসময় রাইট সাইডে এরকম পুস্ট হচ্ছে। তার মানে কি একসময় বেঁকে যাবে না, সরে যাবে, সরতে সরতে তার অবস্থান এরকম হবে। এখন দেখেন রাইট ভেন্ট্রিকুলার ক্যাভিটি দেখতে এরকম, এই যে একদম ক্রিসেন্টের মতো হয়ে গেছে, দিস ইজ রাইট ভেন্ট্রিকুলার ক্যাভিটি। আর লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটি ইজ নাও লুকস লাইক এ rounded or oval in shape. So left ventricular cavity rounded or oval in shape in cross sections, but right ventricular cavity is crescentic in shape in cross sections because of continuous pushing of the interventricular septum into the right side. এরপরে another important information, সেটা হচ্ছে পেপিলারি মাসলগুলো নিয়ে। রাইট ভেন্ট্রিকলের সাথে অ্যাট্রিয়ামের যে সংযোগ, সেখানে থেকে ট্রাইকাসপিড ভালভ। সো আমরা যদি দেখি, তাহলে একটা ভালভ দেখলাম, দিস ইজ এ ট্রাইকাসপিড ভালভ। আর লেফটের ক্ষেত্রে কী হবে, আমরা জানি লেফটের ক্ষেত্রে দেয়ার ইজ বাইকাসপিড ভালভ। তাহলে এই কাজগুলোর কাজ কি, দরজাকে বন্ধ করে রাখা, আমরা জানি যে আমাদের বাসা বাড়িতে যেমন দরজা থাকে, দরজার কাজ কি, এক্সিট এন্ট্রান্স এগুলো বন্ধ করে রাখে, ওই রকম একটা ব্যাপার। এখন এখানে রয়েছে আমাদের পেপিলারি মাসল, দিস ইজ দ্য ভেন্ট্রিকুলার ওয়াল, এখানে আছে দিস ইজ দ্য পেপিলারি মাসল, দেখছেন পেপিলারি মাসল, এইগুলোকে বলা হচ্ছে পেপিলারি মাসল।
এই প্যাপিলারি মাসলগুলো কর্ডা টেন্ডিনের মাধ্যমে, দিস ইজ দ্য কর্ডা টেন্ডিনি, এই কর্ডা টেন্ডিনের মাধ্যমে এই কাছগুলোর সাথে অ্যাটাচ থাকে। তাহলে আমাদের যখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে, ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন হয়, ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে ব্লাড কোথায় পাঠাবে? অ্যাট্রামের মধ্যে? নেভার। ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করবে, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে 2 লাংসে যাবে, আর লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাসেন্ডিং অর্ডারের মাধ্যমে হোল অফ দ্য বডিতে স্প্রেড করবে। তাহলে এই যে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করলে ব্লাড তো ব্যাকফ্লো হয়ে 2 অ্যাট্রামের মধ্যে চলে আসতে পারতো। কে প্রিভেন্ট করে? দিস ইজ প্রিভেন্টেড বাই দিস কাস, এই দরজার মাধ্যমে প্রিভেন্টেড, ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভালভের মাধ্যমে প্রিভেন্ট হয়। তাহলে এই দরজা যদি ভেঙে যায় তাহলে কী হবে? ব্লাড অ্যাট্রামের মধ্যে ঢুকে যাবে। ইয়েস, দরজাগুলোকে যদি ধরে রাখতে না পারে, এই কাজগুলোকে যদি ধরে রাখতে না পারে, তাহলে ব্যাকফ্লো অফ দ্য ব্লাড ইজ পসিবল, সেটাকে আমরা বলি রিগার্জিটেশন অফ দ্য ব্লাড। তাহলে দেখেন, তাহলে এই যে অ্যাট্রোভেন্ট্রিকুলার ভালভগুলোকে তার পজিশন মতো ধরে রাখবে দিস প্যাপিলারি মাসলস। তাহলে যখনই ভেন্ট্রিকল কন্ট্রাকশন করবে, প্যাপিলারি মাসলগুলো যখন ফাংশনিং হবে, হয়ে কী করবে? কাছগুলোকে ধরে রাখবে, যেন দরজা বন্ধ করে দেবে, অ্যাট্রামের মধ্যে ব্লাড যেন ব্যাকফ্লো করতে না পারে। যদি এমন হয় যে এই প্যাপিলারি মাসল নেক্রোসিস হয়ে যায়, এই প্যাপিলারি মাসল ধরো নেক্রোসিস হয়ে গেল, ডেড, কখন হতে পারে? যদি কোনো ব্যক্তির এক্সটেন্সিভ এমআই হয়, অ্যাকিউট এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এক্সটেন্সিভ এমআই হলে, এক্সটেন্সিভ এমআই হলে এখানে ইস্কেমি হবে, ইস্কেমি হলে এই মাসলগুলো তখন নেক্রোসিস হয়ে যাবে, এই মাসল কাজ করবে না। তখন কি হবে? এই মাসলগুলো যখন কাজ করবে না, তখন এই কাছগুলোকে ধরে রাখার কেউ থাকবে না, দরজাগুলোকে ধরে রাখার কেউ থাকবে না। ঘুড়ি উড়াচ্ছেন, পুরান ঢাকায় খুব ঘুড়ি উড়ানোর উৎসব হয়, ঘুড়ি উড়াইতে যে সুতার নাটাই যদি আপনি নাটাই থেকে সুতা কেটে দেন, তখন ওই ঘুড়ি আর নিচে নামবে, ওই ঘুড়ি আর খুঁজে পাবে না, সে আকাশে উড়ে বেড়াবে। ঠিক ওই রকম একটা অবস্থা না। আপনি যদি এই প্যাপিলারি মাসলগুলো ড্যামেজ হয়ে যায়, সেই কর্ডা টেন্ডনের সাথে তার সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন কাস্পের সাথে। এখন যখনই ভেন্ট্রিকল কন্ট্রাকশন করার চেষ্টা করবে, তখন এই কাছগুলো কী করবে? ব্যাকফ্লো হবে এদিকে, প্রোলাপস অফ দ্য কাছগুলো পড়ে যাবে, উল্টাই পড়বে, উল্টাই পরে অ্যাট্রিয়ামের মধ্যে পড়বে। সো তখন দের ইজ গাশ অফ ব্লাড এন্টার্স ইনটু দ্য অ্যাট্রিয়াম। ব্লাডগুলো ভেন্ট্রিকল থেকে বেরোনোর কথা ছিল সিস্টেমিক অথবা পালমোনারি সার্কুলেশনে, সেটা না করে ব্লাডগুলো তখন ব্যাকফ্লো হবে ইনটু দ্য অ্যাট্রিয়াম। It leads to heart failure. This is the mechanism of cardiac failure following acute myocardial infarctions. এখন আমাদের পরীক্ষার জন্য কোনটা ইম্পর্টেন্ট? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই প্যাপিলারি মাসলগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্যাপিলারি মাসল রাইট ভেন্ট্রিকলে থেকে 3টা, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড সেপ্টাল। অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসল, হুইচ ইজ দ্য লার্জেস্ট প্যাপিলারি মাসল? নাম্বার 1, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে ছোটো কোনটা? সেপ্টাল প্যাপিলারি মাসলস। এটা গেল রাইট ভেন্ট্রিকলের কথা। লেফট ভেন্ট্রিকলের মধ্যে প্যাপিলারি মাসল থাকে 2টা, বিকজ লেফট ভেন্ট্রিকলের যে কাছ রয়েছে বা ভালভ রয়েছে, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ, 2টা কাছকে ধরে রাখার জন্য 2টা মাসল থাকে। তবে মাসল সংখ্যা 2টা হলেও এই 2টা মাসল মাস মোর স্ট্রঙ্গার দেন দ্য রাইট ভেন্ট্রিকল 3 মাসলস, বিকজ লেফট ভেন্ট্রিকলের পাওয়ার অনেক বেশি কাজ করতে হয়, সো তাদের মাসলগুলো বেশি স্ট্রঙ্গার। রাইট ভেন্ট্রিকলের মধ্যে কম স্ট্রেসে কাজ করে, সো তাদের মাসল লেস স্ট্রঙ্গার। তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্যাপিলারি মাসলের এক্সপ্লেনেশন, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। আমাদের লামলি নামের যে অ্যানাটমি এমসিকিউ বইটা রয়েছে, সেই বইয়ের মধ্যে এখানে একটা মিস ইন্টারপ্রিটেশন বলা যায় যে অন্য কোনো বই এই কথা নাই যে রাইট ভেন্ট্রিকলে 2টা প্যাপিলারি মাসল থাকে। শুধুমাত্র লামলির ওই প্রশ্নটাতেই স্টিমের এক্সপ্লেনেশন রয়েছে রাইট ভেন্ট্রিকলে থাকে 2টা প্যাপিলারি মাসল। আমার মনে হয় যদি প্রশ্নটা পরীক্ষায় হুবহু দিয়ে দেয়, তাহলে আপনি হয়তো লামলির অ্যান্সার দিতে পারেন। আদারওয়াইজ রাইট ভেন্ট্রিকলে প্যাপিলারি মাসল 3টা এবং লেফট ভেন্ট্রিকলে প্যাপিলারি মাসল 2টা, এই ধরনের এক্সপ্লেনেশন দেওয়াটাই যুক্তিযুক্ত। তাহলে এটা গেল আমাদের ভেন্ট্রিকল সম্পর্কে। সো এখন যদি আমরা দেখি, দিস ইজ দ্য ট্রাইকাসপিড ভালভ ইন দ্য রাইট ভেন্ট্রিকল, ট্রাইকুলার কার্নি, দিস ইজ দ্য প্যাপিলারি মাসল। সো যদি দেখেন তাহলে রাইট ভেন্ট্রিকলে মাসকুলার প্রজেকশন থেকে আসবে প্যাপিলারি মাসল। প্যাপিলারি মাসলগুলো কী করে দেখেন? প্যাপিলারি মাসলগুলো প্রিভেন্টস দ্য প্রলাপস অফ দ্য এভি ভালভস ইনটু দ্য অ্যাট্রিয়াম ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল। সো দেখেন ভেন্ট্রিকুলার যখন সিস্টল হবে, প্যাপিলারি মাসল ফাংশনিং থাকলে কোনো সমস্যা নেই, যদি ফাংশনিং না থাকে তখন মায়োকার্ডিয়াল ইসকিয়ামা যদি নন ফাংশনিং হয়ে যায়, তখন প্রলাপস হবে, লিডিং টু অ্যাকুট কার্ডিয়াক ফেলিওর বিকজ অফ অ্যাওটিক অ্যান্ড এদিকে আমাদের মাইটাল অ্যান্ড ট্রাইকাস রিগার্জিটেশনস, অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাড ব্যাকফ্লো হবে। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 56 নম্বর পেজে দেখেন, 56 নম্বর পেজে দেখেন এক্সটার্নাল ফিচার ইন্টারনাল ফিচারের মধ্যে এই কথাগুলো দেওয়া আছে। প্যাপিলারি মাসল, প্যাপিলারি মাসল, দিস ইজ ইনফিনিটিভ স্টার। প্যাপিলারি মাসল, এই প্যারাটা খুবই ভালো করে পড়তে হবে। দেখেন 3 প্যাপিলারি মাসল রয়েছে, অ্যান্টেরিয়র ইজ দ্য লার্জেস্ট, সেপ্টাল ইজ দ্য স্মলেস্ট। এরপরে যে শব্দটা সেটা হচ্ছে মডারেটর ব্যান্ড, ভেরি ইম্পর্টেন্ট, মডারেটর ব্যান্ড।
আমরা বলেছিলাম ট্রাইকাসপিড ভালভের কথা বলেছিলাম, আর একটা কথা বলেছিলাম এখানে পেপিলারি মাসল থাকে। সো এখানে রয়েছে আমাদের পেপিলারি মাসল। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র পেপিলারি মাসল হুইচ ইজ দ্য লার্জেস্ট পেপিলারি মাসল। এখন আমরা পড়তে যাচ্ছি মডারেটর ব্যান্ড। মডারেটর ব্যান্ড অনলি এই একটা শব্দই পরীক্ষায় বারবার আসে একটা স্ট্রিং হিসাবে। মডারেটর ব্যান্ড কোন ভেন্ট্রিকলের মধ্যে থাকে, মডারেটর ব্যান্ড কি দিয়ে তৈরি হয়, মডারেটর ব্যান্ডের মধ্যে কি থাকে, মডারেটর ব্যান্ডের ফাংশন কি, এই চারটা জিনিস, চারটা ইনফরমেশন পরীক্ষায় বারবার আসে। তাহলে মডারেটর ব্যান্ড জিনিসটা কি? এটা বেসিক্যালি আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থেকে বেজ অফ দ্য এন্টেরোপেপিলারি মাসল পর্যন্ত থিক মাস্কুলার রিজ, মনে রাখবেন ইট ইজ থিক মাস্কুলার রিজ, নট ফাইব্রাস টিস্যু, এটা মাস্কুলার রিজ। তার মানে এই সেপ্টাম থেকে বেজ পর্যন্ত টিস্যু, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থেকে বেজ অফ দ্য এন্টেরোপেপিলারি মাসল পর্যন্ত যে মাস্কুলার টিস্যুর এক্সটেনশন, দিস ইজ কল্ড দ্য মডারেটর ব্যান্ড। এটার আরেকটা নাম রয়েছে, সেটা যেহেতু সেপ্টাম থেকে মার্জিনের দিকে যায়, ইট ইজ কল্ড সেপ্টো মার্জিনাল ট্রাবেকুলি। সেপ্টো মার্জিনাল ট্রাবেকুলি, যেহেতু সেপ্টাম থেকে মার্জিনের দিকে যাচ্ছে। এটার বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে আমরা যে কন্ডাক্টিং সিস্টেম পড়ছি না, কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে আমরা জানি এসএ নোড, এভি নোড, ইন্টারনোডাল পাথওয়ে, তারপরে বান্ডল অফ হিজ, এ রাইট বান্ডল অফ হিজ, দিস ইজ দ্য লেফট বান্ডল অফ হিজ। এই যে রাইট বান্ডল অফ হিজ, যেটা এই রাইট বান্ডলস অফ হিজ এন্টার ইনটু দ্য রাইট ভেন্ট্রিকল থ্রু দ্য এই মডারেটর ব্যান্ড এর মধ্যে থাকে। তাহলে কন্টেন্ট অফ দ্য মডারেটর ব্যান্ড কি? রাইট ব্রাঞ্চ অফ বান্ডল অফ হিজ। এখন এই মডারেটর ব্যান্ডের কাজ কি? এখন মনে করেন রাইট ভেন্ট্রিকল যদি এইরকম হয়, ওভার ডিস্টেন্ডেড হয়ে গেল, অনেক বেশি প্রেশারে পড়ে গেছে, প্রেশারে পড়ে গেলে মোটা মানুষের মতো মনে করেন অ্যাবডোমেন যেমন অনেক বড়, ওইরকম ভেন্ট্রিকল যদি অনেক বড় হওয়ার চেষ্টা করে, ধরুন রাইট ভেন্ট্রিকল বলছে যে আমি এইরকম হয়ে যাব, দ্য ওভার ডিস্টেনশন অফ দ্য রাইট ভেন্ট্রিকল ইজ প্রিভেন্টেড বাই, ওভার ডিস্টেনশন অফ দ্য রাইট ভেন্ট্রিকল ইজ প্রিভেন্টেড বাই দ্য মডারেটর ব্যান্ড। তাহলে রাইট ভেন্ট্রিকল যেন কোনোভাবেই ওভার ডিস্টেন্ডেড হতে না পারে, সেটা প্রিভেন্ট করবে কে? দিস মডারেটর ব্যান্ড। তাহলে আমরা যদি দেখি মডারেটর ব্যান্ড জিনিসটা কি, তাহলে দেখেন এটা, দিস ইজ দ্য মডারেটর ব্যান্ড, দিস ইজ দ্য মডারেটর band from the interventricular septum to the base of the enteropapillary muscle which contains the bundle of his right branch. So moderator band is thick muscular ridge extend from septum to the base of the enteropapillary muscles. It conveys the right branch of every bundle of his and prevents over distension of the right ventricle. Page number 56 নিচের দিকে দেখেন moderator band infinitive star। এরপরে আসেন পেজ নম্বর 57 নম্বর পেজে আসেন। 57 নম্বর পেজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। এখানে দেখেন কম্পারিজন বিটুইন দ্য রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। এই ছবিটা দেখেন, এই ছবিতে দেখা যাচ্ছে যে রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের মধ্যে ভেন্ট্রিকুলার সেপ্টামের কথা আমরা বলেছি, ওয়ালের কথা বলেছি এবং ক্যাভিটির কথা আমরা বলেছি। সো ক্রস সেকশন করলে আমরা যে ক্যাভিটিটা দেখতে পাবো এইরকম দেখেন, দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটি এবং দিস ইজ দ্য রাইট ভেন্ট্রিকুলার ক্যাভিটি, দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটি। দেখতে কেমন? রাউন্ডেড অর ওভাল ইন শেপ। আর রাইট ভেন্ট্রিকুলার ক্যাভিটি দেখছেন, দিস ইজ ক্রেসেন্ট ইন শেপ। তাহলে এখন পেজ নম্বর 57-এ দেখেন comparison between the right and left ventricle. Number 1, 3 times thicker car wall, left ventricular wall. Number 4, 4 নম্বর পয়েন্টে দেখেন 3 পেপিলারি মাসল থাকে কোথায়? রাইট ভেন্ট্রিকুলার। মডারেটর ব্যান্ড থাকে কোন ভেন্ট্রিকুলার মধ্যে? ইনফিনিটিভ স্টার, রাইট ভেন্ট্রিকুলার মধ্যে। লেফটে থাকে না, থাকে না, থাকে না। এরপর দেখেন 6 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, ক্যাভিটিস প্রেজেন্ট ইন ক্রস সেকশনস কোন ভেন্ট্রিকুলার? রাইট ভেন্ট্রিকুলার। লেফটে রাউন্ডেড অর ওভাল ইন শেপস। তারপরে কে কোন সারফেস ফর্মেশন করে? দিস টেবিল ইজ ইনফিনিটিভ স্টার। শুধু এই টেবিল থেকে ফুল স্টেমের কোশ্চেন্স পেয়ে যাবেন আপনারা। ক্রস অ্যানাটমির মধ্যে আরেকটি কথা রয়েছে, সেটা হচ্ছে কার্ডিয়াক স্কেলেটন। দেখেন অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার যে সংযোগ স্থল, সেখানে আমরা জানি একটা ভাল্ব থাকে, ট্রাইকাসপিড এন্ড বাইকাসপিড ভাল্ব থাকে। সেই ভাল্বের চারপাশে কিছু ফাইব্রাস টিস্যু থিকেনিং হয়। দিস ইজ দ্য থিকেন্ড ফাইব্রাস টিস্যু অ্যারাউন্ড দ্য ভাল্ব, থিকেন্ড ফাইব্রাস টিস্যু অ্যারাউন্ড দ্য ভাল্ব, এবং এটাই মূলত বলা হয় ফাইব্রাস স্কেলেটন। পেজ নম্বর 58-এ দেখেন কার্ডিয়াক স্কেলেটন অথবা ফাইব্রাস স্কেলেটন। এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে কালেকশনস অফ ডেন্স কানেকটিভ টিস্যু অ্যারাউন্ড দ্য
ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভাল্ব, অর্থাৎ অ্যাট্রোভেন্ট্রিকুলার ভাল্বের দুই পাশে দিয়ে টিস্যুগুলো ডেন্স হয়ে তৈরি করে ফাইব্রাস স্কেলেটন। কার্ডিয়াক স্কেলেটনের 3 লাইন পড়বেন এবং পরের প্যারাটাও পড়বেন, এটা ফিগার অফ 8 এর মতো করে থাকে। এরপর আসেন পরের পেজে আমরা যাব, তার আগে আমরা প্রশ্ন দেখি। লেফট ভেন্ট্রিকল থেকে প্রশ্ন এভাবে আসতে পারে। এখন যদি আপনার পড়া থাকে, এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি 1 নম্বর অপশন, লেফট ভেন্ট্রিকল কি অ্যাপেক্স ফর্মেশন করে না করে না? অবশ্যই করে। ডি নম্বর অপশনটা খেয়াল করেন, ক্যাভিটি ইজ রাউন্ড ইন ক্রস সেকশনস। পড়া থাকলে পারবেন, পড়া না থাকলে নিশ্চিত এটা পারবেন না, বাকিগুলো কিন্তু সহজ। এরপর আসেন কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, আমাদের লেকচার শিটে পেজ নম্বর 61। এসএ নোড, এভি নোড, বান্ডল অফ ফিস থেকে শুরু করে পুরো সিস্টেমটাই রয়েছে, তবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এসএ নোড। এসএ নোডের ডিটেলস পড়তে হবে, এসএ নোডের লোকেশন, এসএ নোডের থিকনেস, তার কত বিটসে পালস দেয়, এই কথাগুলো সব ইম্পর্টেন্ট। এরপরে আসেন যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যানাদার সেগমেন্ট অফ দ্য হার্ট, দ্যাট ইজ দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট। ব্লাড সাপ্লাই আজকে এখানে পড়বেন, এখান থেকে একদম মগজ ধোলাই করে নিয়ে চলে যাবেন, মানে মাথার মধ্যে একদম মুখস্থ, এরপরে যেন আপনার পড়া না লাগে। ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকবেই। হার্টের ব্লাড সাপ্লাইকে বলা হয় করোনারি সিস্টেম। এই ছবিটা দেখেন, অ্যাসেন্ডিং অ্যাউটার থেকে দেখেন রাইট সাইড থেকে একটা আর্টারি অ্যারেস্ট করে, দিস ইজ কল্ড রাইট করোনারি আর্টারি, এবং লেফট সাইডে অ্যারেস্ট করে যেটা লেফট করোনারি আর্টারি। এই করোনারি আর্টারিগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখন কিভাবে যাচ্ছে দেখায়। রাইট সাইডে যে আর্টারিটা অ্যারাইজ করলো দেখেন, দিস ইজ দ্য রাইট করোনারি আর্টারি, অ্যারাইজ করে রাইট অ্যাট্রোভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে ঢুকে গেল। তারপরে গেল ইনফিরিয়র সারফেস অফ দ্য হার্ট, অ্যাট্রোভেন্ট্রিকুলার গ্রুপ বরাবর গেল, দেখেন যাওয়ার পরে দুই ভেন্ট্রিকল পাশাপাশি এসে এভাবে জোড়া লাগে, সেটাকে বলা হয় পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। সেই গ্রুপের মধ্যে ঢুকে গেল রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ। তাহলে রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চটা তৈরি হয়ে দেখেন, রাইট করোনারি আর্টারি তৈরি হওয়ার পরে সে রাইট সাইডে গেল অ্যাট্রোভেন্ট্রিকুলার গ্রুপে, তারপরে ইনফিরিয়র সারফেস অফ হার্টে গেল, যে সে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে ঢুকে গেল। 90% পপুলেশনে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে ব্রাঞ্চ দেয় রাইট করোনারি আর্টারি, সো ইট ইজ কল্ড দ্য রাইট ডমিনেন্ট হার্ট। 10% পপুলেশনে দেখা গেছে যে লেফট করোনারি আর্টারি থেকে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে ব্রাঞ্চ যায়, সেটাকে বলা হয় লেফট ডমিনেন্ট হার্ট। সো ইট ইজ দ্য ডমিনেন্স অফ দ্য হার্ট অফ ব্লাড সাপ্লাই। তাহলে দেখেন আমি এখান থেকে কয়টা জিনিস পেলাম। রাইট করোনারি আর্টারি সাপ্লাই দ্য রাইট অ্যাট্রিয়াম, ওকে, রাইট ভেন্ট্রিকুলকে দিচ্ছে, ওকে, সাথে দেখেন ইন্টার ভেন্ট্রিকুলার যে গ্রুপ রয়েছে এই গ্রুপের সাথে লেফট ভেন্ট্রিকুল কিন্তু অ্যাটাচ থাকে, সেই অ্যাডজাসেন্ট পোর্শনকে সাপ্লাই দিবে। সেটা কেমন দেখেন, রাইট করোনারি আর্টারি আসলো, আসার পরে সে রাইট অ্যাট্রিয়ামকে সাপ্লাই দিচ্ছে, ঠিক পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে এভাবে ঢুকে পড়লো। সো রাইট ভেন্ট্রিকুলকে সে পুরোটা সাপ্লাই দিল, দেওয়ার পরে লেফট ভেন্ট্রিকুলের যেই পোর্শনটুকু ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের সাথে অ্যাটাচড হয়ে আছে এই অ্যাডজাসেন্ট পোর্শনটাকেও সে সাপ্লাই দেয়। তার মানে রাইট করোনারি আর্টারি সাপ্লাই দ্য রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের অ্যাডজাসেন্ট পোর্শন উইথ দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তার মানে দেখেন লেফট ভেন্ট্রিকলের এই পোর্শনটুকুকে সে সাপ্লাই দিচ্ছে। ক্লিয়ার? এখন পরের কথা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম নিয়ে যদি আমি বলি, এখন দুই ভেন্ট্রিকলের মাঝে একটা সেপ্টাম থাকে, দিস ইজ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এর একটা অ্যান্টেরিয়র পার্ট রয়েছে, একটা পোস্টেরিয়র পার্ট রয়েছে। তাহলে এখন খেয়াল করেন যে সেপ্টামের পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে ঢুকে গেছে, দিস ইজ দ্য রাইট করোনারি আর্টারি। আর যদি অন্য একটা কালি দিয়ে বোঝানোর চেষ্টা করি, দিস ইজ লেফট করোনারি আর্টারি। এই ছবি দেখে এখন আপনি বলেন যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের অ্যান্টেরিয়র হাফকে সাপ্লাই দিবে কে আর পোস্টেরিয়র হাফকে সাপ্লাই দিবে কে? চোখ বন্ধ করেই বলা যায় পোস্টেরিয়র হাফ ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ রাইট করোনারি আর্টারি, বাট অ্যান্টেরিয়র হাফ ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ লেফট করোনারি আর্টারি। তাহলে আমরা রাইট করোনারি আর্টারি থেকে কী কী পেলাম? রাইট করোনারি আর্টারি সাপ্লাই দ্য রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলের কিছু অংশ, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের পোস্টেরিয়র পার্ট। লাস্ট ওয়ান কি আমি বলি, এসএ নোড এখানে আছে রাইট অ্যাট্রিয়ামের সাথে, এভি নোড এখানে আছে অ্যাট্রোভেন্ট্রিকুলার জাংশনে, ইন্টারনোডাল পাথওয়ে এখানে আছে,
রাইট বান্ডল অফ হিজ এই লাইনে আছে পারকিনজি ফাইবার। এট্রোভেন্ট্রিকুলার এই যে পুরো জায়গার মধ্যে যদি খেয়াল করেন কন্ডাক্টিং সিস্টেমের ম্যাক্সিমাম পোর্শন ইন দ্য রাইট সাইডে থাকে except some portion যেটা লেফট ব্রাঞ্চ অফ এভি বান্ডল অ্যান্ড পারকিনজি ফাইবার ইন দ্য লেফট ভেন্ট্রিকল, এইটুকু বাদ দিয়ে বাকি সবটুকু সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি। তাহলে রাইট করোনারি আর্টারি সাপ্লাই কী কী এখন দেখে নেন। রাইট করোনারি আর্টারি সাপ্লাই দ্য রাইট অ্যাট্রিয়াম, ট্রু। রাইট ভেন্ট্রিকলে পুরোটা এক্সেপ্ট সাম পার্ট যেটা ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের সাথে লেগে আছে। লেফট ভেন্ট্রিকুলার কিছু অংশ যেটা পোস্ট ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের সাথে লেগে আছে। ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামের পোস্টেরিয়র পার্ট, কন্ডাক্টিং সিস্টেমের ম্যাক্সিমাম পার্ট ইজ সাপ্লাইড বাই দ্য রাইট করোনারি আর্টারি। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 62 নম্বর পেজে দেখেন নিচের দিকে দেওয়া আছে এরিয়া সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি। এরিয়া সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি কী কী? রাইট ভেন্ট্রিকুলার রাইট করোনারি আর্টারি সাপ্লাই দিস এরিয়া। তাহলে লেফট করোনারি আর্টারি সাপ্লাই দিবে কাকে? লেফট এট্রিয়ামকে, লেফট ভেন্ট্রিকলকে, কিন্তু তার একটু অংশ খোয়া গেছে কোন দিকে? পোস্ট ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কাছে যেটা লেগেছিল সেটা সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি। ঠিক তেমনি রাইট ভেন্ট্রিকলে যেটুকু অ্যান্টেরো ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে লেগে আছে সেটুকু সাপ্লাইড বাই লেফট করোনারি আর্টারি, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের অ্যান্টেরিয়র পার্ট অ্যান্ড পার্ট অফ দ্য কন্ডাক্টিং সিস্টেম উইদিন দ্য লেফট ভেন্ট্রিকল। So this portion is supplied by left coronary artery. This theme is very important. This information is very important. একদম মুখস্থ রাখতে হবে। লেকচার শিটে পেজ নম্বর 62, 63 and 64 এর উপরের পোর্শনটা করোনারি এনজিওপ্লাস্টির আগ পর্যন্ত পুরোটা একদম মুখস্থ রাখতে হবে। 2 নম্বর পেজ অ্যান্ড 63 and 64 এর উপরের অংশটুকু করোনারি এনজিওপ্লাস্টির আগ পর্যন্ত একদম মুখস্থ রাখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন আসেন 62 নম্বর পেজে রাইট করোনারি আর্টারি কীভাবে তৈরি হলো, তার কোর্স ইম্পর্টেন্ট, তার ব্রাঞ্চগুলো ইম্পর্টেন্ট। এটা টেবিল দেওয়া আছে, টেবিলটা পড়বেন। 63 নম্বর পেজে দেখেন রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি কম্পারিজন দেওয়া আছে, পড়বেন। এরপর দেখেন ভেরিয়েশন বলে একটা কথা আছে এবং ডোমিনেন্সি বলে একটা কথা আছে। ডোমিনেন্সিটা অলরেডি আমি বলেছি, পোস্ট ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে যে ব্রাঞ্চ দিবে সে ডোমিনেন্ট করে হার্টকে। ইউজুয়ালি 90% পেশেন্ট কেসে দেখা যাবে যে রাইট করোনারি আর্টারি গিভস ব্রাঞ্চ টু পোস্ট ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, সো রাইট ডোমিনেন্ট হার্ট। তারপরে যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে ভেরিয়েশন বলে একটি প্যারা রয়েছে, সেটা আমি একটু ডিসকাস করবো আপনাদেরকে ভেরিয়েশন নিয়ে, এসএ নোডের ব্লাড সাপ্লাইয়ের ভেরিয়েশন নিয়ে। এসএ নোড, দিস ইজ দ্য এসএ নোড। এসএ নোডের ব্লাড সাপ্লাই নিয়ে অনেক কথা রয়েছে। দেখবেন লেখা আছে 60%, 40%। ব্যাপারটা কি এই যে এসএ নোডের 60% সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি আর 40% বাই লেফট করোনারি আর্টারি এরকম? নো, ইটস নট কারেক্ট, দিস ইজ রং। বিষয়টা হচ্ছে এসএ নোড ইজ সাপ্লাইড বাই ওয়ান আর্টারি, আইদার রাইট করোনারি আর্টারি অর লেফট করোনারি আর্টারি। এসএ নোড ইজ সাপ্লাইড বাই ওয়ান আর্টারি, আইদার রাইট অর লেফট। 60% পপুলেশনে, অর্থাৎ এই মুহূর্তে যদি আমার এই সামনে 100 জন মানুষ থাকে, 100 জনের মধ্যে 60 জনের এসএ নোডে দেখা যাবে যে সেখানে রাইট করোনারি আর্টারি ব্লাড সাপ্লাই দিচ্ছে, লেফট নাই। আবার 40 জন লোকে দেখা যাবে যে বাকি 40 জন লোকে দেখা যাবে যে তাদের ওখানে এসএ নোডকে সাপ্লাই দিচ্ছে লেফট করোনারি আর্টারি, সেখানে রাইট করোনারি আর্টারি নাই। তাহলে এটা হচ্ছে এসএ নোডের ব্লাড সাপ্লাইয়ের ভেরিয়েশন। এখন প্রশ্ন হচ্ছে হোয়াই টু মাচ ভেরিয়েশন টু এ such very important part of human being? এই এসএ নোড ইজ দ্য পেসমেকার অফ দ্য হার্ট, যেটা নাই মানে আপনি নাই, এসএ নোড বন্ধ মানে আপনি বন্ধ, একদম গ্রে বোর্ডে চলে যাবেন। তাহলে যেই এসএ নোড নিয়ে এত কথা, এটা পেসমেকার অফ দ্য হার্ট, এখানে ব্লাড সাপ্লাইয়ের এত ভেরিয়েশন কেন? এই ভেরিয়েশন এক্সপ্লানেশন হচ্ছে এসএ নোডের ডেভেলপমেন্ট হয়েছে এক জায়গায়, সে জায়গা দখল করেছে আরেক জায়গায়। আমরা যদি বলি হার্ট টিউব, দিস ইজ দ্য হার্ট টিউব, দিস ইজ দ্য রাইট হার্ট টিউব, দিস ইজ লেফট হার্ট টিউব। দুইটা হার্ট টিউব পাশাপাশি সে জোড়া লেগে তৈরি হয়েছে কমন হার্ট টিউব, তারপরে সেখান থেকে হার্টের ডিফারেন্ট পার্টসের ডেভেলপমেন্ট হয়। তো এসএ নোডের জন্ম হয়েছে ফ্রম লেফট হার্ট টিউব, এসএ নোডের জন্ম হয়েছে লেফট হার্ট টিউব। আর এসএ নোড ডেভেলপমেন্ট করার পরে এসে জায়গা ফাইনাল অবস্থান করেছে কোথায়? এই জায়গায়, রাইট অ্যাট্রিয়ামে। 60% লোকের ক্ষেত্রে দেখা যায় যে এসএ নোড যেখানে ফাইনালি জায়গা দখল করেছে সেখান থেকে ব্লাড সাপ্লাই নিয়েছে, অর্থাৎ রাইট সাইড থেকে ব্লাড সাপ্লাই পেয়েছে। 40% পপুলেশনে দেখা যাবে এসএ নোড তার চরিত্র একেবারে পুতপবিত্র রেখেছে। কীরকম? তার জন্ম হয়েছে লেফট হার্ট টিউব থেকে, সো লেফট থেকেই সে ব্লাড সাপ্লাই নিয়ে এসেছে। সো এসএ নোডে ব্লাড সাপ্লাই ভেরিয়েশনের কারণ এটাই,
ফাইনাল পজিশনে যে থেকে ব্লাড সাপ্লাই নিলে 60% পপুলেশনে দেখা যাবে রাইট সাইড থেকে ব্লাড সাপ্লাই পেয়েছে, আর ফ্রম ইটস অরিজিন থেকে যদি নিয়ে আসে তাহলে 40% লোকের ক্ষেত্রে দেখা যায় যে ফ্রম লেফট করোনা আর্টারি থেকে ব্লাড সাপ্লাই নিয়ে এসেছে। অ্যান্ড দিস ইনফরমেশন আমাদের যে ল্যাংম্যানস এমব্রিওলজি বইটি রয়েছে সেখানে সুন্দর করে এগুলো এক্সপ্লেন করা আছে। সো ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন এরপরে আরেকটি তথ্য খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, সেটা হচ্ছে 64 নম্বর পেজে কার্ডিয়াক বাইপাস সার্জারির কথা আমরা শুনছি না, যে হার্টে বাইপাস সার্জারি করে এসেছে। বাইপাস মানে স্মার্ট একটা নাম শোনা যায় না, বাইপাস সার্জারি করছে। আসলে ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড দ্য থিং। রাস্তাঘাটে কী হয় দেখবেন, ট্রাফিক যখন জ্যামে পড়ে যায় তখন কি করে আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাই না, বাইপাস রুট দিয়ে চলে যাই। অনেকে আবার তো ফুটপাথের উপরে গাড়ি তুলে দেয়, এটা অবৈধ। তাহলে এটা বাইপাস একটা ওয়ে, মানে আমি এই রাস্তায় না যেয়ে অন্য রাস্তায় যাব। সো যদি এইরকম হয় যে করোনারি সার্কুলেশনের মধ্যে জ্যাম বেঁধে গেছে, কেমন হতে পারে খেয়াল করে দেখেন। এই ভদ্রলোকের লেফট করোনারি আর্টারি যে এন্ট্রোভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে ব্রাঞ্চ দিয়েছে, সেই ব্রাঞ্চের এখানে ব্লকেজ, রাস্তা বন্ধ। তার মানে কি অ্যাপেক্স অফ দ্য হার্ট, এন্ট্রিয়র পার্ট অফ দ্য হার্টে ব্লাড সাপ্লাই যাচ্ছে না। তাহলে আমি বাইপাস করে দিই। ব্লকের ডিস্টালি তো ভালো আছে, তাহলে ডিস্টালের সাথে প্রক্সিমালে কানেকশন করে দিলাম। কীভাবে করতে পারি দেখেন, একটা অন্য জায়গা থেকে ভেসেল কেটে নিয়ে আসলাম, ভেসেল কেটে নিয়ে এসে আমি এই যে অ্যাসেনিং আউটার সাথে ব্লকের ডিস্টালে একটা অ্যানাস্টোমোসিস করে দিলাম, জোরে লাগিয়ে দিলাম, ভাস্কুলার অ্যানাস্টোমোসিস। তাহলে কি বাইপাস হয়ে গেল না? কার উপরে করলাম? হার্টের উপরে করলাম। দিস ইজ কার্ডিয়াক বাইপাস সার্জারি। পরীক্ষার জন্য এটা আমার দরকার নেই, পরীক্ষার জন্য আমার যেটা দরকার, এই বাইপাস করার জন্য যে ভেসেলগুলো আমরা এনেছি, হার্টের ব্লাড ভেসেলের বিকল্প হিসেবে কোন কোন ব্লাড ভেসেল ব্যবহার করা যেতে পারে। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। দে আর কল্ড কন্ডুইট অফ করোনারি আর্টারি। বুঝছে, দ্য কন্ডুইট অফ করোনারি আর্টারি, এই 5টা নাম 64 নম্বর পেজে দেওয়া আছে, 6টা নাম দেওয়া আছে, একদম মুখস্থ রাখতে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার কোশ্চেন সেটা 2019-এ ডিস্ট্রিবিউশনস অফ লেফট করোনারি আর্টারি শোজ দ্যাট, আপনি পড়লে পারবেন, না পড়লে পারবেন না, এগুলো ইন ডেপথ পড়তে হবে। কার্ডিয়াক ব্লাড সাপ্লাই নিয়ে আমরা বলেছি, কার্ডিয়াক ডোমিনেন্সি নিয়ে আমরা বলেছি, এসএ নোডের ব্লাড সাপ্লাই নিয়ে আমরা বলেছি। 65 নম্বর পেজে আসেন, ভেনাস ড্রেনেজ অফ দ্য হার্ট। ভেনাস ড্রেনেজের মধ্যে করোনারি সাইনাস, যেটা মেইন ভেনাস ড্রেনেজ, এছাড়াও এন্ট্রোকার্ডিয়াক ভেন অ্যান্ড ভেনা কর্ডিস মিনিমিস রয়েছে। করোনারি সাইনাসটা পড়তে হবে। এখানে দেখেন করোনারি সাইনাসের ডেভেলপমেন্ট নিয়ে 3 নম্বর লাইনে কথা রয়েছে। তারপর দেখেন দ্বিতীয় প্যারাই বোল্ড করে দেওয়া হচ্ছে, করোনারি সাইনাস ইজ 3 সেন্টিমিটার লং। ট্রিবিউটরিজ অফ করোনারি সাইনাস একদম মুখস্থ রাখতে হবে। ট্রিবিউটরিজ অফ করোনারি সাইনাস 65 নম্বর পেজের নিচের দিকে দেখেন, ট্রিবিউটরিজ অফ করোনারি সাইনাস একদম মুখস্থ রাখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেইন ড্রেন ইন্টু করোনারি সাইনাসেস আর 2021 একটা কোশ্চেন্স। সো একদম মুখস্থ থাকলে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। এগুলো যতই আপনি বোঝেন না কেন মুখস্থ রাখতে হবে আপনাকে। এরপরে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ হার্ট। দিস ইজ অ্যানাদার সেগমেন্ট অফ হার্ট। আমরা বলেছি হার্টের 3টা সেগমেন্ট, ক্রস অ্যানাটমি, ব্লাড সাপ্লাই অ্যান্ড ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টের সাথে আমরা কনজেনিটাল অ্যানোমালিগুলো পড়ে ফেলব। এই ডেভেলপমেন্ট পড়ার সময় আমাদের কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। রেসিডেন্সি পরীক্ষায় খুব স্ট্রেসফুল একটা পরীক্ষা নিঃসন্দেহে। দেখবেন যে যখন অ্যানাটমি পোর্শনটা আপনার ভাগে আসবে, প্রথমে আপনি বিভিন্ন পোর্শন যখন পরীক্ষা দিতে থাকবেন, যেই পোর্শনে যখন অ্যানাটমি 30টা কোশ্চেন্স আসবে, অর্থাৎ এখন তো হাফ হয়ে গেছে, যেহেতু করোনাকালীনে একটু হাফ পরীক্ষা হচ্ছে 100 মার্কের। তো যাই হোক, এই অ্যানাটমি পোর্শনটুকু যখন আসবে তখন আপনি খুব স্ট্রেস ফিল করবেন, কারণ প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট হয় অন্যান্য প্রশ্নের তুলনায়, এবং একটু ভেবে চিন্তে দেখে শুনে অ্যান্সার দিতে হয়। খুব স্পাইনাল কর্ড রিফ্লেক্স এখানে খুব বেশি কাজে লাগানো যাবে না, যেটা অন্যান্য জায়গায় অনেক ক্ষেত্রে আপনি লাগাইতে পারবেন। তো এই প্রশ্নগুলো যখন আসে তখন অনেক স্ট্রেস বাড়তে থাকে। স্ট্রেসফুল কন্ডিশনে কী হয় বলেন তো? স্ট্রেস কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম, এবং তখন আমাদের যেটা সিম্প্যাথেটিক সিস্টেম আরও বেশি অ্যাক্টিভেটেড হতে থাকে। অস্থিরতা মানুষের অস্থিরতা বাড়ায়, উত্তেজনা বাড়ায়। দেখবেন না, মানুষ এক্সাইটেড যখন হয়ে যায়, রাগকে বাড়াই দেয়। তো এগুলো পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তো পরীক্ষার হলে যদি আপনার স্ট্রেস বাড়ে, আপনি কী করবেন? স্ট্রেস বাড়লে আপনি তখন আরও স্ট্রেস বাড়তে থাকবে, দেখবেন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়তেই থাকে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লে প্রবলেমটা কি জানেন? আপনার পিপিলের উপর একটা ইফেক্ট রয়েছে, রিভার্স ইফেক্ট, উল্টা ফল। সব জায়গায় সিম্প্যাথেটিক ভালো, কিন্তু এই জায়গায় উল্টা কাজ করে। পিপিলকে কনস্ট্রিক্ট না করে পিপিলকে ডাইলেট করে। এখন যদি আপনার পিপিল ডাইলেট হয়, তাহলে আপনার রিফ্লেক্স কেমন হবে? অ্যাকোমোডেশন রিফ্লেক্স ভালো না খারাপ? আমরা পড়ছি না অ্যাকোমোডেশন রিফ্লেক্স?
তো পিপিল যখন ডাইলেট হয় অ্যাকোমোডেশন রিফ্লেক্স তখন খারাপ হয়, তখন চোখে ভালো দেখা যায় না, তখন এই ছোটোখাটো লেখাগুলো দেখতে পাবেন না, ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি চোখে পড়বে না, এই ছোটো ছোটো জিনিসগুলো আপনার চোখে পড়বে না, তখন আপনি খালি ভুলভাল দেখবেন। যখন স্ট্রেসফুল কন্ডিশনে আমাদের এই সমস্যাটা হয়, সো পরীক্ষার হলে যখন অ্যানাটমি পোর্শনটা আসে তখন দেখবেন আপনার স্ট্রেস বাড়তে থাকবে। আপনি স্ট্রেস কখনো বাড়তে দেবেন না, স্ট্রেস বাড়লে আপনার পরীক্ষায় ভুল হবে। এবং স্ট্রেস কন্ট্রোলের জন্য অনেক মেকানিজম রয়েছে, আমরা অনেককে অনেকভাবে অ্যাডভাইস করি। যেমন বক্তব্য দিতে গেলে আমরা বলি যে আপনি ওখানে দাঁড়ায় কারো চোখের দিকে তাকাবেন না, লম্বা করে নিঃশ্বাস নেবেন, তাহলে আপনার স্ট্রেস রিলিফ হবে। সো স্ট্রেস রিলিফের কিছু ওয়ে রয়েছে, পরীক্ষার আগে এগুলো ফলো করবেন। আমরা যেটা বলি যে পরীক্ষার আগে অনেকে বিভিন্ন ওষুধপত্র খেয়ে থাকে, বিটা ব্লকার খায়, ইনডেভার খায়, তো পরীক্ষার মাঝখানে কিছু নিয়ম ফলো করতে, পরীক্ষার আগে কিছু নিয়ম ফলো করতে হয়। দেখবেন স্ট্রেসফুল কন্ডিশনে আমাদের সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হয়, বারবার মেক্সুলেশন রিফ্লেক্স আসে। এরকম হতো না ফার্স্ট ইয়ারে প্রপের পরীক্ষা দিতে গেছেন বা কার্ড পরীক্ষা দিতে গেছেন, এক্ষুনি আপনার নাম ডাকবে আর এই সময় আপনি বাথরুমে দৌড়াচ্ছেন, কেন? মেক্সুলেশন রিফ্লেক্স আসছে, বিকজ অফ এসভিটি, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়ার কারণে। পরীক্ষার হলে যেন আপনার এসভিটি না ডেভেলপ করে, এই জন্য আপনাকে এটা কাজ করতে হবে। কী করতে হবে? আপনি পরীক্ষার হলে ঢোকার আধা ঘন্টা আগে আপনি ওয়াশরুম থেকে বেড়ে আসবেন, তাহলে দেখবেন আপনার সাইকোলজিক্যাল সাপোর্ট দেবে না আপনার ওয়াশরুমে গেছেন আর দরকার নেই। তারপরে এত দীর্ঘ সময়টা পরীক্ষা, সো আমরা অ্যাডভাইস করি যে পরীক্ষা যখন একটু খুব স্ট্রেসফুল কন্ডিশন, আপনি খুব কনসেন্ট্রেশন দিয়ে পরীক্ষা দেবেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনার বডির স্টোরেজ গ্লাইকোজেন শর্টেজ হয়ে গেছে, গ্লুকোজ শর্ট পড়ে গেছে, সো দেখবেন আপনার হেডেক হচ্ছে, ব্লাডিং হচ্ছে, চোখে সরিষার ফুল দেখবেন, অ্যাকোমোডেশন ভালো হবে না। কেন? কারণ আপনার ওই সময় গ্লুকোজ শর্ট পড়ে যাবে ব্রেনে, আর এই গ্লুকোজ তখন সিনথেসিস করার জন্য গ্লুকোনিওজেনেসিস হবে বাই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, তখন আপনি ব্লারিং অফ ভিশন হবে বিকজ অফ অ্যাকোমোডেশন রিফ্লেক্স লসের কারণে। এই জন্যে পরীক্ষার হলে যেন আপনার সিম্প্যাথেটিক সিস্টেম এখানে আবার কাজ করতে না পারে, গ্লুকোজ শর্ট পড়ার জন্য কাজ করতে না পারে, এই জন্য আমরা বলি পরীক্ষার যাওয়ার সময় আপনি অবশ্যই একটু গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড, একটা স্যালাইন, গ্লুকোজ স্যালাইন বানিয়ে নিয়ে যাবেন ছোটো একটা বোতলের মধ্যে। পরীক্ষার আধা ঘন্টা আমার যখন এই একটা অর্ধেক টাইম যাবে তখন একটু গ্লুকোজ খেয়ে ফেলবেন, তাহলে দেখবেন আপনার এই স্ট্রেস রিলেটেড গ্লুকোজ শর্ট পড়ার কারণে আপনার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবে না এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হবে না। এরপর যখন দেখবেন যে প্রশ্ন একের পর এক কঠিন আসছে, তখন কী করবেন? লম্বা করে শ্বাস নেবেন। লম্বা শ্বাস নিলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আন্ডার হ্যান্ড হয়, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আপার হ্যান্ড হয়। সো এরকম কিছু ম্যানুভার আপনাকে ফলো করতে হবে। পরীক্ষায় পাশ করার, রেসিডেন্সি পরীক্ষায় চান্স পাওয়ার মূল মন্ত্র হচ্ছে আপনাকে লাস্ট কোশ্চেন পর্যন্ত পৌঁছাইতে হবে। আমার সময় আমি দেখেছিলাম যে আমি যখন 200 নম্বরে কোশ্চেন্সে আছি এবং টাইম তখন মনে করেন যে 2 ঘন্টা 58 মিনিট, মানে শেষ সময়, আশপাশে তাকায় দেখি কেউ 150টা হয়েছে, কারো 120টা হয়েছে, কেউ 200 নম্বরে পৌঁছায় নাই। এবং 200টা কোশ্চেন যখন আমি গুল্লা পূরণের পরে তাকাই তখন এমনি ব্লারিং হয়। কেন? 200টা কোশ্চেন গুল্লা পূরণের পরে কয়টা গুল্লা বুঝছেন আপনি? 2000 গুল্লা, প্রত্যেকটা কোশ্চেনের জন্য তো কোশ্চেন্সে 5টা করে গুল্লা, 5টা মানে ট্রু ফলস যে 10টা, মানে 2000 গুল্লা আপনার চোখের সামনে ঘুরতেছে, তখন ব্লারিং দেখবেন। সো পরীক্ষার হলে আপনাকে স্ট্রেস কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি স্ট্রেসের কারণে অনেক ভুল করবেন। তো ডেভেলপমেন্ট অফ হার্ট, এটার সাথে স্ট্রেসফুল কন্ডিশনের সম্পর্ক রয়েছে। কেমন? দেখবেন আমরা সমতলের মানুষ যারা, তারা কিন্তু কম পরিশ্রমে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারি না, আবার যারা পাহাড়ি মানুষ তারা কিন্তু অনেক স্ট্রেস নিতে পারে, অনেক পরিশ্রম করতে পারে। ঠিক তেমনি হার্টেরও কিছু পোর্শন রয়েছে। যেমন দেখবেন, এটা যদি বলি হার্ট, দেখেন অ্যাট্রিয়ামের অ্যান্টিরিয়র রাফ পার্ট রয়েছে, পোস্টেরিয়র স্মুথ পার্ট রয়েছে আমরা বলি, আবার ভেন্ট্রিকুলার দুটো পার্ট আমরা বলি, ইনফ্লোয়িং পার্ট, আউটফ্লোয়িং পার্ট, এই যে দুটো পার্টগুলো বলি না। তো অ্যাট্রিয়ামে যেমন অ্যান্টিরিয়র রাফ পার্ট, ভেন্ট্রিকুলার যেমন ইনফ্লোয়িং পার্ট, এগুলো অনেক স্ট্রেস নিতে পারে, অনেক বেশি স্ট্রেনাস অ্যাক্টিভিটি করতে পারে। সো এই পোর্শনটুকু ডেভেলপমেন্ট হবে প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে, প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে, অর্থাৎ আদি পার্ট থেকে আমাদের যে হার্ট টিউবের। সো এই কোরিলেশনগুলো আমাদের একটু করা থাকলে পড়তে এবং বুঝতে সুবিধা হবে। সো এখন আমরা দেখব ডেভেলপমেন্ট অফ হার্ট। হার্টের ডেভেলপমেন্ট বোঝার জন্যে খুব সহজে আমার সাথে একটা ছবি ড্রয়িং করবেন। তার আগে যদি আপনাদেরকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিই, আপনাকে যদি আমি প্রশ্ন করি হার্টের ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি কোথায় হয়েছে বলেন তো? হার্টের ডেভেলপমেন্ট কি থোরাসিক রিজনে হয়েছে না অন্য কোথাও? এখন যদি আমি আপনাদেরকে বলি হার্টের ডেভেলপমেন্ট হচ্ছে সার্ভাইকাল রিজনে, ডু ইউ বিলিভ ইট? সার্ভাইকাল রিজন হার্টের ডেভেলপমেন্ট, আপনাকে বিশ্বাস করবেন? আপনার এখন বিশ্বাস হচ্ছে না, বাট আপনাকে বিশ্বাস করতে হবে। কেন? এটা হচ্ছে হার্ট, হার্টের অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে এখানে সার্ভাইকাল রিজন থেকে।
পরবর্তীতে হার্ট এখানে এসে পজিশন নেয় থোরাসিক রিজনে। এর অনেকগুলো এক্সপ্লেনেশন রয়েছে। 1 নম্বর এক্সপ্লেনেশন দেখেন যে হার্টের যে নিচের দিকে মানে ইনফিউজ সারফেস অফ দ্য হার্টে লেগে আছে কে ডায়াফ্রাম, তাই না? এই ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই কি বলেন তো? ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভের ভ্যালু কত? সার্ভাইকাল 3, 4, 5। হার্টের নিচের পোর্শন যেটা, সেটাই যদি সার্ভাইকাল লিজন থেকে নার্ভ সাপ্লাই পাই, সেটা ডেভেলপমেন্ট কোথা থেকে হয়েছে? সার্ভাইকাল লিজন থেকে। ডায়াফ্রামের ডেভেলপমেন্টাল অরিজিন কি? সার্ভাইকাল 4 মায়াটোম। তার মানে সার্ভাইকাল লিজন থেকে ডায়াফ্রামের ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে ডায়াফ্রামের ডেভেলপমেন্টে যদি সার্ভাইকাল লিজনে, তাহলে ডায়াফ্রামের সাথে লেগে থাকা উপরের দিকে স্ট্রাকচারের ডেভেলপমেন্ট কোথা থেকে হবে? সার্ভাইকাল লিজন থেকে। আরেকটা এক্সপ্লেনেশন সেটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দুইটা রয়েছে, রাইট অ্যান্ড লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই ল্যারিঞ্জিয়াল নার্ভ এটা কিন্তু ভ্যাগাস নার্ভের ব্রাঞ্চ। এটা কোথায় সাপ্লাই দেয়? ল্যারিংসকে সাপ্লাই দেয়। ল্যারিংস কোথায় থাকে? নেকে থাকে। তাহলে এই ল্যারিঞ্জিয়াল নার্ভ কীভাবে থোরাক্সের মধ্যে আসলো? এটা তো নেকে থাকার কথা ছিল। যখন আমাদের অ্যাওটা ডেভেলপমেন্ট হয়, আর্চ অফ দ্য অ্যাওটা, দিস ইজ দ্য হার্ট, এই পাশেও একটা অ্যাওটা, এই পাশেও একটা অ্যাওটা ছিল, মানে অ্যাওটিক আর্টস। রাইট সাইডে ভেনাকাবাল সিস্টেম ডেভেলপমেন্ট হয়, লেফট সাইডে আর্টারিয়াল সিস্টেম ডেভেলপমেন্ট হয়, যার ফলে কিছু চেঞ্জ আসে। সো এদিকেই ছিল একটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এদিকেও ছিল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, মানে আর্চিং করে দেয়। এখন রাইট সাইডে যেহেতু আমাদের ভেনাকাবাল সিস্টেম ডেভেলপমেন্টের ফলে এই অ্যাওটিক আর্টসটা অবলিটারেট হয়ে যায়, আর হার্টটা নিচে সার্ভাইকাল লিজন থেকে নেমে থোরাসিক রিজনে চলে আসে। হার্ট তখন দিস ইজ এ সার্ভাইকাল লিজন, এখান থেকে নেমে সে থোরাসিক রিজনে চলে আসে। তাহলে এই যে লেফট সাইডে অ্যাওটিক আর্চের মধ্যে আটকা পড়ে গেছে কে? আটকা পড়ে গেছে আমাদের লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। সে তখন সোজা স্টার্নাল অ্যাঙ্গেল লেভেল পর্যন্ত চলে আসে। তাহলে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যেটা অ্যাকচুয়ালি লোকেটেড ইন দ্য ল্যারিঞ্জিয়াল রিজিয়ন অর্থাৎ নেক রিজিয়নে, কিন্তু সে অ্যাঙ্করিং করে আটকা পড়ার কারণে নেক থেকে থোরাক্সের মধ্যে চলে এসেছে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বিকজ অফ ডিসেন্ট অফ দ্য হার্ট ফ্রম দ্য সার্ভাইকাল রিজিয়ন টু দ্য থোরাসিক রিজিয়ন। তাহলে এটাও প্রুভ করে হার্টের ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি হয়েছে সার্ভাইকাল রিজিয়নে, কিন্তু পরবর্তীতে সে শিফট করে এসেছে থোরাসিক রিজিয়নে। এখন আমার সাথে একটা ছবি ড্রয়িং করবেন, এই এক ছবিতে আপনাদের হার্টের ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তাহলে হার্ট টিউব, আমরা একটা কমন হার্ট টিউব ড্রয়িং করবো। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 66 নম্বর পেজে কিছু জায়গা রয়েছে, সেখানে আপনি ড্রয়িং করতে পারেন কমন হার্ট টিউব, যার মাঝখানে দিস ইজ দ্য মিডল পোর্শন অফ দ্য হার্ট টিউব। এটার নাম দিলাম আমি প্রিমিটিভ ভেন্ট্রিকল। এর উপরে নিচের দিকে আরেকটি জায়গা করলাম, এরকম একটা বক্স আঁকালাম, দিস ইজ কল্ড প্রিমিটিভ অ্যাট্রিয়াম। তাহলে প্রিমিটিভ ভেন্ট্রিকল দেখলাম, প্রিমিটিভ অ্যাট্রিয়াম দেখলাম। এর উপরের দিকে একটা জায়গা ক্রিয়েট করলাম, এটাকে নাম দিলাম আমরা বালবাস কর্ডিস। দিস ইজ কল্ড বালবাস কর্ডিস। এই বালবাস কর্ডিসকে আমি দুই ভাগে বিভক্ত করলাম, একটা ভেন্ট্রিকলের সাথে লেগে থাকা প্রক্সিমাল পার্ট, আর একটা ডিস্টালি থাকা, সেটাকে বললাম আমি ট্রাঙ্কাস আর্টারিওসাস। দিস ইজ কল্ড ট্রাঙ্কাস আর্টারিওসাস। এই পুরো স্ট্রাকচার বা স্থাপনাকে আমি একটা বেজের উপরে দাঁড় করাবো, সেই বেসমেন্টের নাম দিলাম সাইনাস ভেনোসাস। দিস ইজ কল্ড সাইনাস ভেনোসাস। দিস ইজ দ্য রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস, দিস ইজ দ্য লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার কমন হার্ট টিউবের একটি স্থাপনা, যার মধ্যে প্রিমিটিভ অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস কর্ডিস, নিচের দিকে সাইনাস ভেনোসাস, এই স্ট্রাকচারটিগুলো রয়েছে। তাহলে আমরা এখন একে একে মিলিয়ে নেব যে কোন পার্ট থেকে কিসের ডেভেলপমেন্ট হয়। আমি প্রথমে আপনাদের বলেছিলাম যে অ্যাট্রিয়ামের দুটো পার্ট, অ্যান্টিরিয়র রাফ পার্ট, পোস্টেরিয়র স্মুথ পার্ট। ভেন্ট্রিকলেরও দুটো পার্ট, ইনফ্লোয়িং পার্ট, আউটফ্লোয়িং পার্ট। অ্যাট্রিয়ামের যে অ্যান্টিরিয়র রাফ পার্ট আর ভেন্ট্রিকুলার ইনফ্লোয়িং পার্ট, এগুলো প্রিমিটিভ অ্যাট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল, এইসব জায়গাগুলো থেকে আসবে। তাহলে সেই সূত্র মতে দুই ভেন্ট্রিকলের ইনফ্লোয়িং পার্ট ডেভেলপমেন্ট হবে ফ্রম প্রিমিটিভ ভেন্ট্রিকল, দুইটা ভেন্ট্রিকুলারই। আচ্ছা, ভেন্ট্রিকুলার তাহলে বাদ থাকলো কি? আউটফ্লোয়িং পার্ট। আউটফ্লোয়িং পার্টের ডেভেলপমেন্ট হবে ফ্রম বালবাস কর্ডিসের প্রক্সিমাল হাফ থেকে। ভেন্ট্রিকল থেকে স্ট্রাকচার অ্যারেঞ্জ করে কি জানেন? দেখেন, রাইট ভেন্ট্রিকল থেকে অ্যারেঞ্জ করে দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক।
আর লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে দিস ইজ দ্য আর্চ অফ দ্য অ্যাসেন্ডিং অ্যাওটা। তাহলে এই যে ট্রাঙ্ক আর অ্যাওটা অ্যারাইজ করবে কোথা থেকে? ট্রাঙ্কাস অ্যাট্রোসিস। তাহলে ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে, দুই ভেন্ট্রিকল থেকে দুটা স্ট্রাকচার অ্যারাইজ করে, মেজর ভেসেলস, একটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওটা। তাহলে দেখেন both ventricular inflowing part from primitive ventricle, both ventricular outflowing part from the bulbous cordis, both ventricle থেকে arise করে একটা pulmonary trunk, একটা ascending aorta. So this trunk and aorta from the truncus atrocis part থেকে। This is the ventricular system development. এখন আসেন atrial system এর। তাহলে atrial system এর both atrium এর anterior rough part development হবে primitive atrium থেকে। right atrium এর posterior smooth part development হবে from right horn of sinus venosus থেকে। আর লেফট অ্যাট্রিয়ামের পোস্টেরিয়র স্মুথ পার্টের ডেভেলপমেন্ট হবে কি কোথা থেকে জানেন? লেফট অ্যাট্রিয়ামে 4টা পালমোনারি ভেন আসে, 4টা 4 পালমোনারি ভেন লাংস থেকে আসে লেফট অ্যাট্রিয়ামে। এই 4টা পালমোনারি ভেনের কিছু অংশ অ্যাবজর্পশন হয়ে তৈরি করবে লেফট অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট। তাহলে প্রিমিটিভ হার্ট টিউব থেকে পুরো হার্টেরই ডেভেলপমেন্ট হচ্ছে এক্সেপ্ট একটা পোর্শন, লেফট অ্যাট্রিয়ামের পোস্টেরিয়র স্মুথ পার্ট। এবং সেই কারণে আমাদের বেঁচে গেল কোনটা? দিস লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস, এটা কোনো ইউজ হলো না, সরাসরি হার্টের ডেভেলপমেন্টে ইউজ হয় না। এই লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস ইউজ হচ্ছে কোথায়? করোনারি সাইনাস অফ দ্য হার্ট, করোনারি সাইনাস অফ দ্য হার্ট যেটা লেফট অ্যাট্রোভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে থাকে, তার ডেভেলপমেন্ট হবে ফ্রম দ্য লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস থেকে। এখন আমরা এই ছবিটা দেখি। দিস ইজ দ্য কমন হার্ট টিউব, দিস ইজ দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল, দিস ইজ দ্য প্রিমিটিভ অ্যাট্রিয়াম, দিস ইজ দ্য বালবাস কর্ডিস, দুটো পার্টে বিভক্ত, উপরের দিকে ট্রাঙ্কাস অ্যাট্রোসিস, নিচের দিকে বালবাস কর্ডিসের প্রক্সিমাল পার্ট। দিস আর দ্য সাইনাস ভেনোসাস। So this is the different parts developing from the different part of the heart tube. Page number 67 নম্বর পেজে দেখেন ডেভেলপমেন্টাল কম্পোনেন্টগুলো ইলাবোরেটিভলি ডিসকাস করা আছে, যা বলা আছে এগুলোর বাইরে কিছু পড়বেন না। 1 2 3 4 5 6 7 নম্বর পয়েন্ট পর্যন্ত ডেসক্রাইব করা আছে। 6 নম্বরে দেখেন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এবং 5 নম্বরে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামগুলো পড়ে নেবেন। এতটুকু পড়লে আপনার হার্ট সম্পর্কে ডেভেলপমেন্ট পড়া শেষ। সো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য সার্ভাইকাল, আমাদের যে এমব্রায়োনিক ডিস্ক, সেখানে দেখা যাবে যে কার্ডিওজেনিক এরিয়া মূলত সার্ভাইকাল রিজিয়নে রয়েছে, তারপরে দুটো হার্ট টিউব পাশাপাশি এসে ফিউজড হয়ে যাচ্ছে। তো দিস আর দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট। পেজ নম্বর 68 নম্বর পেজে দেখেন ভাস্কুলার ডেভেলপমেন্ট দরকার নেই, এখানে আসেন ফিটাল সার্কুলেশনস। এখন এখানে কিছু কনজেনিটাল ডেভেলপমেন্টাল অ্যানোমালির কোরিলেশন রয়েছে, যেমন এই হার্ট ডেভেলপমেন্ট করতে গিয়ে পেজ নম্বর 67 আপনি কয়েকটি কথা পাবেন, তারপরে আমরা 68 নম্বর পেজ পড়ব। ফাইলোর স্টেটালজি দেখেন, প্রথমে ভেন্ট্রিকুলার সেপ্টামের ডিফেক্ট হচ্ছে, দিস ইজ দ্য ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হচ্ছে, একদিকে পালমোনারি স্টেনোসিস হচ্ছে, আর এদিকে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং ওভাররাইডিং অফ অ্যাপটাইট, এই 4টা কন্ডিশনকে বলা হয় ফাইলোর স্টেটালজি। পেজ নম্বর 69 নম্বর পেজে দেখেন 69 নম্বর পেজে মাঝখানে রাইট টু লেফট শান্ট, দ্যাট ইজ কল্ড সাইনোটিক হার্ট ডিজিজ, দ্যাট ইজ ফাইলোর স্টেটালজি ইনফিনিটিভ স্টার। শুধু নামগুলো মুখস্থ করবেন, ডিটেলিং করে পড়ার দরকার নেই। এখন আসেন ফিটাল সার্কুলেশন, যেটা আমাদের ছিল পেজ নম্বর 68-এ ফিটাল সার্কুলেশন, এটা আমরা দেখব একটু পরে দেখছি। এই ছবিটা দেখেন ইন্ট্রাইউটেরাইন সার্কুলেশন বা ফিটাল সার্কুলেশন, জিনিসটাকে আমরা ডিসকাস করব। প্রথমে দেখেন একটা আম্বিলিকাল ভেন অক্সিজেনেটেড ব্লাড নিয়ে ফিটাসের মধ্যে ঢুকে গেল। তাহলে ভেন কয়টা? একটা। আর্টারি 2টা। আম্বিলিকাল ভেন তাহলে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে ফিটাসে এন্টার করলো, তারপরে লিভারকে সে বাইপাস করে ভায়া দ্য ডাক্টাস ভেনোসাস, দিয়ে ইনফ্রা ভেনা কাভার মধ্যে ঢুকে গেল। ইনফ্রা ভেনা কাভা থেকে সে চলে আসলো রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে আসার পরে সে আর রাইট ভেন্ট্রিকুলে যায় না। কেন যায় না? এখানে একটা ভাল্ভ থাকে, ইউস্টেশিয়ান ভাল্ভ, যেটা ট্রাফিক প্যানের মতো কাজ করে, যেটা রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডগুলোকে সরাসরি লেফট অ্যাট্রিয়ামের দিকে গার্ড করে পাঠিয়ে দেয়, রাইট ভেন্ট্রিকুলে ঢুকতে দেয় না। সো ব্লাডগুলো ফোরামেন ওভালি দিয়ে লেফট অ্যাট্রিয়ামে চলে আসলো। এগুলো সব অ্যাবনর্মাল কমিউনিকেশনস। লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডগুলো তখন লেফট ভেন্ট্রিকল, তারপর অ্যাসেন্ডিং অ্যাওটা, আর্চ অফ দ্য অ্যাওটা হয়ে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা দিয়ে আম্বিলিকাল আর্টারি হয়ে আবার প্লাসেন্টাতে আসলো ফর অক্সিজেনেশনস। মানে ফিটাসের ক্ষেত্রে লাংসের কাজ করে কে? প্লাসেন্টা। ইন কেস অফ ফিটাস যেহেতু লাং কাজ করে না, তাদের লাংসের বিকল্প হিসেবে কাজ করে প্লাসেন্টা। এই জন্য প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড যাবে, আবার ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো প্লাসেন্টাতে আসবে। কিছু পরিমাণ ব্লাড যেগুলো রাইট অ্যাট্রিয়াম থেকে সামহাউ রাইট ভেন্ট্রিকুলে চলে গেছিলো, তাদের তো এক্সিট করা লাগবে, ইয়েস।
তারা তখন পালমোনারি ট্রাঙ্ক থেকে এই যে অ্যাবনর্মাল একটা কমিউনিকেশনের মাধ্যমে ডাক্টাস আর্টেরিওসাসের মাধ্যমে চলে আসবে কোথায়, আর্চ অফ দ্য অ্যাওর্টা চলে আসবে থ্রু অ্যান অ্যাবনর্মাল কমিউনিকেশন ডাক্টাস আর্টেরিওসাস। সো দিস ইজ অ্যাবনর্মাল কমিউনিকেশন। সো এইগুলো সবই চেঞ্জ হবে আলটিমেটলি। তাহলে আমরা যদি এখন দেখি যে ফিটাল লাইফ থেকে ইন্টারনাল লাইফে যে চেঞ্জগুলো হবে, 68 নম্বর পেজে দেখেন ফিটাল সার্কুলেশন যে চেঞ্জেস আফটার বার্থ, তাহলে কী কী হবে, আম্বিলিকাল আর্টারি দুইটা অবলিটারেট হবে, আম্বিলিকাল ভেইন অবলিটারেশন হবে, ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস আর্টারিওসাস এগুলো অবলিটারেশন হবে, এবং অবশেষে আমাদের ফোরামেন অবলিটাও ক্লোজ হয়ে যাবে। এগুলো সবগুলোই চেঞ্জ হয়ে যাবে ইমিডিয়েটলি আফটার বার্থ। এখন ডাক্টাস আর্টারিওসাস যেটা পালমোনারি ট্রাঙ্কের সাথে যে সম্পর্কটা ছিল, ডাক্টাস আর্টারিওসাস হুইচ শান্টস ব্লাড ফ্রম দ্য পালমোনারি ট্রাঙ্ক টু দ্য আর্চ অফ দ্য অ্যাওর্টা, সেটা অবলিটারেশন হয়ে তৈরি হয়ে যাবে লিগামেন্টাম আর্টেরিওসাম। দিস ইজ দ্য লিগামেন্টাম আর্টেরিওসাম, দিস ইজ লিগামেন্টাম আর্টেরিওসাম। এখন পরের ছবিতে আমরা দেখব লিগামেন্টাম আর্টেরিওসাম। এই ছবিটা দেখেন, দিস ইজ লিগামেন্টাম আর্টেরিওসাম এর জাস্ট ডিস্টালি। সো এটা যদি হয় আর্চ অফ দ্য অ্যাওর্টা, খেয়াল করেন আমাদের হার্ট থেকে দিস ইজ দ্য আর্চ অফ দ্য অ্যাওর্টা অ্যারাইজ করলো, অ্যান্ড দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক। এখানে ছিল আমাদের লিগামেন্টাম আর্টেরিওসাম। খেয়াল করুন আর্চ অফ দ্য অ্যাওর্টা থেকে তিনটা জিনিস উঠে, দিস ইজ দ্য বি সি এস, বিতে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এই তিনটা স্ট্রাকচার সাপ্লাই দ্য আপার এক্সট্রিমিটি অ্যান্ড হেড নেক রিজিয়ন। তার জাস্ট ডিস্টালি যদি এমন হয়, এখানে যদি কোনো কারণে কোয়াক্টেশন অথবা ন্যারোয়িং হয়, এই জায়গায় এসে অ্যাওর্টা এরকম ন্যারোয়িং হয়ে গেল, তাহলে এখানে এসে অ্যাওর্টা দেখেন ন্যারোয়িং হয়ে গেছে, তার মানে অ্যাওর্টাটা এরকম হয়ে গেছে এখানে ন্যারোয়িং। দিস ইজ কল্ড দ্য কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। প্রবলেমটা কি, হার্ট থেকে ব্লাড ইজেকশন ঠিকই হচ্ছে, কিন্তু এখানে অবস্ট্রাকশনের কারণে, ন্যারোয়িংয়ের কারণে ব্লাডগুলো নিচের দিকে নামতে পারছে না। তার মানে অ্যাবডোমেন, ট্রাঙ্ক, লোয়ার এক্সট্রিমিটি, সেখানে স্ক্যান্টি অফ ব্লাড সাপ্লাই, বাট ওভারফ্লো অফ দ্য ব্লাড টু দ্য আপার এক্সট্রিমিটি, হেড নেক রিজন, প্রচুর পরিমাণে ব্লাডের দিকে চলে যাচ্ছে কিন্তু নিচের দিকে নামতে পারছে না। দিস কন্ডিশন ইজ কল্ড কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 73 নম্বর পেজে আসেন, লেকচার শিটে পেজ নম্বর 74 নম্বর পেজে আসেন, 74 নম্বর পেজে কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, 74 নম্বর পেজ। তাহলে কোয়াক্টেশন অফ অ্যাওর্টা কি, ন্যারোয়িং অফ দ্য অ্যাওর্টা জাস্ট ডিস্টাল টু দ্য ডাক্টাস আর্টেরিওসাস অথবা লিগামেন্টাম আর্টেরিওসাম এর অ্যাটাচমেন্ট ডিস্টালি যদি কোয়াক্টেশন হয়। এই কোয়াক্টেশন অ্যাওর্টা সম্পর্কে ডিটেলিং করে পড়তে হবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রিডাক্টাল, ডাক্টাল, পোস্টডাক্টাল রয়েছে, তার অ্যাসোসিয়েটেড কী কী সিনড্রোম থাকে এগুলো সবই ইম্পর্টেন্ট, খুবই ভালো করে পড়তে হবে। দিস ইজ দ্য কোশ্চেন্স ফ্রম ফিটাল সার্কুলেশনস। সো এরপরে যদি আমরা দেখি, তারপরে আসেন পেজ নম্বর 76 নম্বর পেজে। এই জায়গাগুলোতে খুব একটা পড়ার কিছু নাই, কিছু ক্লিনিক্যাল কোরিলেশন আছে, একটু রিড আউট করতে পারেন, তবে খুব বেশি সময় দেওয়ার দরকার নাই। 77 নম্বর পেজে আসেন, সাবক্লেভিয়ান আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি থেকে আমি অলরেডি ডেসক্রাইব করেছি। 78 নম্বর পেজে আসেন, সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা ট্রিবিউটারিজ কি পড়বেন, এবং নিচের দিকে দেখেন এরিয়া অফ ড্রেনেজ বলে তারপরেই ডেভেলপমেন্ট দেওয়া আছে। সুপিরিয়র ভেনা কাভার ডেভেলপমেন্ট কোথা থেকে হয়েছে এটা ইম্পর্টেন্ট। এরপর 79 নম্বর পেজে আসেন, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যেগুলো মাঝখানে রয়েছে, ইনফিরিয়র ভেনা কাভার প্যারাটা রিডিং পড়বেন, এবং নিচের দিকে দেখেন ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বলে যে জায়গাটি রয়েছে, এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা পড়তে হবে, ইম্পর্টেন্ট ফর এক্সাম। এরপরে আমরা পড়বো আমাদের অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে ব্রেস্ট, এবং ব্রেস্টের সাথে আমাদের কিছু তথ্য আছে, এগুলো পড়লেই থোরাসিক ডাক্ট, তারপরে থাইমাস, ফ্রেনিক নার্ভ, ইসোফেগাস, এরকম কিছু ছোটো ছোটো টপিক্স যেগুলো পড়লে আমাদের পড়া শেষ হয়ে যাবে। সো এতক্ষণ যে আমরা ডিসকাস করলাম আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, দ্যাট ইজ হার্ট এবং হার্টের অ্যাসোসিয়েটেড কন্ডিশনগুলো নিয়ে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর কোশ্চেন্স আসে এখান থেকে, 1 থেকে 2টো কোশ্চেন্স শুধুমাত্র হার্ট থেকে আসে। সো এই পোর্শনটুকুকে আপনি খুব এমফেসিস দিয়ে পড়বেন, যেভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি একটু আপনি মনোযোগ দিলেই কিন্তু বুঝতে পারবেন এই জায়গাগুলো, এবং প্রশ্ন সলভ করতে হবে এগুলোর সাথে। পরীক্ষার প্রশ্নগুলো সলভ করলে আপনার কনসেপশন আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ডিসকাশনে যাব আমাদের পরবর্তী পোর্শন, দ্যাট ইজ দ্য ব্রেস্ট। এখন আমরা আমাদের আজকের এই পুরো সেশনের মানে লাস্ট ইম্পর্টেন্ট টপিক্সটা ডিসকাস করতে যাচ্ছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, এবং এই টপিক্সটা পড়ার জন্য আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, এইটা বেসিক অ্যানাটমিতে পড়বেনই, তবে যখন আপনি ফ্যাকাল্টি ক্লাসগুলো করবেন, বেইলিয়ান লাভসের ব্রেস্ট চ্যাপ্টারে সিএ ব্রেস্ট, এই তারপরে তার রিস্ক ফ্যাক্টরগুলো,
তারপরে নেপল ডিসচার্জের কজগুলো, এইসব জায়গাগুলো একটু কোরিলেট করে নেবেন, কারণ এটার সাথে ফ্যাকাল্টি প্রশ্নগুলো মিলিয়ে আসে। ব্রেস্টের বেসিক অ্যানাটমি যদি আমরা বলি, তাহলে ব্রেস্টের ডেভেলপমেন্ট হয়েছে মূলত স্কিনের অ্যাপেন্ডিক্স থেকে। দ্যাট ইজ দ্য স্কিন অ্যাপেন্ডিক্স, আমরা জানি সোয়েট গ্ল্যান্ড রয়েছে, সোয়েট গ্ল্যান্ডের মডিফিকেশনের মাধ্যমে ব্রেস্টে তৈরি হয়। সো ব্রেস্ট ইজ এ মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, ডেভেলপমেন্টালি এটা সোয়েট গ্ল্যান্ড থেকে আসে। ব্রেস্টের এক্সটেনশন যদি আমরা বলি গ্রস অ্যানাটমির মধ্যে 2 to 6 রিব পর্যন্ত ব্রেস্টের এক্সটেনশন, দেখেন 2nd রিবস থেকে 6 রিব পর্যন্ত তার এক্সটেনশন। এবং মিডিয়াল টু ল্যাটারাল যদি আমরা বলি, স্টারনামে ল্যাটারাল বর্ডার থেকে শুরু করে আমাদের মিড এক্সিলারি লাইন পর্যন্ত তার এক্সটেনশন। তবে কোনো বইয়ে এরকম আছে এন্ট্রো এক্সিলারি লাইনও বলে, তবে আপনি ম্যাক্সিমাম বইয়ে দেখবেন যে মিড এক্সিলারি লাইন পর্যন্ত এক্সটেনশন বলা হয়। ব্রেস্টের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে নিপল অ্যান্ড এরিওলার কমপ্লেক্স। দিস ইজ দ্য অ্যাস্থেটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ব্রেস্ট। নিপল এরিওলার কমপ্লেক্স সম্পর্কে ডিটেলিং করে জানতে হবে, তার অ্যানাটমি এবং সেখানে নার্ভ সাপ্লাইগুলো জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। সো আমরা যদি একটু দেখি ব্রেস্ট সম্পর্কে, সো এটা হচ্ছে আমাদের ব্রেস্ট, এবং দেখেন এটা হচ্ছে নিপল অ্যান্ড এরিওলার, এই জোনটা নিপল অ্যান্ড এরিওলার জোন। এই নিপল অ্যান্ড এরিওলার জোনটা স্পেশালি জানতে হবে, এর অ্যানাটমি স্পেশালি এখানে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড থাকে, সেবাসেস গ্ল্যান্ড থাকে, এবং এখানে ইরেকটাইল টিস্যু থাকে। এবং ডিউরিং প্রেগন্যান্সি ল্যাকটেশনের সময় দেখা যাবে যে এখানকার মডিফাইড যে সেবাসেস গ্ল্যান্ডগুলো, এগুলো মন্টিগোমারিস টিউবারকুলে কনভার্ট হয়, এটা অয়েলি একটা এনভায়রনমেন্ট মেনটেন করে, এবং এখানে 4th ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে এরা কিউটেনাস সাপ্লাই হয়। এবং এর আরও কিছু পিকুলারিটিস রয়েছে। পিকুলারিটিস হচ্ছে এটা লিম্ফ্যাটিক ড্রেনেজটা সুপারফিশিয়াল কিউটেনাস ড্রেনেজের মাধ্যমে হয় না, বরং ডিপ লিম্ফ্যাটিক প্লেক্সাসের মাধ্যমে হয়ে থাকে। এই ব্রেস্ট তার ডিপ ফাসা, দ্যাট ইজ দ্য পেক্টোরাল ফাসার সাথে কানেকশন দেয় থ্রু দ্য সাসপেন্সরি লিগামেন্ট। দিস আর দ্য সাসপেন্সরি লিগামেন্ট হুইচ কানেক্টিং দ্য স্কিন অফ দ্য ব্রেস্ট উইথ দ্য ডিপ ফাসা, এগুলো সাসপেন্সরি লিগামেন্ট থাকবে। সো ব্রেস্টের এগুলো হচ্ছে গ্রস কথাবার্তা। তাহলে পেজ নম্বর 90 নম্বর পেজে দেখেন, তাহলে ব্রেস্টের টপোগ্রাফি দেওয়া আছে এখানে। মেমারি বেডে কোন কোন স্ট্রাকচার থাকবে, এক্সিলারি টেল অফ স্পেন্স, যেটা আউটার অ্যান্ড আপার কোয়াড্রেন্ট থেকে একটা এক্সটেনশন অফ দ্য ব্রেস্ট টিস্যু ইনটু দ্য এক্সিলা। এখান থেকে একটা পরীক্ষায় বারবার প্রশ্ন আসে যে এক্সিলারি টেইল অফ ব্রেস্ট বলতে কী বোঝায়। তাহলে খেয়াল করেন, এক্সিলার দিকে যে টেইলিং অফ দ্য ব্রেস্ট হবে, ব্রেস্টে যে এক্সিলার দিকে টেইলিং হবে সেটাই হচ্ছে এক্সিলারি টেইল অফ দ্য ব্রেস্ট। এবং এর মধ্যে কোন টিস্যু থাকবে, ফাইব্রাস টিস্যু না, মাস্কুলার টিস্যু না, ব্রেস্ট টিস্যু থাকবে। এরপরে হিস্টোলজি অফ দ্য ব্রেস্ট যদি আমি বলি, এটা খুব ইম্পর্টেন্ট, হিস্টোলজি অফ দ্য ব্রেস্ট। আমরা এখন দেখব হিস্টোলজি অফ দ্য ব্রেস্ট। ব্রেস্টের মধ্যে আমরা জানি লটস অফ মেমারি গ্ল্যান্ডস থাকে, তাই না? এই মেমারি গ্ল্যান্ডগুলো কীভাবে আসে দেখেন, দিস ইজ মেমারি গ্ল্যান্ড, দিস ইজ দ্য ল্যাক্টিফেরাস ডাক্ট, তারপরে সে নিপল ওপেন করে। সো এই যে একটা মেমারি গ্ল্যান্ডগুলো ল্যাক্টিফেরাস ডাক্টে এসে ওপেন করলো, সেখান থেকে ল্যাক্টিফেরাস সাইনাস পরবর্তীতে নিপল দিয়ে চলে যাচ্ছে। এই যে একটা জোন বা এরিয়া বলেন, এই যে পুরো জোনটা, এই জোনটাকে বলা হয় ব্রেস্ট লোব, লোব অফ দ্য ব্রেস্ট। এইরকম 15 থেকে 20টা লোব থাকে ব্রেস্টের মধ্যে। তাহলে ব্রেস্টের লোব থাকে কয়টা, 15 to 20 ব্রেস্ট লোব থাকে। যেমন আমরা বলছিলাম না, লাংসে লোব থাকে কয়টা, প্রত্যেকটা লাংসে 10টা করে সেগমেন্ট থাকে, ঠিক তেমন ব্রেস্টেও এরকম 15 থেকে 20টা লোব থাকে। সো দিস ইজ অ্যানাদার লোব, দিস ইজ অ্যানাদার লোব, এরকম লোব থাকবে। এবং প্রত্যেকটা লোব থেকে একটা করে ল্যাক্টিফেরাস ডাক্ট আসবে এইরকমভাবে। এই ডাক্টগুলো আলটিমেটলি ওপেন করবে কোথায়, নিপল এসে ওপেন করবে। তাহলে যদি আমরা বলি দিস ইজ দ্য ব্রেস্ট, তাহলে ব্রেস্ট এরকম, তাহলে দেখেন এই একটা লোব, এই একটা লোব, এই একটা লোব, অসংখ্য এরকম লোব, কতগুলো 15 থেকে 20টি লোব থাকবে। এবং প্রত্যেকটা লোবের মধ্যে লটস অফ এলভিউলাই থাকবে বা মেমারি গ্ল্যান্ড থাকবে। 10 to 100 এভাবে লেখা আছে, 10 to 100 এলভিউলাই থাকবে প্রত্যেকটা লোবের মধ্যে। তাহলে আমরা যদি দেখি এখন ব্রেস্ট লোবের কথা খেয়াল করি, পেজ নম্বর 90 নম্বর পেজে দেখেন হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেওয়া আছে। এই ছবিটা যদি আমরা দেখি, দিস ইজ দ্য গ্ল্যান্ডুলার সিস্টেম অফ দ্য ব্রেস্ট। খেয়াল করে দেখেন যে এই একটা ব্রেস্ট লোব, দিস ইজ দ্য ব্রেস্ট লোব। এর মধ্যে কী রয়েছে, দিস ইজ দ্য ল্যাক্টিফেরাস ডাক্ট। এই ডাক্টগুলো এসে মিল্ক সেক্রেশন করে। সো পরের ছবি যদি আমরা দেখি, দিস ইজ দ্য লোব অফ দ্য ব্রেস্ট। সাইনে দেখেন এগুলো এসে ল্যাক্টিফেরাস ডাক্টের মাধ্যমে মিল্ক সেক্রেশন করে। তারপরে ল্যাক্টিফেরাস সাইনাস, অ্যান্ড দিস ইজ এক্সক্রিশনস অফ দ্য মিল্ক। এখন এখান থেকে আমাদের স্পেশালি জানার বিষয়, দেখেন দিস ইজ দ্য ল্যাক্টিফেরাস ডাক্ট এবং তার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। এই ল্যাক্টিফেরাস ডাক্টগুলো লাইনিং হচ্ছে স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। এই ডাক্টের লাইনিং এপিথেলিয়াম থেকে যদি কোনো কার্সিনোমা অ্যারাইজ করে, তাকে বলা হয় ডাক্টাল কার্সিনোমা ইন সিটু।
অনেকবার পড়েছেন ডাক্টাল কার্সিনোমা ইন সিটু বেলিয়ান লাপসে। এই ল্যাক্টিফারাস ডাক্টে যদি কোনো কার্সিনোমা অ্যারাইজ করে তাকে বলে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু। ডাক্ট থেকে হয় নাই, কিন্তু এই এলভিউলাসগুলো থেকে হয়েছে, এগুলো থেকে হয়েছে, সেটাকে বলা হয়, অর্থাৎ লোবের মধ্যে থেকে গেছে। সো দে আর কল্ড লোবিউলার কার্সিনোমা ইন সিটু। ব্রেস্ট কার্সিনোমা বেসিক্যালি এখানে টু টাইপস ইন্ট্রিনসিক কার্সিনোমা। একটা হচ্ছে ডাক্টাল কার্সিনোমা, যেটা ডাক্টাল সিস্টেম থেকে হবে, আর একটা হচ্ছে লোবিউল থেকে হলে লোবিউলার কার্সিনোমা ইন সিটু। টু টাইপস অফ ব্রেস্ট কার্সিনোমা। তবে কমনেস্ট টাইপ হচ্ছে ডাক্টাল কার্সিনোমা, বাট ওর্স্ট প্রগনোসিস অর্থাৎ ব্যাড টাইপ কোনটা, সেটা হচ্ছে লোবিউলার কার্সিনোমা। লোবিউলার কার্সিনোমার প্রগনোসিস ভেরি ব্যাড, আর ডাক্টাল কার্সিনোমার প্রগনোসিস ভালো, কিন্তু কমনেস্ট টাইপ কোনটা, ডাক্টাল কার্সিনোমা। এখন আসেন, আপনি যখন কোনো এক্সামে যদি ডাক্টাল কার্সিনোমা হয়, তাহলে ডাক্টাল কার্সিনোমা হলে দেখা যাবে যে এই ডাক্টের মধ্যে এই জায়গাগুলোতে, আমরা জানি কার্সিনোমাতে হাইপার ক্যালসিমিয়া হয়। সো হাইপার ক্যালসিমিয়া দেখা যাবে যে মাইক্রো ক্যালসিফিকেশন উইদিন দ্য ডাক্ট দেখা যাবে। আপনি যখন এক্স রে করবেন, ম্যামোগ্রাফি করবেন, করলে দেখবেন এখানে মাইক্রো ক্যালসিফিকেশন, ছোটো ছোটো ক্যালসিফিকেশন দেখা যাবে। দিস ইজ এ ডায়াগনস্টিক সাইন ফর ডাক্টাল কার্সিনোমা ইন সিটু। সো স্ট্র্যাটিফারিস কনসেপ্ট লাইন দ্য ল্যাক্টিফারাস ডাক্ট, এবং সেখান থেকে কার্সিনোমা অ্যারাইজ করতে পারে। পেজ নম্বর 90 নম্বর পেজে দেখেন হিস্টোলজিক্যাল স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট। দ্য লোবিউল, তারপর 15 থেকে 20টা পিরামিডাল লোব থাকবে। এই কথাগুলোর প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। ল্যাক্টিফারাস ডাক্ট রয়েছে, লিগামেন্টস অফ কুপার রয়েছে, প্রত্যেকটা লাইন মুখস্থ করবেন। মায়োপিথেলিয়াল সেল কি, স্ট্রোমা কি। পেজ নম্বর 91-এ দেখেন নিপল অ্যান্ড এরিওলার কমপ্লেক্স এনএসসি ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে থাকবে, এবং তার নার্ভ সাপ্লাই, তার যে পিকুলারিটিসগুলো রয়েছে সবগুলো ইম্পর্টেন্ট। ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেস্ট যদি আমরা বলি, খুবই সহজে মনে রাখবেন, ব্রেস্টের চারপাশ দিয়ে যে আর্টারিগুলো যায় সেটাই ব্রেস্টকে সাপ্লাই দেয়। উপর দিয়ে যাচ্ছে কে, অ্যাক্সিলারি আর্টারি, তার ব্রাঞ্চগুলো সাপ্লাই দিবে। মিডিয়ালি কে যায়, ইন্টারনাল থোরাসিক আর্টারি, সেটা ব্লাড সাপ্লাই দিবে। পেছনের দিয়ে আসছে কে, পোস্টো ইন্টারকোস্টাল আর্টারি, সে ব্লাড সাপ্লাই দিবে। সো ব্রেস্ট ইজ সাপ্লাইড বাই বেসিক্যালি 3 টাইপস অফ আর্টারি, অ্যাক্সিলারি আর্টারি এবং তার ব্রাঞ্চ, ইন্টারনাল মেমোরি আর্টারি ব্রাঞ্চ, পোস্টো ইন্টারকোস্টাল আর্টারি ব্রাঞ্চ। এরপর আসেন লিম্ফেটিক ড্রেনেজ, ভেরি ইম্পর্টেন্ট। পুরো ব্রেস্ট থেকে 75% লিম্ফেটিক ড্রেনেজ হবে অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডে। তার মানে ম্যাক্সিমাম লিম্ফ ড্রেন হবে অ্যাক্সিলাই। 20% ড্রেন হবে ইন্টারনাল মেমোরি গ্রুপ অফ লিম্ফ নোড। অনলি 5% ড্রেন হবে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল লিম্ফ নোডে হবে। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখন এই লিম্ফেটিক ড্রেনেজের সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে, সেগুলো আমরা দেখব। পেজ নম্বর 92-তে দেখেন, 92-তে দেখেন যে এখানে লিম্ফেটিক ড্রেনেজের একটা ছবি দেওয়া আছে। এখানে লেভেল 1, 2, 3 এটা একটু দেখে নিতে পারেন। লিম্ফেটিক ড্রেনেজ সম্পর্কে আমাদের কিছু ক্লিনিক্যাল কথা জানতে হবে, যেটা পেজ নম্বর 93-তে আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 93 নম্বর পেজে দেখেন, খুব ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, সেটা আমরা এখন ডিসকাস করব। তাহলে এটা হচ্ছে ব্রেস্ট, দিস ইজ দ্য এনএসসি অ্যান্ড দিস ইজ সাসপেন্সরি লিগামেন্ট। খেয়াল করেন, যদি এরকম হয়, একটা ব্রেস্টের টিউমার হলো, এই টিউমার হলে লিম্ফেটিক ড্রেনেজ হ্যাম্পার হবে। কোনটা হ্যাম্পার হবে? বেসিক্যালি সুপারফিশিয়াল লিম্ফেটিক ভেসেলগুলো ড্রেন করতে পারবে না, তখন লিম্ফ এসে স্কিনের নিচে জমা হওয়া শুরু করবে, ব্রেস্ট স্কিনের নিচে জমা হওয়া শুরু করবে। কিন্তু ব্রেস্ট স্কিনের নিচে লিম্ফ জমা হলেও সমস্যাটা কি, স্কিন এলিভেট হবে, কিন্তু স্কিন কোনো কোনো জায়গায় আটকে থাকবে। কোথায় কোথায় দেখেন, যখনই লিম্ফ জমবে তখন ব্রেস্ট স্কিন এরকম হবে, মানে এই ফাঁকে ফাঁকে জমে আছে লিম্ফ, কিন্তু স্কিন আটকে আছে সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে, ওই জায়গা বরাবর স্কিন এলিভেট হতে পারবে না। যেই লিম্ফ এসে স্কিনের নিচে জমবে, স্কিন তখন এলিভেট হবে, কিন্তু সবসময় এলিভেট হতে পারবে না, সব জায়গায় পারবে না, ইভেনলি পারবে না। কেন পারবে না? কারণ ব্রেস্ট স্কিন ইজ কানেক্টেড উইথ দ্য ডিপ ফাসা থ্রু দ্য সাসপেন্সরি লিগামেন্ট। তো লিগামেন্ট যেই বরাবর আছে সেই বরাবর আটকে থাকবে, এইভাবে আটকে থাকবে। এখন দেখেন ব্রেস্টটা দেখতে কেমন মনে হচ্ছে। সুপারফিশিয়াল লিম্ফেটিক ড্রেনেজ অবস্ট্রাকশনের ফলে অ্যাকুমুলেশনস অফ লিম্ফ আন্ডার দ্য স্কিন, সো স্কিন এলিভেট হচ্ছে, কিন্তু ডিম্পলিং হয়ে যাচ্ছে কোথায়, যেখানে সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে আটকানো আছে। সো এলিভেশন ডিম্পলিং, এলিভেশন ডিম্পলিং, এই যে এলিভেশন ডিম্পলিং কন্ডিশন, দিস লুকস লাইকস দ্য পদা অরেঞ্জ। পদা অরেঞ্জ মানে কি, পাকা কমলা অথবা মালটার যে খোসা দেখছেন না, খোসা উঁচু নিচে এরকম থাকে। এই যে উঁচু নিচু অ্যাপিয়ারেন্সটা, এটাকে বলা হয় পদা অরেঞ্জ। ইট ইজ এ ডায়াগনস্টিক সাইন অফ ব্রেস্ট কার্সিনোমা হুইচ ইন্ডিকেটস আন্ডারলাইং লিম্ফেটিক ড্রেনেজ অবস্ট্রাকশনস।
সো এই ছবিতে যদি আমরা দেখি পদা অরেঞ্জ, দিস ইজ দ্য পদা অরেঞ্জ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন উঁচু নিচু ডিম্পলিং হয়ে আছে, দিস ইজ ডায়াগনস্টিক সাইন ফর ব্রেস্ট কার্সিনোমা। তাহলে পেজ নম্বর 93 নম্বর পেজে দেখেন অ্যাপ্লাইড অ্যানাটমি বলে যে জায়গাটি রয়েছে সেখানে 1 নম্বর পয়েন্টে অবস্ট্রাকশনসের মধ্যে অবস্ট্রাকশনস অফ সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ভেসেস লিডিং পদা অরেঞ্জ, এই অবস্ট্রাকশন কমপ্লিকেশন একটা মানে ডায়াগনস্টিক সাইন, এটা একটা এক্সিলারি ডিসেকশনটা এটা খুব একটা দরকার নেই, শুধু লেভেলটুকু জেনে রাখলেই চলবে। আমাদের এনএসির নার্ভ সাপ্লাই কথা এটা। ব্রেস্ট ক্যান্সার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্রেস্ট ক্যান্সার মূলত আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্টস থেকে সবচেয়ে বেশি হয়ে থাকে 60% কেজে, এবং কী কী চেঞ্জগুলো হয় এটা বেরিয়াল নার্ভসে এই কথাগুলো রয়েছে, সো সেখান থেকে পড়বেন ডিউরিং ইউর ফ্যাকাল্টি প্রিপারেশনস। এরপরে দেখেন 93 নম্বর পেজে আরও কিছু কথা রয়েছে। যখন ব্রেস্ট টিউমারের অপারেশন করা হয়, ব্রেস্ট অপারেশনের সময় দুটো নার্ভ ইনজুরির খুব ভয় থাকে, একটা ব্রেস্টের গা বে নামে একটা লং থোরাসিক নার্ভ, আরেকটা রয়েছে আমাদের নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। লং থোরাসিক নার্ভ যদি ইনজুরি হয় তাহলে উইঙ্গিং অফ স্ক্যাপুলা হবে, একটা ল্যাটিসিমাস ডরসি নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি এটাও ইনজুরি হতে পারে। সো এই দুটি নার্ভ ইনজুরি হয়, এটা জেনে রাখতে হবে। সেটা আমাদের 93 নম্বর পেজে দেখেন ডিউরিং ম্যাস্টেকটমি কী কী ইনজুরি হতে পারে সে কথাগুলো বর্ণনা করা রয়েছে। এরপরে আরেকটি কথা রয়েছে, সেটা হচ্ছে দেখেন পেজ নম্বর 93 নম্বর পেজে দেখেন 3 নম্বর পয়েন্ট যেটা অ্যাপ্লাইড অ্যানাটমি, সেটা হচ্ছে ক্রুকেনবার্গ টিউমার। এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো ক্রুকেনবার্গ টিউমারটা কি। তার আগে আমরা একটু ম্যামোগ্রাফিটা দেখে আসি। ব্রেস্টে সফট টিস্যু তবুও এক্সরে করা হয়, নর্মালি আমরা জানি যে এক্সরে করা হয় হার্ড টিস্যুতে, বাট ব্রেস্ট সফট টিস্যু হলেও এখানে এক্সরে করা হয়, তবে এখানে সফট টিস্যু দেখা হয় না, এটা হার্ড স্ট্রাকচারে দেখা হয়। সো ম্যামোগ্রাফি সেইরকম একটা ইনভেস্টিগেশন টুলস যেখানে লো রেডিয়েশন এক্সরে করা হয়, ম্যামোগ্রাফিতে লো রেডিয়েশন এক্সরে করা হয়, 94 নম্বর পেজে কথাগুলো রয়েছে, এবং সেখানে দেখা হয় মাইক্রোডাক্টাল ক্যালসিফিকেশনস। দেখেন দিস ইজ দ্য ম্যামোগ্রাফি, এবং ব্রেস্টের ম্যামোগ্রাফির মধ্যে আমরা দেখছি দিস ইজ দ্য ক্যালসিফিকেশনস, যেটা আমরা আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে ল্যাক্টিফেরাস ডাক্টের মধ্যে হাইপারক্যালসিমিয়া হয়ে ওখানে ক্যালসিফিকেশন হয়ে যে ক্যালসিফিকেশনগুলো দেখা যাচ্ছে মাইক্রোডাক্টাল ক্যালসিফিকেশনস। দিস ইজ দ্য ডায়াগনস্টিক সাইন ইন ম্যামোগ্রাফি ফর ব্রেস্ট কার্সিনোমা। সর্বশেষ কথা এখানকার, সেটা হচ্ছে পেজ নম্বর 93তে আমরা ক্রুকেনবার্গ টিউমারের কথা বলেছিলাম। কখনো যদি ব্রেস্ট কার্সিনোমা হয় ইনার অ্যান্ড লোয়ার কোয়াড্রেন্টে, অর্থাৎ এই জায়গাতে দেখেন ব্রেস্টের কার্সিনোমা হয়েছে কোথায়, এই যে ইনার কোয়াড্রেন্টে, লোয়ার অ্যান্ড মিডিয়াল কোয়াড্রেন্টে, এই জায়গার কার্সিনোমা খুব ইজি অ্যাক্সেস পায় ইনটু দ্য অ্যাবডোমেন, কারণ সাবপেরিটোনাল লিম্ফ্যাটিক প্লেক্সাস জাস্ট কাছাকাছি রয়েছে, এখান থেকে চলে যেতে পারে অ্যাবডোমেনের মধ্যে, এবং সেখান থেকে সরাসরি সে ওভারিতে চলে যেতে পারে। সো ব্রেস্ট কার্সিনোমা যদি ওভারিতে মেটাস্টাসিস হয়, দিস ইজ কল্ড ক্রুকেনবার্গ টিউমার, দিস ইজ কল্ড ক্রুকেনবার্গ টিউমার। তাহলে ব্রেস্ট কার্সিনোমা মেটাস্টাসিস টু ওভারি লিডিং টু ক্রুকেনবার্গ টিউমার। তাহলে পেজ নম্বর 93তে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, অ্যাপ্লাইড অ্যানাটমিটিও খুব ভালো করে পড়তে হবে। দিস ইজ দ্য পাথওয়ে অফ ক্রুকেনবার্গ টিউমার। এটা অলরেডি আমরা বলেছি যে দুটি নার্ভ ইনজুরি হতে পারে। সো ব্রেস্ট থেকে যা বললাম প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, ব্রেস্টের অ্যানাটমি খুব ইম্পর্টেন্ট, এবং ক্লিনিক্যাল কোরিলেশনগুলো খুবই ভালো করে করতে হয়, স্পেশালি বেলিয়ান লাভসের ব্রেস্ট চ্যাপ্টারের সাথে কোরিলেট করে পড়তে হবে। এরপরে আসেন আমাদের 84 নম্বর পেজে থোরাসিক ডাক্ট। এখন যে কয়েকটি ছোট ছোট ইনফরমেশনগুলো আপনাদের বলবো, তারপরে আমাদের আজকের সেশন শেষ হবে। ছোট ছোট ইনফরমেশনের মধ্যে 84 নম্বর পেজের এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। থোরাসিক ডাক্ট ছোট্ট একটা মানে পড়ার জায়গা বলতে পারেন, বাট ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি বলি একজন ভদ্রলোক ইনি, এই ভদ্রলোক ওনার এই পোর্শনটুকু বাদ দিয়া, এই রেড কালার পোর্শনটুকু বাদ দিয়ে বাকি সমস্ত অংশ ড্রেন বাই থোরাসিক ডাক্ট, অর্থাৎ ডায়াফ্রামের উপরে রাইট আপার হাফ অফ দ্য বডি অ্যাবভ দ্য ডায়াফ্রাম, এইটুকু বাদ দিয়ে সমস্ত পোর্শন ইজ ড্রেনড বাই থোরাসিক ডাক্ট, এইটুকু ড্রেন বাই রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। এই ছবিটা দেখেন, এরিয়া অফ ড্রেনেজ বাই থোরাসিক ডাক্ট যে মার্কিং করা রয়েছে, এই সবুজ কালারের সবটুকু ড্রেন বাই থোরাসিক ডাক্ট, শুধুমাত্র হোয়াইটিশ এরিয়া যেটা রয়েছে ব্ল্যাঙ্ক এরিয়া ওইটুকু ড্রেন বাই রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, প্রশ্নে বলা হলো যে বোথ ব্রেস্ট আর ড্রেন বাই থোরাসিক ডাক্ট, ট্রু না ফলস? অবশ্যই ফলস, কারণ রাইট ব্রেস্ট ইজ ড্রেন বাই রাইট লিম্ফ্যাটিক ডাক্ট অ্যান্ড লেফট ব্রেস্ট ইজ ড্রেন বাই থোরাসিক ডাক্ট। যেটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গার, সেটা হচ্ছে 84 নম্বর পেজে দেখেন
84 নম্বর পেজের একটা শব্দ বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট অ্যান্ড স্পেশালি ইম্পর্টেন্ট অ্যাট দ্য রুট অফ দ্য নেক, তার রিলেশনগুলো থোরাসিক ডাক্টের সামনে গিয়ে থাকে, মিডিয়ালি, ল্যাটারালি, বিহাইন্ডে, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। রুট অফ দ্য নেকের রিলেশন ইম্পর্টেন্ট এবং কোথায় এসে টার্মিনেট করে কথাগুলো, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। সো থোরাসিক ডাক্টের 84 নম্বর পেজে সবটুকু পড়তে হবে। এবং দেখেন যে 85 নম্বর পেজে দেখেন ডি নম্বর পয়েন্ট বলে একটা কথা রয়েছে। 85 নম্বর পেজের নিচের দিকে ডি নম্বর পয়েন্ট, সেখানে দেখেন ইন দ্য রুট অফ দ্য নেক, তার রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, থোরাসিক ডাক্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর আসেন 81 নম্বর পেজ। 81 নম্বর পেজে দেখেন ইসোফেগাস। ইসোফেগাস পড়ার আগে আমরা একটু থাইমাসটা দেখব। থাইমাস থেকে এবারে 2022 সেশনের কোশ্চেন ছিল একটা। থাইমাস থেকে আমাদের খুব একটা পড়ার কিছু নাই, এখানে তার ভাস্কুলার সিস্টেম ডেভেলপমেন্ট, এগুলো হিস্টোলজির মধ্যে আসলে পড়া হয়। তো ফাংশনস পড়বেন, ডেভেলপমেন্ট পড়বেন, ভাস্কুলার সিস্টেম পড়বেন এবং হিস্টোলজিক্যাল পোর্শনটা মূলত হিস্টোলজির মধ্যে পড়ানো হবে। ইসোফেগাসের 81 নম্বর পেজে দেখেন ইসোফেগাস থেকে শুধু একটা ইনফরমেশন পড়বেন, সেটা হচ্ছে ইসোফেগাসের লেভেল অফ কনস্ট্রাকশনস, কোন কোন লেভেলে কনস্ট্রাকশন থাকে। 4টা লেভেলে কনস্ট্রাকশন থাকে, যেখানে ইসোফেগাস তৈরি হয় ফাইরিঙ্গোইসোফেজাল জাংশন, যেখানে আর্চ অফ দ্য অ্যাওর্টা তাকে ক্রস করে, যেখানে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই ক্রস করে এবং যেখানে ইসোফেগাস ডায়াফ্রামকে পাস করে, ডায়াফ্রাম মধ্য দিয়ে অ্যাবডোমেনে যে এন্টার করে, এই 4টা পয়েন্টে ইসোফেগাসের কনস্ট্রাকশন থাকে। পেজ নম্বর 81-এ দেখেন পার্টস অফ দ্য ইসোফেগাস বলে একটি কথা রয়েছে এবং তারপরে কনস্ট্রাকশন লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট, ভার্টিব্রাল লেভেল এবং ডিস্টেন্স ফ্রম দ্য এনসিসর টিথ, এই প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। যদি পরীক্ষায় আসে হুইচ ইজ দ্য ন্যারেস্ট পার্ট অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট, অ্যান্সার কোনটা জানেন? পুরো জিআই ট্র্যাক্টের মধ্যে সবচেয়ে ন্যারেস্ট পার্ট হচ্ছে ইসোফেগাসের শুরু যেখানে হয়েছে, অর্থাৎ ফাইরিঙ্গোইসোফেজাল জাংশন অথবা ক্রিকোইসোফেজাল জাংশন। এইটা হচ্ছে পুরো ইসোফেগাসের মানে পুরো এলিমেন্টারি ট্র্যাক্টের মাউথ ক্যাভিটি থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত, এর মধ্যে সবচেয়ে ন্যারেস্ট পার্ট হচ্ছে এটা। যদি বলে সেকেন্ড ন্যারেস্ট পার্ট কোনটা, সেকেন্ড ন্যারেস্ট পার্ট হচ্ছে আইলিওসিকাল জাংশন, আইলিয়াম এবং সিকামের জাংশন, স্মল গাট এবং লার্জ গাটের যে জাংশনটা। হ্যাঁ, এইটা ছিল আমাদের থাইমাসের কোশ্চেন, একটা মিক্সড কোশ্চেন্স ফ্রম থোরাক্স, এমব্রিওলজি, হিস্টোলজি সব মিক্সিং একটা কোশ্চেন বলা যায়। এবং আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি। এখন আসেন ফ্রেনিক নার্ভ, 87 নম্বর পেজে আছে ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ থেকে আমাদের যে কয়েকটি কথা জানতে হবে, স্পেসিফিক কথাবার্তা। ফ্রেনিক নার্ভের অরিজিন রুট ভ্যালি হচ্ছে সার্ভাইকাল 3, 4, 5 এর ভেন্ট্রাল রেমাই। রাইট ফ্রেনিক নার্ভ জন্মের পরে রাইট সাইডে থাকে এবং ভেনাকাবার গা বেয়ে বেয়ে নামে, ফাইনালি সে ইনফিরিয়র ভেনাকাবাল ওপেনিং দিয়ে ডায়াফ্রামের ভিতরে নিচের দিকে চলে এসে সেন্ট্রাল পার্ট অফ দ্য ডায়াফ্রামকে সাপ্লাই দেয়। আর লেফট ফ্রেনিক নার্ভ সেটা আর্টারির গা বেয়ে নামে, কিন্তু আর্টারি তাকে ফেলে পেছনে চলে যায়, সো সে তার সঙ্গীর সাথে হারিয়ে অবশেষে ডায়াফ্রামকে পায়ার্স করে সে ডায়াফ্রামকে সাপ্লাই দিতে যায়। দিস ইজ দ্য কোর্স অফ দ্য ফ্রেনিক নার্ভ। খেয়াল করে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ফ্রেনিক নার্ভ, ইয়েলো কালার, অ্যান্ড তার নিচের দিকে রেড কালার দিছে স্কেলিনি অ্যান্টেরিয়র মাসল। তার মানে স্কেলিনি অ্যান্টেরিয়র মাসলের, খেয়াল করেন, স্কেলিনি অ্যান্টেরিয়র মাসলের একদম গা বেয়ে অ্যান্টেরিয়র ল্যাটারালি হয়ে তারপর মিডিয়ালের দিকে চলে আসতো ফ্রেনিক নার্ভ। স্কেলিনি অ্যান্টেরিয়র মাসলের বিহাইন্ডে থাকে সাবক্লিয়াভেন আর্টারি, অ্যান্টেরিয়রলি থাকে সাবক্লিয়াভেন ভেন। সো ভেন এবং আর্টারির মাঝখান দিয়ে ঢুকে পড়বে ফ্রেনিক নার্ভ। ঢোকার পরে সে মেডিস্টেনামে চলে আসবে। মেডিস্টেনামে আসার পরে সে রুট অফ দ্য লাংসের অ্যান্টেরিয়রলি ক্রস করবে, নট বিহাইন্ড দ্য রুট অফ দ্য লাংস, অ্যান্টেরিয়রলি যাবে। রাইট সাইডে ভেনাকাবাল ওপেনিং দিয়ে যাবে, লেফট সাইডে পায়ার্স করবে। সো দিস ইজ আ ফ্রেনিক নার্ভ। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আ রাইট ফ্রেনিক নার্ভ। দেখেন সোজা এভাবে নেমে যাচ্ছে সাবক্লাভেন ভেনের বিহাইন্ডে এবং আর্টারির সামনে দিয়ে এভাবে চলে আসবে। তারপরে রুট অফ দ্য লাংসের অ্যান্টেরিয়রলি যে রাইট সাইডে রাইট ফ্রেনিক নার্ভ ভেনাকাবাল ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম দিয়ে চলে যাবে ডায়াফ্রামকে সাপ্লাই দিতে। বাট লেফট ফ্রেনিক নার্ভ ঠিক এইরকম কোনো গন্তব্য মানে যাত্রা সঙ্গী পায় না সে, যার ফলে আর্টারি তাকে ছেড়ে চলে যায় পিছনের দিকে, আর্চ অফ দ্য অ্যাওর্টা থেকে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা পিছনে চলে গেল। তখন ফ্রেনিক নার্ভ সোজা নেমে এসে ডায়াফ্রামকে পায়ার্স করে তারপরে সাপ্লাই দিতে যায়। সো লেফট ফ্রেনিক নার্ভ পায়ার্সেস দ্য ডায়াফ্রাম, বাট রাইট ফ্রেনিক নার্ভ passes through the vena-cava opening of the diaphragm. সো এই ছিল আমাদের 87 নম্বর পেজ থেকে জানার মতো তথ্য। এখানে দেখেন ফরমেশন পড়তে হবে, কোর্স পড়তে হবে, কোর্সের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। তারপর আসেন 88 নম্বর পেজে, এখান থেকে পড়ার কোনো পড়ার দরকার নাই। 89 নম্বর পেজে আসেন থোরাসিক সিম্প্যাথেটিক ট্রাঙ্ক সম্পর্কে একটু জানতে হবে এবং এখানে খুব বেশি পড়তে হবে না। দেখেন গ্রেটার স্প্ল্যানিক নার্ভ, লেসার এবং লিস্ট, এদের রুটগুলো জানতে হবে, কোনটা দিয়ে তৈরি হচ্ছে গ্যাংলিয়া, 5th to 9th,
10th 11 12 এভাবে কোডস অ্যান্ড রিলেশনটা ইম্পর্ট্যান্ট এবং গ্যাংলিয়ার প্রথম দুটো লাইন পড়বেন, গ্যাংলিয়ার প্রথম দুটো লাইন। এরপরে একবারে চলে আসেন পেজ নম্বর 96 নম্বর পেজে আসেন। 96 নম্বর পেজে এসে দেখেন প্রিভিয়াস লটস অফ কোশ্চেন্স রয়েছে ফর ইউ। আপনি এই কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করবেন। এটি হচ্ছে আপনার মানে নিজেকে নিজে জাজ করা। এরপরে কাজ হচ্ছে জেনেসিসে বারবার পরীক্ষা দেওয়া। এখন আমরা আমাদের একদম থোরাক্সের এই পোর্শন থেকে যা পড়ার দরকার বেসিক্যালি আমরা সবই ডিসকাস করে ফেলেছি। এখন কথা হচ্ছে কীভাবে পড়বেন। পড়া তো কম হলো না, থোরাক্স থেকে তো অনেক পড়া, নট অনলি থোরাক্স, সব মিলিয়ে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সব মিলে প্রচুর পড়া। পরীক্ষার জন্য কীভাবে গোছাবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে করে কি জানেন, একটা বই পড়ে, তারপর আরেকটা বই পড়ে, তারপর আরেকটা বই পড়ে, শেষে পরীক্ষার আগের রাত্রে মিস্টার বিনের মতো মানে চোখে আর কিছু দেখতে পায় না, কারণ সে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু পড়ে মাথার মধ্যে শেষ আর কিছু নাই। পরীক্ষার আগের রাত্রে মিস্টার বিনের মতো যেন না হয় সেই ব্যবস্থা আপনাকে আগে থেকেই করতে হবে। তাহলে আপনি যেখান থেকে যাই পড়েন না কেন সব ইনফরমেশন আপনাকে এই লেকচার শিটে ইনক্লুড করতে হবে, এর মধ্যে সব তথ্য রাখতে হবে। ইট ইজ ভেরি মাচ হেল্পফুল ফর ইউ। ফাইনাল পরীক্ষার আগের রাত্রে যত পড়া কনসাইজ করা থাকবে, পরীক্ষার আগের রাত্রে আপনার তত বেশি সুবিধা হবে, তাহলে পড়াটাই গুছিয়ে ফেলবেন। আর যদি পড়া বিভিন্ন জায়গায় থাকে তাহলে কী হবে জানেন, এক একদিনে এক রকম দেখবেন। পরীক্ষার আগের রাত্রে শেষে সহজ কথাকে ভুলে যাবেন, লেখা ছিল উপরেরটা কিন্তু মাঝখানে দেখছেন অনেক কথা, শেষ কথা কিন্তু ওইটাই ছিল। সো ইট ইজ মোর কনভিনিয়েন্ট টু গো থ্রু এ বুক ইউ হ্যাভ রিড বিফোর দেন টু এক্সপ্লোর এ নিউ ওয়ান ফর দ্য ফার্স্ট টাইম বিফোর এক্সাম। এটা আমার কথা নয়, টেক্সট বুকে এই কথাটা ছিল। সো আপনি যেভাবে পড়বেন আমি আপনাকে গাইড করব। ইট ইজ নট হাউ মাচ দ্যাট ইজ ইম্পর্টেন্ট বাট হাউ উইল ডাইজেস্ট দ্য ফ্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোয়ালিটি রাদার দেন কোয়ান্টিটি অফ রিডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে যান পরীক্ষায় কোনো কাজে লাগবে না, আপনাকে পড়তে হবে এক্সাম ওরিয়েন্টেড। এই পরীক্ষায় যেসব প্রশ্নগুলো আসে সেগুলোই পড়তে হবে, যে টপিকসগুলো বারবার হাইলাইটেড হয় সেগুলো পড়তে হবে। গদবাথা সব পড়ে কোনো লাভ নাই। যেই পরীক্ষার জন্য পড়বেন সেই পরীক্ষার প্যাটার্নটাকে আপনাকে জানতে হবে, তাহলে আপনার পড়া অনেক ইজি হয়ে যাবে, পারফরমেন্স আপনার অনেক বেশি ভালো হবে। সো আপনি যখন থোরাক্সটা পড়বেন, থোরাক্সটা পড়ার সময় আপনাকে আমি শুরু করেছিলাম থোরাসিক ওয়াল দিয়ে, বাট আপনি পড়বেন কি একবার যখন পড়া হয়ে যাবে আপনি যখন রিভাইজ করবেন ইউ শুড হ্যাভ এ ইম্পর্টেন্ট সিকোয়েন্স। সো আপনি রিভিশনের সময় খেয়াল রাখবেন, প্রথমে যেটা পড়বেন ব্রেস্ট পড়বেন, ভেরি ইম্পর্টেন্ট ফ্রম থোরাক্স। নাম্বার 1 ব্রেস্ট। এরপরে রিভিশন দেবেন কোনটা, হার্ট রিভিশন দেবেন। হার্টের মধ্যে কোন অংশটা, হার্টের গ্রস অ্যানাটমি অ্যান্ড ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট। তারপরে রিভিশন দেবেন কি 3 নম্বর পয়েন্টে পড়বেন লাংস। তাহলে আমি কি বললাম, ব্রেস্ট, হার্ট, লাংস। তারপর পড়বেন কি মেডিস্টেনাম, তারপর পড়বেন ডায়াফ্রাম। আমি আবারও বলছি ব্রেস্ট, হার্ট, লাংস, মেডিস্টেনাম, ডায়াফ্রাম। এরপর পড়বেন থোরাসিক ডাক্ট, এরপর পড়বেন এক্সটার্নাল অ্যাঙ্গেল, এরপর আপনার যত খুশি তত পড়বেন। এইটুকু, এই যে 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্ট রিভিশন না দিয়ে থোরাক্স প্রিপারেশন শেষ করবেন না, থোরাক্স রিভিশন শেষ করবেন না। সো আপনি বারবার পড়বেন, নিজেকে বারবার পরীক্ষার মাধ্যমে অ্যাসেস করবেন। জেনেসিসের প্রত্যেকটা পরীক্ষা অত্যন্ত সিনসিয়ারিটির সাথে পরীক্ষা দেবেন, অ্যাসেস করবেন। একটা সময় দেখবেন আপনার অনেক গুড কনফিডেন্স লেভেল তৈরি হয়ে যাবে। সো আপনার এক্সাম ভালো হবে, আপনি প্রথমবারই চান্স পেয়ে যাবেন। সো এই সেশনে আপনি চান্স পেয়ে যান সেই শুভকামনায় আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।